আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি শামীম আর আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি শামীমের কোডিং দুনিয়ায়। আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি এক দারুণ যাত্রা। পাইথন প্রোগ্রামিং শেখা একদম শুরু থেকে। এই কোর্সে আমরা শিখব ধাপে ধাপে অত্যন্ত সহজভাবে বাস্তব উদাহরণ ব্যবহার করে যেন প্রতিটি বিষয় আপনি স্পষ্টভাবে বুঝতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবকিছুই শেখানো হবে আপনার মাতৃভাষা বাংলায়। যেন প্রোগ্রামিং শেখা হয় সহজ, আনন্দদায়ক এবং কার্যকর। পাইথন এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাগুলোর একটি। আর বিশ্বজুড়ে হাজারো প্রতিষ্ঠান এবং ডেভেলপার প্রতিদিন পাইথন ব্যবহার করছে অসাধারণ সব কাজ করার জন্য। চাই আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, যেমন ইনস্টাগ্রাম, ড্রপবক্সের মতো অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করা, অথবা ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিংবা কোনো ধরনের অটোমেশন, পাইথন আপনাকে এগিয়ে রাখবে সবার আগে। তাই আপনি যদি একটি ভালো চাকরি খুঁজে থাকেন, তাহলে পাইথন আপনার জন্যই। এই পাইথন কোর্সটি আমি এমনভাবে তৈরি করেছি যাতে যে কোনো আগ্রহী শিক্ষার্থী একদম নতুন হলেও সহজেই শিখতে পারবে। আপনি যদি একেবারে নতুন হন তাহলেও ভয় নেই। এই কোর্সের পুরোটা জুড়ে আমি আপনাকে ধাপে ধাপে গাইড করব। আপনি না খুব বেশি বয়স্ক, না ছোট, পাইথন শেখা খুবই সহজ। আর আপনি মাত্র কয়েক সেকেন্ডে আপনার প্রথম পাইথন প্রোগ্রাম লিখতে পারবেন। আর হচ্ছে, আমি আপনাকে অনেকগুলো ব্যবহারযোগ্য অনুশীলনী দিব, যেগুলো আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। আর আপনি তৈরি করতে পারবেন অসাধারণ সব পাইথন প্রোগ্রাম। আমার নাম শামীম, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং আমার 20 বছরের বেশি অভিজ্ঞতা আছে। এই কোর্সে আপনাদেরকে পাইথন শেখাতে পেরে আমি খুবই উৎসাহিত। আশা করি আপনি আমার সঙ্গে থাকবেন এবং এই সুন্দর ও শক্তিশালী প্রোগ্রামিং ভাষাটি শিখবেন। এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার কম্পিউটারে পাইথন ডাউনলোড ও ইনস্টল করবেন। প্রথমেই যা করতে হবে, আপনার ব্রাউজারটি খুলুন এবং চলে যান python.org ওয়েবসাইটে। এই পেজে গিয়ে ডাউনলোডস অপশনে ক্লিক করুন। এখানে আপনি পাইথনের সর্বশেষ ভার্সনটি দেখতে পাবেন। এই ভিডিওটি রেকর্ড করার সময় সর্বশেষ ভার্সনটি হলো পাইথন 3.13.5। সম্ভবত আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন আরো নতুন কোনো ভার্সন রিলিজ হয়েছে। কিন্তু চিন্তা করবেন না, এই কোর্সে যেসব বিষয় আপনি শিখবেন সেগুলো সবকটি নতুন ভার্সনও প্রযোজ্য হবে। এখন চলুন পাইথন 3 ডাউনলোড করে ফেলি। ডাউনলোড হয়ে গেলে আপনার ডাউনলোডস ফোল্ডারে যান, যেখানে আপনি পাইথন 3 ইনস্টলার ফাইলটি দেখতে পাবেন। সেটিতে ডাবল ক্লিক করুন। যদি আপনি উইন্ডোজ ব্যবহার করেন তাহলে একটি চেকবক্স দেখতে পাবেন, অ্যাড পাইথন টু পাথ। এটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এই বক্সে টিক দিন, না হলে আপনি এই টিউটোরিয়ালটি ঠিকভাবে অনুসরণ করতে পারবেন না। এবার সেটআপ উইজার্ড থেকে ক্লিক করুন ইনস্টল নাও। ইনস্টলেশন শুরু হবে এবং কিছু সময়ের মধ্যে শেষ হবে। ইনস্টলেশন সফলভাবে শেষ হলে সেটআপ ওয়াজ সাকসেসফুল লেখা আসবে। এখন ক্লিক করুন ক্লোজ। ইনস্টলেশন ঠিকমতো হয়েছে কিনা পরীক্ষা করুন। স্টার্ট মেনুতে যান এবং লিখুন সিএমডি এবং কমান্ড প্রম্পট খুলুন। কমান্ড প্রম্পটে টাইপ করুন পাইথন ড্যাশ ড্যাশ ভার্সন। যদি আপনি পাইথনের ভার্সন দেখতে পান বা ইন্টারঅ্যাক্টিভ শেল চালু হয়, তাহলে বোঝা যাবে ইনস্টল ঠিকভাবে হয়েছে। এরপর আমাদের একটি কোড এডিটর ইনস্টল করতে হবে। আমরা কোড লেখার জন্য একটি কোড এডিটর ব্যবহার করি, ঠিক যেমন ভাবে আমরা ডকুমেন্ট লেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি, তেমনই কোড লেখার জন্য কোড এডিটর ব্যবহার করা হয়। এখন মার্কেটে অনেক ধরনের কোড এডিটর আছে, তবে এই টিউটোরিয়ালে আমি যে এডিটরটি দেখাবো সেটির নাম পাইচার্ন। এটি পাইথন কোড লেখার জন্য সবচেয়ে জনপ্রিয় কোড এডিটরগুলোর একটি। আপনি এটি পেতে পারেন jetbrains.com/pycharm এই ওয়েবসাইট থেকে। আরো সঠিকভাবে বললে, পাইচার্ম হলো একটি আইডি যার পূর্ণ রূপ হলো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটি একটি সাধারণ কোড এডিটরের থেকে অনেক বেশি সুবিধা সম্পন্ন, যার ফলে কোড লেখা আরো সহজ এবং দ্রুত হয়। চলুন এবার পাইচার্ম ডাউনলোড করে নেই। ডাউনলোড পেজে আপনি দুটি সংস্করণ দেখতে পাবেন। একটি হলো প্রফেশনাল এডিশন, যা বর্তমানে ইউনিফাইড প্রোডাক্ট, যেটিতে অতিরিক্ত কিছু ফিচার থাকে এবং এটি ব্যবহারের জন্য টাকা দিতে হয়। অপরটি হলো কমিউনিটি এডিশন, যা একেবারে বিনামূল্যে ব্যবহার করা যায়। এই টিউটোরিয়ালে আমরা কমিউনিটি এডিশন ব্যবহার করব, তাই এখনই এটি ডাউনলোড করে ফেলুন। এখন আবার আপনার ডাউনলোডস ফোল্ডারটি খুলুন, সেখানে আপনি পাইচার্ম দেখতে পাবেন। তাতে ডাবল ক্লিক করুন, একটি ইনস্টলেশন উইজার্ড খুলবে, সেখানে ধাপে ধাপে এগিয়ে যান। ওয়েলকাম স্ক্রিনে নেক্সট বাটনে ক্লিক করুন। ইনস্টলেশন লোকেশন নির্বাচন করে নেক্সট বাটনে ক্লিক করুন। কিছু ইনস্টলেশন অপশন আসবে, এখান থেকে নিচেরগুলো টিক দিয়ে রাখতে পারেন। অ্যাড ওপেন ফোল্ডার অ্যাজ এ প্রজেক্ট, অ্যাড পাথ, এই অপশন দিলে কমান্ড লাইন থেকে পাইচার্ম চালাতে পারবেন। ক্রিয়েট অ্যাসোসিয়েশনস ডট পাই, তারপর নেক্সট এবং শেষে ইনস্টলে ক্লিক করুন। ইনস্টলেশন শেষ হলে রিবুট নাও টিক দিয়ে ফিনিশ বাটনে ক্লিক করুন। কম্পিউটার রিবুট হলে এরপর পাইচার্মে ডাবল ক্লিক করুন এটি চালু করার জন্য। এভাবে আপনি সফলভাবে পাইচার্ম সেট আপ করে ফেললেন।
তাহলে আমরা এবার চলে এসেছি পাইথনের মেইন উইন্ডোতে। আপনি যখন এটি খুলবেন, ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করুন। এখানে আমাদের প্রজেক্টের অবস্থান দেখানো হচ্ছে। চলুন আমাদের প্রজেক্টের নাম দেই হ্যালো ওয়ার্ল্ড। ক্রিয়েট বাটনে ক্লিক করার আগে নিচের দিকে থাকা এই আইটেমটি এক্সপ্যান্ড করুন। এখানে পেজ ইন্টারপ্রিটার সেট করা আছে কিনা দেখুন। এটা যেন অবশ্যই পাইথন 3 হয়। পাইথন ইন্টারপ্রিটার হলো এমন একটি প্রোগ্রাম যা পাইথন কোড কিভাবে চালাতে হয় তা জানে। এটি পাইথন নির্দেশনাগুলোকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করতে পারে। আমরা আগেই পাইথন 3 ডাউনলোড করেছি, তাই এখানে অবশ্যই সেটি পাইথন 3 হওয়া উচিত। যদি না হয় তাহলে লিস্ট থেকে পাইথন 3.13.5 সিলেক্ট করুন। ভালোভাবে সবকিছু ঠিক আছে দেখে নিন, তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করে প্রজেক্ট তৈরি করে ফেলুন। এখন এখানে হ্যালো ওয়ার্ল্ড ফোল্ডারে রাইট ক্লিক করুন, তারপর যান নিউ পাইথন ফাইলে। ফাইলটির নাম দিন app.py। পাইথন ফাইলে সাধারণত .py এক্সটেনশন থাকে। এটি একটি প্রচলিত নিয়ম। ঠিক আছে, এখন চলুন প্রজেক্ট প্যানেলটি কলাপস করে নেই। এখানে ক্লিক করলেই হবে এবং এরপর লিখে ফেলি আমাদের প্রথম পাইথন প্রোগ্রাম। সরাসরি টাইপ করুন প্রিন্ট, সব ছোট হাতের অক্ষরে। তারপর প্রথম ব্র্যাকেট ওপেন এবং বন্ধ করে দিন। এই ব্র্যাকেটের ভিতরে উদ্ধৃতি চিহ্ন বা কোটেশন ব্যবহার করুন। আপনি চাইলে সিঙ্গেল কোট বা ডবল কোট যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এখন উদ্ধৃতি চিহ্নের মধ্যে আপনার নাম লিখুন। আমি যেমন লিখছি, আই অ্যাম মোহাম্মদ শাহ আলম শামীম। এটাই হলো আপনার প্রথম পাইথন প্রোগ্রাম। এই কোডের মাধ্যমে আপনি আপনার নাম স্ক্রিনে প্রিন্ট করতে পারবেন। এখন এই প্রোগ্রামটি চালাতে হলে উপরে রান মেনুতে যান, সেখানে ক্লিক করুন রানে। এছাড়াও একটি শর্টকাট কি আছে এই কমান্ডের জন্য। আমি যখন কোড করি তখন সবসময় শর্টকাট ব্যবহার করি, এতে কাজের গতি অনেক বেড়ে যায়। উইন্ডোজ কম্পিউটারে এই শর্টকাট হলো অল্ট শিফট F10, আর ম্যাক এবং লিনাক্সে এই শর্টকাট ভিন্ন হতে পারে। চলুন তাহলে এটি করে ফেলি। এখন এটি আপনাকে জিজ্ঞেস করছে আপনি কোথায় এই প্রোগ্রামটি চালাতে চান। আপনি অ্যাপে ক্লিক করুন। নিচে একটি ছোট টার্মিনাল উইন্ডো দেখতে পাবেন। এই উইন্ডোটি হলো আমাদের প্রোগ্রামের একটি ছোট উইন্ডো। এখানে আমরা প্রোগ্রামের আউটপুট দেখতে পারি। ভবিষ্যতে আপনি যখন আরো পাইথন শিখবেন তখন আপনি এমন অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন যেগুলোর একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা সংক্ষেপে গুই থাকবে। গুই তৈরি কিছুটা জটিল, তাই আপাতত আমরা এই ছোট টার্মিনাল উইন্ডো ব্যবহার করব আমাদের প্রোগ্রামের ফলাফল দেখার জন্য। তাহলে দেখুন আমার নামটি এখানে প্রিন্ট হয়েছে। আপনি যখন কোড লিখবেন তখন এই উইন্ডোটি কখনো কখনো জায়গা নষ্ট করতে পারে, তাই এটি রিসাইজ করে নিন অথবা উপরের এই আইকনে ক্লিক করে মিনিমাইজ করে নিন। এই ছিল আমাদের প্রথম পাইথন প্রোগ্রাম। যদি আপনি এই ভিডিওতে আপনার রেজাল্ট দেখতে না পান তাহলে নিচের কমেন্ট বক্সে আপনার সমস্যা লিখে জানান। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য। এই পাইথন টিউটোরিয়ালে আমরা আমাদের পূর্বের প্রোগ্রামটিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাব এবং এটিকে আরো মজাদার করে তুলব। আমি আপনাদের দেখাবো কিভাবে একটি বিড়ালের ছবি আঁকা যায় সাধারণ চিহ্ন ব্যবহার করে। এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি শিখবেন কিভাবে পাইথনে কোড এক্সিকিউট হয় এবং আপনি কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং টার্ম জানতে পারবেন। প্রথমে এন্টার চাপুন, তারপর 2 নম্বর লাইনে আরেকটি প্রিন্ট স্টেটমেন্ট লিখুন প্রিন্ট। এরপর কোটেশন চিহ্ন যোগ করুন। এখানে আমরা একটি বিড়াল আঁকবো। প্রথমে লিখুন একটি ও, এটা হবে বিড়ালের মাথা। এরপর লিখুন 4টি হাইফেন, এটা হচ্ছে শরীর। ঠিক আছে, এবার আরেকটি প্রিন্ট স্টেটমেন্ট লিখুন, কোটেশন চিহ্ন দিয়ে শুরু করুন। এবার আঁকবো পা। শুরুতে একটি স্পেস দিন, তারপর লিখুন 4টি ভার্টিক্যাল বার। এভাবে আমরা একটি কল্পিত ছোট বিড়াল তৈরি করলাম। এখন চলুন প্রোগ্রামটি রান করি এবং দেখি কি পাই। উপরে ডান পাশে আপনি একটি প্লে বাটন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন। দেখুন আমরা প্রথমে আমাদের নাম পেয়েছি আর তার নিচে রয়েছে আমাদের কল্পিত বিড়াল। এখানে আপনাকে যেটা বুঝতে হবে তা হলো আমাদের পাইথন কোড লাইন বাই লাইন, অর্থাৎ এক লাইনের পর এক লাইন করে উপর থেকে নিচে এক্সিকিউট হয়। এর আগে আমি আপনাকে বলেছিলাম পাইথন ইন্টারপ্রিটার সম্পর্কে। ইন্টারপ্রিটার হলো এমন একটি প্রোগ্রাম যা পাইথন কোডকে অনুবাদ করতে পারে এমন নির্দেশনায় যেগুলো কম্পিউটার বুঝতে পারে। যখন আপনি এই প্রোগ্রামটি রান বাটনে ক্লিক করে চালান তখন পাইথন ইন্টারপ্রিটার আমাদের প্রোগ্রামটিকে লাইন বাই লাইন চালাতে শুরু করে একদম উপর থেকে। প্রথমে এটি লাইন 1 চালায়, তারপর যায় লাইন 2, তারপর লাইন 3, এভাবে চলতে থাকে। এভাবেই পাইথন প্রোগ্রাম চালানো হয়। এখন আমি আপনাকে একটা মজার জিনিস দেখাই। আরো একটি প্রিন্ট স্টেটমেন্ট লিখুন কোটেশন চিহ্ন সহ। কোটেশন চিহ্নের ভিতরে একটি স্টার চিহ্ন বা স্টারিস্ক দিন এইভাবে। এবার কোটেশন চিহ্নের পরে এবং বন্ধনীর আগে একটি স্পেস দিন, আবার একটি স্টারিস্ক দিন, তারপর স্পেস দিয়ে লিখুন 10। কি হচ্ছে এখানে? এখানে যেখানে আমরা কোটেশন চিহ্ন ব্যবহার করেছি যেমন এই লাইনগুলোতে, সেখানে আমরা একটি স্ট্রিং সংজ্ঞায়িত করেছি। স্ট্রিং একটি প্রোগ্রামিং টার্ম যার মানে হলো অক্ষরগুলোর একটি সিরিজ বা ধারাবাহিকতা।
তাহলে এখানে আমাদের একটি স্ট্রিং আছে, একটি আছে লাইন 3 তে, একটি আছে লাইন 2 তে এবং একটি আছে লাইন 1 তেও। সবগুলোই পাইথনে স্ট্রিং হিসেবে কাজ করে। এখানে আমরা একটি স্ট্রিংকে 10 দিয়ে গুণ করছি। এই স্ট্যাটিস্টিক্স গুলো গুণনের চিহ্ন, ঠিক যেমনটি আমরা গাণিতিক গুণে ব্যবহার করি। এই কোডের মাধ্যমে আমরা টার্মিনালে 10টি স্টার চিহ্ন প্রিন্ট করতে পারি। চলুন প্রোগ্রামটি আবার চালিয়ে দেখি। দেখুন এখানে আমরা পাচ্ছি 10টি স্টারিস্ক বা স্টার চিহ্ন। এখন এই কোডের এই অংশটিকে বলা হয় একটি এক্সপ্রেশন। এক্সপ্রেশন বলতে বোঝায় এমন একটি কোডের অংশ যা কোনো মান তৈরি করে। যখন পাইথন ইন্টারপ্রেটার লাইন 4 এক্সিকিউট করতে যাবে, প্রথমে এটি ব্র্যাকেটের ভিতরের কোড বা এক্সপ্রেশনটি ইভ্যালুয়েট করবে। আমাদের এই এক্সপ্রেশন থেকে তৈরি হবে 10টি স্টারিস্ক, আর সেগুলোই প্রিন্ট হবে টার্মিনালে। এখন আপনার জন্য একটি ছোট এক্সারসাইজ, এটি চেষ্টা করে দেখুন, শেখা আরো মজার হবে। এই প্রিন্ট স্টেটমেন্ট ব্যবহার করে আপনি চাইলে অন্য কোনো আকৃতি আঁকতে পারেন, যেমন একটি হৃদয় চিহ্ন, একটি বল কিংবা যে কোনো কিছু যেটা আপনি পছন্দ করেন। আমি আপনাকে পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখাবো। আমার চ্যানেলে একটি প্রশ্ন খুবই বেশি আসে, পাইথন শিখে চাকরি পাওয়ার মতো দক্ষ হতে কত সময় লাগে। এটা একান্তই নির্ভর করে আপনার উপর, আপনি কতটা সময় ও চেষ্টা দিতে চান তার উপর। তবে আমি বলবো, যদি আপনি প্রতিদিন 2 ঘন্টা সময় দেন, তাহলে প্রায় 3 মাস পরে আপনি বেসিক পাইথন প্রোগ্রামিং শিখতে পারবেন। কিন্তু সত্যি বলতে শুধু এতটুকু জানলে চাকরি পাওয়া যায় না। চাকরি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে পাইথনের একটি নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে। আপনি পাইথন কোথায় ব্যবহার করতে চান? আপনি কি ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে চান, নাকি ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে চান? না হলে আপনি কি পাইথন ব্যবহার করতে চান মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে? আপনি যাই করতে চান না কেন, তার জন্য আপনাকে পাইথন শেখার পাশাপাশি অতিরিক্ত কোর্স করতে হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি ওয়েব ডেভেলপার হতে চান, তাহলে পাইথন শেখার পাশাপাশি আপনাকে জানতে হবে এইচটিএমএল, কিছুটা সিএসএস, কিছুটা জাভাস্ক্রিপ্ট এবং জ্যাঙ্গো, যেটা পাইথনের একটি জনপ্রিয় ফ্রেমওয়ার্ক। এই সব কিছু ভালোভাবে শিখতে আপনার আরো 6 মাস সময় লাগবে। তাই মোটামুটি 9 থেকে 12 মাস প্রয়োজন হবে আপনাকে চাকরির উপযোগী হতে। এই পর্যায়ে আপনি একটি জুনিয়র ডেভেলপার চাকরি পেতে পারেন, যার বেতন হতে পারে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে 20 থেকে 25,000 টাকা। আর আপনি যত বেশি কাজ করবেন, যত বেশি পাইথন প্রজেক্ট করবেন, আপনার রেজিউমে শক্তিশালী হবে। আর তখন আপনি চাইলে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত বেতন দাবি করতে পারেন। তবে এটি নির্ভর করে আপনি কোন দেশে, কোন কোম্পানিতে আর কোন অঞ্চলে কাজ করছেন। এইসব বিষয়ে ভিন্নতা থাকবে, কোনো নির্দিষ্ট উত্তর নেই। বর্তমান প্রযুক্তি জগতে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বিপ্লব হচ্ছে ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানুষের জীবন, ব্যবসা, স্বাস্থ্য, শিক্ষা সব ক্ষেত্রেই এখন ডেটা সবচেয়ে মূল্যবান সম্পদ। আর এই বিশাল পরিমাণ ডেটাকে বিশ্লেষণ, ভবিষ্যৎবাণী ও স্বয়ংক্রিয় সিদ্ধান্ত নেওয়ার জন্য দরকার ডেটা সায়েন্স। এখন প্রশ্ন হলো, এই বিশ্লেষণ আর কৃত্রিম বুদ্ধিমত্তার পিছনে যে প্রোগ্রামিং ভাষাটি সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকর তা কি? উত্তর হচ্ছে পাইথন। তাহলে আপনি কি সত্যি উত্তেজিত পাইথন শেখার জন্য? এই ক্যারিয়ার পথে যাত্রা শুরু করতে প্রস্তুত? যদি হন, তাহলে আমি আপনাকে উৎসাহ দেব প্রতিদিন অন্তত 2 ঘন্টা সময় দিন পাইথন চর্চার জন্য। আর নিচের কমেন্ট বক্সে লিখে জানান আপনি কেন পাইথন শিখছেন, আপনি এটা দিয়ে কি করতে চান, আর আপনার স্বপ্নের চাকরি কি। আমি আপনার গল্প শুনতে আগ্রহী। এই পাইথন টিউটোরিয়ালে আপনি শিখবেন ভ্যারিয়েবলস সম্পর্কে, যা প্রোগ্রামিং এর সবচেয়ে মৌলিক ধারণাগুলোর একটি। এটি শুধু পাইথনের জন্য নয়, প্রায় সব প্রোগ্রামিং ভাষাতেই ভ্যারিয়েবল ব্যবহার করা হয়। আমরা ভ্যারিয়েবল ব্যবহার করি কম্পিউটারের মেমোরিতে সাময়িকভাবে ডেটা সংরক্ষণ করার জন্য। একটি উদাহরণ দেখা যাক। প্রাইস সমান 10। যখন পাইথনের ইন্টারপ্রিটার এই কোডটি চালাবে, তখন এটি কিছু মেমোরি বরাদ্দ বা অ্যালোকেট করবে। তারপর সেখানে 10 সংখ্যাটি সংরক্ষণ করবে এবং সেই মেমোরি লোকেশনের সাথে প্রাইস নামের একটি লেবেল যুক্ত করে দেবে। একটি উপমা দিয়ে বললে, ধরুন একটি বক্স আছে, সেই বক্সের ভিতরে আমরা 10 রেখেছি আর বক্সের বাইরে একটি লেবেল লাগানো হয়েছে যার নাম প্রাইস। এখন আমরা প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে প্রাইস ব্যবহার করে সেই বক্সের ভিতরে রাখা মান 10 অ্যাক্সেস করতে পারি। এটি একটি সহজভাবে ব্যাখ্যা করা ধারণা। এখন চলুন আমরা প্রাইস প্রিন্ট করি টার্মিনালে। প্রিন্ট প্রাইস। এখানে লক্ষ্য করুন আমরা প্রাইসকে কোটেশন ছাড়াই লিখেছি, কারণ যদি আমরা কোটেশন দিই, তাহলে টার্মিনালে প্রাইস শব্দটাই প্রিন্ট হবে, ভ্যারিয়েবলের মান 10 নয়। এখন আমরা দেখব প্রাইস ভ্যারিয়েবলের মান। তাহলে চলুন এবার প্রোগ্রামটি রান করি। যেমন দেখলেন, এবার টার্মিনালে 10 দেখা যাচ্ছে। এভাবেই আমরা একটি ভ্যারিয়েবল সংজ্ঞায়িত করি। আমরা শুরু করি একটি আইডেন্টিফায়ার দিয়ে, অর্থাৎ ভ্যারিয়েবলের নাম, তারপর একটি সমান চিহ্ন দিই এবং তারপর সেটি একটি মান বা ভ্যালু পায়। তবে আরো নির্ভুলভাবে বললে, যখন এই 10 সংখ্যাটি মেমোরিতে সংরক্ষিত হয়,
তখন প্রথমে এটি বাইনারি রূপে রূপান্তরিত হয়। এই 10 হলো ডেসিমাল সিস্টেমের একটি সংখ্যা, যার ডিজিট 0 থেকে 9 পর্যন্ত হতে পারে। কিন্তু কম্পিউটার এই ডিজিটগুলো বোঝে না, কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 বোঝে। তাই যখন আমরা 10 সংখ্যা মেমোরিতে সংরক্ষণ করি, তখন প্রথমে এটি বাইনারি রূপে রূপান্তরিত হয়, যেমন 001001 বা এ ধরনের কিছু, যেটি নির্দিষ্ট বাইনারি রূপ। এরপর সেই বাইনারি তথ্যই কম্পিউটারের মেমোরিতে সংরক্ষিত হয়। এখন চলুন আমাদের প্রোগ্রামকে আরেক ধাপে নিয়ে যাই। দ্বিতীয় লাইনে আমরা প্রাইস ভ্যারিয়েবলের মান আপডেট করতে পারি, অর্থাৎ আমরা চাইলে এটি নতুন কোনো মানে রিসেট করে দিতে পারি, যেমন ধরুন 20। এখন যখন আমরা আমাদের প্রোগ্রাম চালাবো, তখন আউটপুটে 20 দেখা উচিত, কারণ আমি আগেই বলেছি পাইথন ইন্টারপ্রিটার আমাদের কোড উপর থেকে নিচে লাইনে লাইনে চালায়। তাই প্রথমে প্রাইস সমান 10 সেট হয়, তারপর সেটিকে আবার 20 এ রিসেট করা হয় এবং সবশেষে এটি টার্মিনালে প্রিন্ট হয়। চলুন প্রোগ্রামটি রান করি। দেখুন এবার আমরা 20 দেখতে পাচ্ছি। এখন লক্ষ্য করুন এই সংখ্যাগুলো 10, 20 হলো পূর্ণ সংখ্যা বা হোল নাম্বারস, যেগুলোর মধ্যে কোনো দশমিক বিন্দু বা ডেসিমেল পয়েন্ট নেই। প্রোগ্রামিংয়ে এ ধরনের সংখ্যাকে বলা হয় ইন্টিজার। ইন্টিজার মানে এমন সংখ্যা যার মধ্যে দশমিক অংশ নেই। আমরা চাইলে দশমিক সহ সংখ্যাও ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ 2 নম্বর লাইনে আমরা একটি নতুন ভ্যারিয়েবল তৈরি করতে পারি, রেডিট সমান 4.9। এখন প্রোগ্রামিংয়ে এ ধরনের দশমিকযুক্ত সংখ্যাকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা সংক্ষেপে ফ্লট। সুতরাং আমাদের কাছে এখন 2 ধরনের সংখ্যা হলো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা এবং ফ্লট বা দশমিক সংখ্যা। আমরা চাইলে একটি ভ্যারিয়েবল সংজ্ঞায়িত করে তাকে স্ট্রিং টাইপের মানও দিতে পারি। উদাহরণস্বরূপ নেম সমান শামীম। এখানে উল্লেখ্য শামীম শব্দটি উইদিন কোটেশনের মধ্যে। এছাড়াও আরেক ধরনের মান আছে যাকে বলা হয় বুলিয়ান, যার মান হতে পারে ট্রু বা ফলস। এগুলো ইংরেজির ইয়েস আর নো এর মতো কাজ করে। এখানে একটি উদাহরণ দেখুন, ইজ পাবলিশড সমান ট্রু। এখানে আমরা একটি ভ্যারিয়েবল তৈরি করেছি যার নাম ইজ পাবলিশড, যেখানে একাধিক শব্দ আলাদা করতে আন্ডারস্কোর ব্যবহার করা হয়েছে, যেটা প্রোগ্রামিং এ একটি ভালো অভ্যাস। এই ভ্যারিয়েবলের মান আমরা দিতে পারি ট্রু বা ফলস। এদেরকে বলা হয় বুলিয়ান ভ্যালিউস। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়, পাইথন একটি কেস সেন্সিটিভ ভাষা, অর্থাৎ ছোট হাতের অক্ষর বা লোয়ার কেস আর বড় হাতের অক্ষর বা আপার কেসের মধ্যে পার্থক্য করে। তাই ভ্যারিয়েবলের নাম লিখতে সবসময় ছোট হাতের অক্ষর ব্যবহার করা উচিত। কিন্তু এখানে ট্রু এবং ফলস হলো পাইথন ভাষার বিশেষ কিওয়ার্ড। আপনি যদি ভুল করে ফলস ছোট হাতের অক্ষরে লেখেন, তাহলে পাইথন সেটিকে চিনতে পারবে না। আপনি দেখবেন তখন সেই লাইনের নিচে লাল আন্ডারলাইন দেখা যাচ্ছে, যার মানে হলো সেখানে একটি ত্রুটি বা এরর আছে। মনে রাখবেন, যদি আপনি ফলস ব্যবহার করেন তাহলে এফ বড় হাতের বা ক্যাপিটাল এফ হতে হবে, আর যদি ট্রু ব্যবহার করেন তাহলে অবশ্যই টি বড় হাতের বা ক্যাপিটাল টি হতে হবে। এই প্রোগ্রামে আমরা কম্পিউটারের মেমোরিতে সহজ মান বা সিম্পল ভ্যালুস সংরক্ষণ করছি। এই সহজ মানগুলো হতে পারে সংখ্যা, যেগুলো হয় ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, অথবা ফ্লট বা দশমিক সংখ্যা, অথবা স্ট্রিং, অথবা বুলিয়ান ট্রু ফলস। কিন্তু পাইথনে আমরা শুধু সহজ মান বা সিম্পল ভ্যালু নয়, বরং জটিল মান যেমন লিস্ট এবং ডিকশনারি ও সংরক্ষণ করতে পারি। আর আমি ভবিষ্যতে সেগুলো আপনাকে দেখাবো। এখন আপনার জন্য একটি ছোট এক্সারসাইজ, এটি চেষ্টা করে দেখুন, শেখা আরো মজার হবে। ধরুন আমরা একটি হাসপাতালের জন্য একটি প্রোগ্রাম লিখতে যাচ্ছি। আমরা একজন রোগীর তথ্য নিচ্ছি, যার নাম রায়হান কবির, বয়স 20 বছর এবং তিনি একজন নতুন রোগী। আপনার কাজ হলো নিচের 3টি ভ্যারিয়েবল ডিফাইন করা। তার নাম সংরক্ষণের জন্য একটি ভ্যারিয়েবল, তার বয়স সংরক্ষণের জন্য একটি ভ্যারিয়েবল এবং তিনি নতুন রোগী কিনা সেটা জানতে একটি বুলিয়ান ভ্যারিয়েবল। এখন ভিডিওটি 1 মিনিটের জন্য পজ করুন এবং এই ছোট এক্সারসাইজটি করুন। যখন কাজটি শেষ হয়ে যাবে তখন ভিডিওতে ফিরে এসে আমার সমাধানটি দেখে নিন। ঠিক আছে, তাহলে এখানে আমাদের লাগবে 3টি ভ্যারিয়েবল। প্রথম ভ্যারিয়েবলটি হবে রোগীর নামের জন্য। আমরা এটিকে নেম সমান রায়হান কবির লিখতে পারি। আপনি চাইলে এটিকে ফুল নেম নামেও রাখতে পারেন। উভয়টি ভ্যারিয়েবলের জন্য বৈধ নাম। দ্বিতীয় ভ্যারিয়েবলটি হবে রোগীর বয়সের জন্য, তাই লিখব এজ সমান 20। এবং সবশেষে আমাদের লাগবে একটি ভ্যারিয়েবল যা জানাবে এই রোগী নতুন কিনা। এখানে আমরা ব্যবহার করব একটি বুলিয়ান ভ্যালু, লিখব ইজ নিউ সমান ট্রু। এতটুকুতে আপনি শিখলেন কিভাবে ভ্যারিয়েবল তৈরি করতে হয় এবং কিভাবে ডেটা সংরক্ষণ করতে হয়। এবং এখন পর্যন্ত আপনি শিখেছেন টার্মিনালে মেসেজ প্রিন্ট করতে। এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নেওয়ার উপায়।
এখন আমরা একটি ছোট প্রোগ্রাম লিখব, যেটি ব্যবহারকারীর নাম জিজ্ঞেস করবে এবং তারপর সেই নাম ব্যবহার করে একটি স্বাগত বার্তা বা গ্রিটিং মেসেজ প্রিন্ট করবে। এজন্য আমরা প্রিন্টের পরিবর্তে এবার ব্যবহার করব ইনপুট ফাংশন। মনে রাখবেন, ইনপুট এবং প্রিন্ট উভয়ই পাইথনের বিল্ট ইন ফাংশন, অর্থাৎ পাইথনে আগে থেকে করা কিছু কমান্ড যেগুলো আমরা সরাসরি ব্যবহার করতে পারি। একটি উপমা ভাবুন, টেলিভিশনের রিমোট কন্ট্রোল। এই রিমোটে অনেকগুলো বাটন থাকে। এগুলো হলো টিভির ফাংশন, যেমন টিভি চালু করা, বন্ধ করা, ভলিউম বাড়ানো ইত্যাদি। পাইথনেও তেমনই কিছু ফাংশন থাকে যেগুলো দিয়ে আমরা সাধারণ কাজ করতে পারি, যেমন মেসেজ প্রিন্ট করা, ব্যবহারকারীর ইনপুট নেওয়া ইত্যাদি। এবার আমরা ব্যবহার করব ইনপুট ফাংশন। কখনোই যদি কোনো ফাংশনের পাশে ব্র্যাকেট থাকে তাহলে বুঝতে হবে সেটি কল করা হচ্ছে, ঠিক যেমন আপনি রিমোট কন্ট্রোলে একটি বাটন চাপছেন। তাই আমরা এখন ইনপুট ফাংশন কল করব এবং ব্র্যাকেটের ভিতরে আমরা একটি স্ট্রিং লিখব যা টার্মিনালে প্রিন্ট হবে, যেমন ইনপুট হোয়াট ইজ ইউর নেম। এখানে হোয়াট ইজ ইউর নেম হলো সেই প্রশ্ন যেটি টার্মিনালে দেখানো হবে। প্রশ্ন চিহ্নের পরে একটি স্পেস দেওয়া হয়েছে যেন ইউজার টাইপ করার সময় লেখা পূর্বের শব্দের সাথে লেগে না থাকে। আপনি একটু পরেই বুঝতে পারবেন কেন। এই ইনপুট ফাংশনটি টার্মিনালে একটি বার্তা প্রিন্ট করবে এবং তারপর ব্যবহারকারীর কাছ থেকে একটি ইনপুটের জন্য অপেক্ষা করবে। ব্যবহারকারী যা কিছু টাইপ করবে এই ইনপুট ফাংশন সেটিকে রিটার্ন করবে। এখন আমরা সেই মানটি নিয়ে মেমোরিতে একটি ভ্যারিয়েবলে সংরক্ষণ করতে পারি। ধরা যাক আমরা সেই ফলাফলটি নেম নামক একটি ভ্যারিয়েবলে রাখলাম। ঠিক আছে, এখন দ্বিতীয় লাইনে আমরা এমন একটি বার্তা প্রিন্ট করতে চাই, যেমন হাই রায়হান বা হাই শামীম, যাই হোক। তাই আমরা লিখব প্রিন্ট, এরপর কোটেশনের মধ্যে লিখব হাই স্পেস। এরপর আমরা চাই কোটেশনের বাইরে গিয়ে ভ্যারিয়েবল নেমের মান প্রিন্ট করতে, যাতে করে ব্যবহারকারীর নামটি দেখানো যায়। এর জন্য আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব এবং তারপর লিখব নেম। এখানে হাই একটি স্ট্রিং আর আমরা সেটিকে নেম নামক আরেকটি স্ট্রিং এর সঙ্গে কনকেটেনেট বা যুক্ত করছি। এটি হলো এক্সপ্রেশনের আরেকটি উদাহরণ। মনে আছে এক্সপ্রেশন কি? এটি এমন একটি কোডের অংশ যা কোনো মান ব্যবহার করে। এই এক্সপ্রেশনটি দুটি স্ট্রিংকে যুক্ত বা সংযুক্ত করছে। চলুন এখন এই প্রোগ্রামটি চালিয়ে দেখি কি হয়। রান করলাম। ঠিক আছে, এখানে একটি প্রশ্ন আসছে, হোয়াট ইজ ইউর নেম? আমি লিখলাম শামীম। এখন লক্ষ্য করুন, আগে আমরা প্রশ্নবোধক চিহ্নের পরে একটি স্পেস যুক্ত করেছিলাম। আমরা এটি করেছিলাম যাতে টার্মিনাল উইন্ডোতে কার্সরটি প্রশ্নবোধক চিহ্ন থেকে কিছুটা দূরে থাকে, না হলে এটা খুব কাছাকাছি লাগতো। তাহলে এখন যে কোনো কিছু টাইপ করি এবং এন্টার চাপি। দেখুন আমরা পাচ্ছি এই বার্তাটি, হাই শামীম। এখন আপনার জন্য একটি ছোট এক্সারসাইজ, এটি চেষ্টা করে দেখুন, শেখা আরো মজার হবে। আমি চাই আপনি এই প্রোগ্রামটিকে একটু বিস্তৃত করুন এবং দুটি প্রশ্ন জিজ্ঞাসা করুন। প্রথমে ব্যবহারকারীর নাম, তারপর তার পছন্দের রং। এরপর একটি বার্তা প্রিন্ট করুন, যেমন শামীম লাইকস গ্রিন। এখন ভিডিওটি 1 মিনিটের জন্য পজ করুন এবং এই ছোট এক্সারসাইজটি করুন। যখন কাজটি শেষ হয়ে যাবে তখন ভিডিওতে ফিরে এসে আমার সমাধানটি দেখে নিন। ঠিক আছে, এবার আমরা প্রথম প্রশ্নটি পরে আরেকটি প্রশ্ন করব। আবারও আমরা ইনপুট ফাংশন ব্যবহার করব, তবে এইবার একটু ভিন্ন প্রশ্ন করব, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার? এখন আমরা নতুন একটি মান পাবো এবং সেটা একটি ভ্যারিয়েবলে সংরক্ষণ করব, যার নাম দিতে পারি কালার, বা আপনি চাইলে ফেভারিট কালারও রাখতে পারেন। উভয়টাই কাজ করবে। সবশেষে আমরা প্রিন্ট ফাংশনে যেটা দিচ্ছি সেটা পরিবর্তন করব। প্রথমে আমরা ব্যবহারকারীর নাম প্রিন্ট করব, তারপর সেটা একটি স্ট্রিং এর সঙ্গে কনকেটেনেট করব, যেখানে আমরা লিখব লাইকস এবং লাইকস শব্দটির আগে এবং পরে একটি করে স্পেস দিয়ে দেব, যাতে বাক্যটা সুন্দর দেখায়। এরপর আবার আমরা সেটিকে ব্যবহারকারীর প্রিয় রঙের সঙ্গে যুক্ত করব। তাহলে ফেভারিট কালার ভ্যারিয়েবলটি নিয়েছি। এবার চলুন প্রোগ্রামটি চালিয়ে দেখি। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ ইউর নেম? আমি লিখলাম শামীম, তারপর এন্টার চাপলাম। দ্বিতীয় প্রশ্ন, ফেভারিট কালার। আমি লিখলাম গ্রিন, তারপর এন্টার। এখন আমরা পাচ্ছি এই বার্তাটি, শামীম লাইকস গ্রিন। ঠিক আছে, এবার চলুন পরবর্তী টিউটোরিয়ালে যাই। এই পাইথন টিউটোরিয়ালে আমরা একটি প্রোগ্রাম লিখব যেটি আমাদের জন্মসাল জিজ্ঞাসা করবে। এরপর সেটি আমাদের বর্তমান বয়স হিসাব করে টার্মিনালে প্রিন্ট করবে। তাহলে শুরু করি ইনপুট ফাংশন দিয়ে। আমরা লিখি ইনপুট বার্থ, অর্থাৎ বার্থ শব্দটি, তারপরে একটি কোলন এবং একটি স্পেস।
এখন ইনপুট ফাংশনের রিটার্ন ভ্যালু আমরা একটি ভ্যারিয়েবলে সংরক্ষণ করব, যার নাম দিব বার্থ ইয়ার। আগে বলেছি একাধিক শব্দ আলাদা করতে আমরা আন্ডারস্কোর ব্যবহার করি। এরপর আমাদের বয়স গণনা করতে হবে, তাই আমরা আরেকটি ভ্যারিয়েবল বানাই এস নামে। এখানে কিছু সাধারণ গাণিতিক হিসাব করব। ধরি এখন 2025 সাল, তাহলে আমরা একটি এক্সপ্রেশন লিখতে পারি এমন ভাবে 2025 মাইনাস বার্থ ইয়ার। সবশেষে আমরা সেই এস প্রিন্ট করব টার্মিনালে। চলুন এখন প্রোগ্রামটি চালাই এবং দেখি কি হয়। তো আমি আমার জন্মসাল দিলাম 1985, তারপর এন্টার চাপলাম। ও, একটি ভুল বা অ্যারো দেখাচ্ছে। এটা কি হলো? যখনই আপনি এমন একটি বার্তা দেখেন তখনই বুঝতে হবে যে আপনার প্রোগ্রামে কোনো একটা সমস্যা রয়েছে। এই বার্তার মাধ্যমে আমরা বুঝতে পারি সঠিকভাবে কোথায় ভুলটি ঘটেছে। ফাইলের পাশে আপনি দেখতে পাবেন কোন ফাইলটি এই ভুল তৈরি করেছে। এক্ষেত্রে সেটি হলো app.py। আমাদের প্রোগ্রাম এখন শুধুমাত্র একটি ফাইল নিয়ে তৈরি, কিন্তু বাস্তব জীবনের জটিল প্রোগ্রামগুলোতে শত শত এমনকি হাজার হাজার ফাইল থাকতে পারে। এই ফাইলে দ্বিতীয় লাইনে বা লাইন নাম্বার 2 তে আমরা একটি ভুল পেয়েছি। এই লাইনের নিচে আপনি দেখতে পাবেন কোডের সেই অংশ যেখান থেকে এই ভুলটা এসেছে। এখানে আমরা বয়স হিসাব করছিলাম, আর তার ঠিক নিচে দেখা যাচ্ছে ভুলের ধরন। এই ক্ষেত্রে এটি একটি টাইপ এরর এবং বার্তায় বলা হচ্ছে আনসাপোর্টেড অপারেন্ট টাইপস ফর সাবট্রাকশন, অর্থাৎ বিয়োগ করার জন্য যেসব ডেটা টাইপ লাগবে এখানে তারা মিলছে না বা সাপোর্ট করছে না। ইন্ট এবং এসটিআর। ইন্ট মানে হলো ইন্টিজার, অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা, আর এসটিআর হলো স্ট্রিং, অর্থাৎ টেক্সট বা অক্ষরের ধারা। এখানে আমরা একটি স্ট্রিং থেকে একটি ইন্টিজার বিয়োগ করার চেষ্টা করছি, আর পাইথন বুঝতে পারছে না কি করতে হবে। চলুন ব্যাখ্যা করি। প্রথমে আমি টার্মিনাল উইন্ডোটি বন্ধ করে নিচ্ছি। আমরা যখন প্রথম লাইনটি চালালাম তখন বার্থ ইয়ার নামক ভেরিয়েবলে যেটা সংরক্ষিত হয়েছে সেটা হলো একটি স্ট্রিং, কারণ আমরা যা কিছু টার্মিনালে টাইপ করি তা সবসময় স্ট্রিং হিসেবে বিবেচিত হয়। এমনকি আপনি যদি সংখ্যা টাইপ করেন তবুও। অর্থাৎ আমরা যখন প্রোগ্রামটি চালাই তখন বার্থ ইয়ার ভ্যারিয়েবলের মান হবে একটি স্ট্রিং, যার মধ্যে থাকবে 4টি অক্ষর 1985। এই স্ট্রিং কিন্তু আসল সংখ্যা 1985 থেকে আলাদা। একটি হলো ইন্টিজার আর একটি হলো স্ট্রিং। ঠিক? তাহলে এখন আবার ফিরে আসি লাইন 2 তে, যেখানে এই ভুলটি ঘটেছে। রান টাইমে, অর্থাৎ যখন আমরা প্রোগ্রামটি চালাচ্ছি তখন এই অ্যাসাইনমেন্টের ডান পাশের এক্সপ্রেশন দেখতে হবে এভাবে 2025 মাইনাস উইদিন ডবল কোটেশন 1985। একটি সংখ্যা থেকে একটি স্ট্রিং বিয়োগ করার চেষ্টা। এটাই সমস্যার মূল কারণ। পাইথন বুঝতে পারে না কিভাবে এই এক্সপ্রেশনটি ব্যাখ্যা বা হিসাব করতে হবে। এই সমস্যাটি সমাধান করতে হলে আমাদের 1985 যেটি একটি স্ট্রিংকে ইন্টিজারে রূপান্তর করতে হবে। তারপর আমরা সেটি 2025 থেকে বিয়োগ করতে পারবো, এবং এটি খুবই সহজ। এখন পর্যন্ত আপনি দুইটি বিল্ট ইন ফাংশন শিখেছেন, একটি হলো প্রিন্ট আর একটি ইনপুট। পাইথনে আরো কিছু ফাংশন আছে যেগুলো ডেটা টাইপ কনভার্সন করার জন্য ব্যবহৃত হয়, যেমন ইন্ট একটি স্ট্রিংকে ইন্টিজারে রূপান্তর করতে ব্যবহার করা হয়। ফ্লট একটি স্ট্রিংকে ফ্লটে রূপান্তর করতে ব্যবহার করা হয়। বুল একটি স্ট্রিংকে বুলিয়ান মানে বা ট্রু বা ফলসে রূপান্তর করে। তাহলে এই সমস্যাটি ঠিক করতে হলে আমাদের আবার লাইন 2 তে ফিরে যেতে হবে এবং বার্থ ইয়ার ভেরিয়েবলটিকে ইন্ট ফাংশনের মধ্যে দিতে হবে। এইভাবে লিখতে হবে s সমান 2025 মাইনাস ইন্ট বার্থ ইয়ার। এখন এটা ঠিকভাবে কাজ করবে। আমরা যখন এই স্ট্রিংকে ইন্ট ফাংশনে পাঠাই তখন এটি সেটিকে ইন্টিজারে রূপান্তর করে। এরপর পাইথন ইন্টারপ্রিটার এই এক্সপ্রেশনটি সঠিকভাবে হিসাব করতে পারে। এখন চলুন আবার প্রোগ্রামটি চালায়। প্রথম প্রশ্ন, বার্থ ইয়ার ইজ 1985, তারপর এন্টার। প্রোগ্রাম রেজাল্ট দেখাচ্ছে আই এম 40 ইয়ার্স ওল্ড। পাইথনে একটি ইউজফুল ফাংশন আছে যেটিতে আমরা ভেরিয়েবলের টাইপ জানতে পারি। উদাহরণস্বরূপ আমরা বার্থ ইয়ার ভেরিয়েবলের টাইপ প্রিন্ট করতে পারি। তাহলে লাইন 1 পরে লিখি প্রিন্ট টাইপ বার্থ ইয়ার। এখানে আমরা আরেকটি বিল্ট ইন ফাংশন ব্যবহার করছি যার নাম হলো টাইপ। এবার আমরা বার্থ ইয়ারকে টাইপ ফাংশনে পাঠাচ্ছি। একইভাবে লাইন 3 এর পরে আমরা এস ভেরিয়েবলের টাইপও দেখতে পারি, প্রিন্ট টাইপ এস। এতে আমরা দেখতে পারবো কোন ভ্যারিয়েবলটি স্ট্রিং এবং কোনটি ইন্টিজার। ঠিক আছে, তাহলে চলুন আবার প্রোগ্রামটি চালাই। বার্থ ইয়ার আবার লিখি 1985, তারপর এন্টার। এবার ফলাফল দেখুন
আপনি দেখতে পাচ্ছেন বাড়তি ভ্যারিয়েবলের টাইপ হলো ক্লাস str, অর্থাৎ এটি একটি স্ট্রিং। আমরা ভবিষ্যতে ক্লাস নিয়ে বিস্তারিত শিখব, তাই এখন চিন্তা করার দরকার নেই। এর নিচে আপনি দেখতে পাচ্ছেন s ভ্যারিয়েবলের টাইপ হলো int, অর্থাৎ এটি একটি ইন্টিজার। ঠিক আছে, এবারে আমরা আমাদের ইনপুট ফাংশন ব্যবহার করি এবং ব্যবহারকারীর কাছে ওজন বা ওয়েট জানতে চাই পাউন্ড বা lbs এককে। এখানে আমরা ব্যবহারকারীর ওজন পেয়ে যাব পাউন্ডে। এখন আমাদের এটি কেজিতে রূপান্তর করতে হবে এবং এটি খুবই সহজ। আমরা আরেকটি ভ্যারিয়েবল তৈরি করি যার নাম দেই ওয়েট কেজি। এটিতে আমরা ওয়েট lbs কে গুণ করি 0.45 দিয়ে। সবশেষে আমরা ওয়েট কেজি প্রিন্ট করি। চলুন প্রোগ্রামটি চালাই এবং দেখি কি হয়। ধরি আমি দিলাম আমার ওজন 160। উপস, ঠিক তখনই আবার একটি ভুল বা এরর দেখালো। ক্যানট মাল্টিপ্লাই সিকোয়েন্স বাই নন ইন্টিজার অফ টাইপ ফ্লট। মানে হলো আমরা একটি স্ট্রিং টাইপের মানকে একটি ফ্লট টাইপের সংখ্যার সাথে গুণ করতে পারি না। আগেও বলেছিলাম ইনপুট ফাংশন সবসময় একটি স্ট্রিং রিটার্ন করে। সুতরাং আমরা যখন সেই স্ট্রিং এর সাথে একটি দশমিক সংখ্যা গুণ করার চেষ্টা করি, পাইথন বুঝতে পারে না কি করতে হবে। এই সমস্যাটি সমাধান করতে হলে আমাদের সেই স্ট্রিংকে একটি ইন্টিজার বা ফ্লট টাইপে কনভার্ট করতে হবে। তাই আমরা ইন্ট ফাংশন ব্যবহার করব এবং তার ভিতরে ওয়েট lbs পাঠাবো। তারপর আবার প্রোগ্রামটি চালায়। এবার আমি দিলাম 160। এইবার সঠিকভাবে কাজ করলো, আমি 72 কেজি। এই টিউটোরিয়ালে আপনি পাইথনের স্ট্রিং সম্পর্কে আরও বিস্তারিত শিখবেন। আমি এখানে একটি কোর্স নামের ভ্যারিয়েবল তৈরি করেছি এবং এতে মান দিয়েছি পাইথন ফর বিগিনার্স। আগে আমি বলেছি আপনি স্ট্রিং তৈরি করতে চাইলে একক কোট বা ডবল কোট দুইটি ব্যবহার করতে পারেন। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট একটি কোড ব্যবহার করতেই হবে, না হলে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। এখানে একটি উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি এই স্ট্রিংটিকে পাইথন কোর্স ফর বিগিনার্সে পরিবর্তন করতে চান। মানে হলো আপনি একটি অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে চান। এই অবস্থায় আপনি সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন প্রোগ্রামটিতে গন্ডগোল হচ্ছে। কারণ হচ্ছে যখন আপনি স্ট্রিংটি একক কোড দিয়ে শুরু করেছেন, তখন পাইথন ধরে নিয়েছে স্ট্রিং এখানেই শেষ, দ্বিতীয় অ্যাপোস্ট্রফির পরে। এই অ্যাপোস্ট্রফির পরের অংশগুলো পাইথন বোঝে না, কারণ এটি আর স্ট্রিং এর অংশ হিসেবে গণ্য হয় না। এই সমস্যার সমাধান করতে আমাদের দরকার ডাবল কোট ব্যবহার করে স্ট্রিং ডিফাইন করা। তাহলে আমরা স্ট্রিং এর মধ্যে একক কোট বা অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে পারি কোনো সমস্যা ছাড়াই। তাহলে চলুন আমরা এখন এই স্ট্রিংটিকে ডাবল কোট দিয়ে লিখি। এখন আপনি দেখতে পাচ্ছেন এটি স্বয়ংক্রিয়ভাবে একটি অতিরিক্ত ডাবল কোট যুক্ত করেছে স্ট্রিং বন্ধ করার জন্য। আপনাকে এটি নিচে থেকে মুছে ফেলতে হবে। এছাড়া স্ট্রিং এর শুরুতেও আবার একটি ডাবল কোট যোগ করতে হবে। এখন আপনি দেখতে পাচ্ছেন আর কোনো ত্রুটি বা এরর নেই। তাহলে যদি আমরা প্রিন্ট কোর্স চালাই, আমরা দেখতে পাবো পাইথন কোর্স ফর বিগিনার্স। চমৎকার। এবার ধরুন আমরা আর অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে চাই না, বরং আমরা চাই বিগিনার্স শব্দটি ডাবল কোটের মধ্যে থাকুক, যেমন পাইথন ফর বিগিনার্স। আবারও আপনি যদি স্ট্রিং এর ভিতরে ডাবল কোট যুক্ত করেন, তাহলে পাইথন ইন্টারপ্রিটার বিভ্রান্ত হয়ে পড়বে, কারণ এটি ধরে নেয় দ্বিতীয় ডাবল কোটটি স্ট্রিং এর শেষ। ফলে তারপরে থাকা অক্ষরগুলোকে পাইথন আর চিনতে পারে না। এই সমস্যার সমাধান হলো আমাদের স্ট্রিংটিকে একক কোট দিয়ে লেখা উচিত। এইভাবে আমরা চাইলে স্ট্রিং এর মধ্যে ডাবল কোট ব্যবহার করতে পারি। তাহলে এবার প্রোগ্রামটি চালাই, দেখুন ঠিকই কাজ করছে। আমরা পাই পাইথন ফর বিগিনার্স। তাহলে এই ছিল একক কোট অথবা ডাবল কোট ব্যবহারের বিভিন্ন ক্ষেত্র। এখন পর্যন্ত আমি আপনাকে যে উদাহরণগুলো দেখিয়েছি সবই ছিল ছোট ছোট স্ট্রিং এর ক্ষেত্রে। কিন্তু যদি আপনি অনেক বড় বা বহু লাইনের একটি স্ট্রিং তৈরি করতে চান, ধরুন আপনি একটি ইমেলে পাঠানো মেসেজের জন্য একটি স্ট্রিং তৈরি করতে চান, এই ধরনের পরিস্থিতিতে আমাদের ট্রিপল কোট সিঙ্গেল কোটেশন অথবা ট্রিপল কোট ডাবল কোটেশন ব্যবহার করতে হবে। তাহলে চলুন আমরা আগের স্ট্রিংটি মুছে ফেলি। এখন আমরা তিনটি কোট লিখি, 1 2 3, ব্যাস হয়ে গেল। আমরা তিনটি কোট দিয়ে স্ট্রিং শুরু করব এবং তিনটি কোট দিয়ে সেটি শেষ করব। এই কোডগুলো একক কোড বা ডাবল কোড দুটি হতে পারে। এখন এই ট্রিপল কোড ব্যবহার করে আমরা একটি বহু লাইনের স্ট্রিং তৈরি করতে পারি। উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি, হাই রায়হান, হিয়ার ইজ ইউর ফার্স্ট ইমেল টু ইউ, থ্যাংক ইউ দ্য সাপোর্ট টিম। এইভাবে আপনি একটি লম্বা ও বহু লাইনের স্ট্রিং সহজেই পাইথনে লিখতে পারেন। এখন চলুন আমরা প্রোগ্রামটি চালাই এবং দেখি ফলাফল কি হয়। দেখুন আমরা একটি সুন্দর বহু লাইনের স্ট্রিং পেয়েছি। এবার আমরা এটি আবার সরল কোনো কিছুর মধ্যে পরিবর্তন করে নেই, যাতে আমরা পাইথনে স্ট্রিং এর অন্যান্য বৈশিষ্ট্যগুলো দেখতে পারি। তাহলে আমি একক কোড ব্যবহার করে কোর্স ভ্যারিয়েবলটি সেট করছি, পাইথন ফর বিগিনার্স।
এবার আমরা স্কোয়ার ব্র্যাকেট ব্যবহার করব স্ট্রিং এর নির্দিষ্ট অবস্থানের বা ইন্ডেক্সের অক্ষর বের করার জন্য। চলুন আপনাকে দেখায়। প্রথম অক্ষরটি পেতে হলে আমরা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে 0 লিখব। মানে হলো স্ট্রিং এর প্রথম অক্ষরের ইন্ডেক্স হলো 0। অন্যভাবে বললে পাইথনে স্ট্রিং ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, অর্থাৎ ইন্ডেক্সগুলো শুরু হয় 0, 1, 2, 3, 4 এইভাবে। তাই প্রথম অক্ষরের ইন্ডেক্স হলো 0, দ্বিতীয় অক্ষরের ইন্ডেক্স হলো 1, এভাবে চলতে থাকে। এখন আমি আগের অংশ মুছে দিচ্ছি এবং প্রোগ্রামটি চালাচ্ছি। আমরা আউটপুটে পাচ্ছি পি। আমরা চাইলে এখানে নেগেটিভ ইন্ডেক্সও ব্যবহার করতে পারি। এটি পাইথনের একটি বিশেষ বৈশিষ্ট্য যা অনেক প্রোগ্রামিং ভাষায় নেই। পাইথনে নেগেটিভ ইন্ডেক্স ব্যবহার করে আমরা স্ট্রিং এর শেষ থেকে অক্ষরগুলো নিতে পারি। যদি আমরা এখানে নেগেটিভ 1 দেই, তাহলে যেখানে 0 হলো প্রথম অক্ষরের ইন্ডেক্স, সেখানে নেগেটিভ 1 হবে শেষ অক্ষরের ইন্ডেক্স। তাহলে যখন আমরা প্রোগ্রামটি চালাবো, আমরা দেখতে পাবো আউটপুটে এস আসছে। চলুন আমরা চালিয়ে দেখি। ঠিকই আমরা পেলাম এস। এবার যদি আমরা নেগেটিভ 2 দেই, তাহলে এটি শেষ থেকে দ্বিতীয় অক্ষরটি ফেরত দেবে। আবার চালাই, এবার আমরা পেলাম আর, কারণ এটি শেষ থেকে দ্বিতীয় অক্ষর। ঠিক আছে, তাই এই স্কোয়ার ব্র্যাকেটের সিনট্যাক্সটি ভালো করে খেয়াল রাখবেন, কারণ এটি প্রায়ই অনলাইন পাইথন টেস্ট বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসে। আপনি যদি পাইথন টেস্টের প্রস্তুতি নেন, তাহলে এই টিউটোরিয়ালটি অবশ্যই আবার দেখে নিন। এবার বোঝার চেষ্টা করুন এই স্কোয়ার ব্র্যাকেট সিনট্যাক্স কিভাবে কাজ করে। আমরা এই সিনট্যাক্স ব্যবহার করে শুধু একটি নয়, একাধিক অক্ষর একসাথে বের করতে পারি স্লাইসিং এর মাধ্যমে। উদাহরণস্বরূপ যদি আমরা লিখি 0:3, তাহলে পাইথন ইন্টারপ্রিটার এমন সব অক্ষর রিটার্ন করবে যেগুলো প্রথম ইন্ডেক্স 0 থেকে শুরু হয়ে দ্বিতীয় ইন্ডেক্স 3 পর্যন্ত যাবে, কিন্তু 3 নাম্বার ইন্ডেক্সের অক্ষরটি রিটার্ন করবে না। অন্যভাবে বললে আবার ইন্ডেক্সগুলো দেখি 0, 1, 2, 3। যখন আপনি প্রোগ্রামটি চালাবেন, পাইথন ইন্টারপ্রিটার 0 ইন্ডেক্স থেকে শুরু করে 3 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত অক্ষরগুলো রিটার্ন করবে, তবে 3 নাম্বার ইন্ডেক্স বাদ দেবে। তাই আমরা যখন এই প্রোগ্রামটি চালাবো, তখন আউটপুটে দেখতে পাবো PYT উচ্চারণে বাইট শোনা যেতে পারে। চলুন আমি আপনাকে দেখাই। আমরা আগে লাইনটি মুছে দিচ্ছি, প্রোগ্রাম চালাচ্ছি। দেখুন আমরা পেলাম PYT। এখন এখানে আরো একটি সুবিধা আছে। স্টার্ট এবং ইন্ড ইন্ডেক্সের জন্য পাইথনে ডিফল্ট ভ্যালু আছে। যদি আমরা ইন্ড ইন্ডেক্স না দেই, তাহলে পাইথন মনে করবে আপনি চাইছেন স্টার্ট ইন্ডেক্স থেকে শুরু করে স্ট্রিং এর শেষ পর্যন্ত সব অক্ষর নিতে। চলুন দেখি কি হয়। আমরা যখন এই প্রোগ্রামটি চালাই, দেখুন পাইথন ফর বিগিনার্স দেখা যাচ্ছে, কিন্তু যদি আমরা স্টার্ট ইন্ডেক্স 1 করি, তাহলে এটি প্রথম অক্ষরটি বাদ দিবে। যখন আমরা প্রোগ্রামটি চালাবো, তখন দেখতে পাবো পাইথন অর্থাৎ পি বাদ পড়েছে। ঠিক আছে, এখন ঠিক একইভাবে স্টার্ট ইন্ডেক্সেরও একটি ডিফল্ট মান আছে। যদি আমরা স্টার্ট ইন্ডেক্স না দিই, কিন্তু ইন্ড ইন্ডেক্স দিই, যেমন ধরুন 5, তাহলে পাইথন ধরে নিবে স্টার্ট ইন্ডেক্স হলো 0। চলুন প্রোগ্রামটি চালাই। দেখুন আমরা পেলাম পাইথন। এখন যদি আমরা স্টার্ট এবং এন্ড ইন্ডেক্স দুটোই বাদ দিই, আগে বলেছি এই ক্ষেত্রে পাইথন ধরে নেবে স্টার্ট ইন্ডেক্স সমান 0 এবং এন্ড ইন্ডেক্স সমান স্ট্রিং এর দৈর্ঘ্য বা লেংথ। অর্থাৎ এই সিনট্যাক্স দিয়ে আপনি একটি স্ট্রিং হুবহু কপি বা ক্লোন করতে পারেন। অন্যভাবে বললে, যদি আমি এখানে আরেকটি ভ্যারিয়েবল তৈরি করি, ধরি তার নাম দেই অ্যানাদার এবং সেট করি কোর্স ভ্যারিয়েবলের স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে কেবল একটি কোলন দিয়ে, তাহলে এই এক্সপ্রেশনটি কোর্স ভ্যারিয়েবলের সব অক্ষর রিটার্ন করবে, অর্থাৎ অ্যানাদার ভ্যারিয়েবলটি হবে আমাদের প্রথম ভ্যারিয়েবলের একটি কপি। চলুন দেখি। আমরা যদি অ্যানাদার ভ্যারিয়েবলটি প্রিন্ট করি এবং প্রোগ্রামটি চালাই, দেখুন আমরা পাই পাইথন ফর বিগিনার্স। তাই আবারও বলছি, স্কোয়ার ব্র্যাকেট সিনট্যাক্সটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি আপনি কোনো অনলাইন পাইথন টেস্ট বা কলেজের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। এই টিউটোরিয়ালটি আবার দেখুন এবং ভালোভাবে অনুধাবন করুন। এখন আপনার জন্য একটি ছোট এক্সারসাইজ, এটি চেষ্টা করে দেখুন, শেখা আরো মজার হবে। আমি আগের সব কোড মুছে ফেলছি এবং একটি নতুন ভেরিয়েবল তৈরি করব যার নাম হবে নেম এবং সেট করব রাহান কবির। এখন যখন আমরা নেম 1 ক্লোন -1 প্রিন্ট করব, আপনি কি মনে করেন টার্মিনালে কি দেখা যাবে? এখন ভিডিওটি 1 মিনিটের জন্য পজ করুন এবং এই ছোট এক্সারসাইজটি করুন। যখন কাজটি শেষ হয়ে যাবে, তখন ভিডিওতে ফিরে এসে আমার সমাধানটি দেখে নিন। এখন এই এক্সপ্রেশনটি ইন্ডেক্স 1 থেকে শুরু করে, যেটি আসলে দ্বিতীয় ক্যারেক্টার, শেষ থেকে প্রথম ক্যারেক্টার পর্যন্ত যাবে, কিন্তু ওই ইন্ডেক্সে থাকা ক্যারেক্টারটি বাদ দিয়ে। এই ক্ষেত্রে শেষে থাকা প্রথম ক্যারেক্টার হলো আর, তাই আর বাদ যাবে। অন্যভাবে বললে আমরা দেখব এ থেকে শুরু করে শেষের দিকের আই পর্যন্ত সব ক্যারেক্টার। চলুন দেখে নিই। আমি প্রোগ্রামটি চালাচ্ছি এবং এই হলো আউটপুট।
আশা করি আপনি ঠিকই অনুমান করেছেন। এই টিউটোরিয়ালে আমরা পাইথন প্রোগ্রামিং ভাষায় ফরম্যাটেড স্ট্রিং নিয়ে আলোচনা করব। ফরম্যাটেড স্ট্রিং বিশেষভাবে কাজে লাগে তখন যখন আপনাকে ভেরিয়েবল ব্যবহার করে ডাইনামিকভাবে কিছু টেক্সট তৈরি করতে হয়। চলুন আমি দেখাই। ধরুন আমাদের দুটি ভ্যারিয়েবল আছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। প্রথমটিতে আমরা রাখলাম রায়হান আর দ্বিতীয়টিতে রাখলাম কবির। ভালো হয় যদি আমরা এই ভ্যারিয়েবলগুলোর নাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম রাখি, কারণ এতে নামগুলো বেশি বর্ণনামূলক বা ডেসক্রিপটিভ হয়। তবে এখানে আমি ছোট নাম ব্যবহার করছি যাতে আপনি পুরো কোড একসাথে স্ক্রিনে দেখতে পারেন। এখন ধরুন এই দুটি ভেরিয়েবল দিয়ে আমরা এমন একটি টেক্সট বানাতে চাই, রায়হান কবির ইজ এ কোডার। এখন আমরা চাই এটি টার্মিনালে প্রিন্ট হোক। এটা কিভাবে করব? আমরা আরেকটি ভেরিয়েবল তৈরি করব, যেমন মেসেজ। এখানে প্রথমে যোগ করব ফার্স্ট নেম, তারপর এটি কনক্যাটেনেট করব একটি স্ট্রিং এর সাথে যাতে থাকবে একটি স্পেস এবং একটি ওপেন স্কোয়ার ব্র্যাকেট। তারপর যোগ করব লাস্ট নেম, তারপর যোগ করব একটি স্ট্রিং যাতে থাকবে ক্লোজ স্কোয়ার ব্র্যাকেট এবং তারপরের অংশে লেখা থাকবে ইজ এ কোডার। ঠিক আছে? তারপর যদি আপনি মেসেজ প্রিন্ট করেন এবং প্রোগ্রামটি চালান, তাহলে টার্মিনালে দেখা যাবে রায়হান কবির ইজ এ কোডার। এখন যদিও এই পদ্ধতিটি ঠিকঠাকভাবে কাজ করে, তবুও এটি আদর্শ নয়, কারণ আমাদের টেক্সট যত জটিল হবে আউটপুট কল্পনা করা তত কঠিন হয়ে যাবে। যে কেউ এই কোড পড়বে তাকে তার মাথায় সব স্ট্রিং কনক্যাটেনেশন কল্পনা করে নিতে হবে। এই কারণেই আমরা ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার করি। এগুলো আউটপুট কল্পনা করা অনেক সহজ করে দেয়। তাহলে আমি আরেকটি ভ্যারিয়েবল তৈরি করছি, ধরা যাক MSG, মেসেজের সংক্ষিপ্ত রূপ, এবং এটিকে একটি ফরম্যাটেড স্ট্রিং হিসেবে সেট করব। ফরম্যাটেড স্ট্রিং এমন একটি স্ট্রিং যা এফ দিয়ে শুরু হয়, অর্থাৎ এফ এবং তারপর কোটেশন। এখন কোটেশনের ভিতরে প্রথমে আমরা ফার্স্ট নেম ভ্যারিয়েবল মান যোগ করব। এর জন্য আমরা কার্লি ব্রেসেস ব্যবহার করব এবং এর ভিতরে লিখব ফার্স্ট। এরপর আমরা একটি স্পেস যোগ করব, তারপর স্কোয়ার ব্র্যাকেট যোগ করব। স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমরা লাস্ট নেম দেখাতে চাই, তাই আমরা কার্লি ব্রেসেস যোগ করব এবং এর ভিতরে লিখব লাস্ট। সবশেষে লিখব ইজ দ্য কোডার। এটিকেই আমরা ফরম্যাটেড স্ট্রিং বলি। এই কার্লি ব্রেসেসের মাধ্যমে আমরা আমাদের স্ট্রিং এর মধ্যে প্লেস হোল্ডার্স বা খালি স্থান ঠিক করি। যখন আমরা প্রোগ্রাম চালাই তখন এই খালি স্থানগুলো আমাদের ভেরিয়েবলের মান দিয়ে পূর্ণ হয়ে যায়। এখানে আমাদের দুটি প্লেস হোল্ডার আছে, একটি ফার্স্ট নেম ভ্যারিয়েবলের মানের জন্য আর একটি লাস্ট নেম ভ্যারিয়েবলের মানের জন্য। এখন যদি আপনি এই ফরম্যাটেড স্ট্রিং এর সাথে স্ট্রিং কনক্যাটেনেশনের তুলনা করেন, তাহলে দেখবেন যে ফরম্যাটেড স্ট্রিং এ আমরা খুব সহজেই আউটপুট কেমন হবে সেটা কল্পনা করতে পারি। চলুন এবার টার্মিনালে এটি প্রিন্ট করি, যেন নিশ্চিত হওয়া যায় আমরা একই আউটপুট পাচ্ছি কিনা। তাহলে মেসেজ প্রিন্ট করি, দেখে নিন রায়হান কবির ইজ এ কোডার। তাহলে ফরম্যাটেড স্ট্রিং বানাতে হলে আপনাকে স্ট্রিং এর আগে ক্যাপিটাল এফ বা স্মল এফ যোগ করতে হবে এবং কার্লি ব্রেসেস ব্যবহার করে ডাইনামিকভাবে ভ্যারিয়েবলের মান বসাবে। এই পাইথন টিউটোরিয়ালে আমি আপনাকে কিছু দারুণ কাজ দেখাবো, যেগুলো আপনি পাইথন স্ট্রিং দিয়ে করতে পারেন। চলুন শুরু করি একটি ভ্যারিয়েবল ডিফাইন করে কোর্স এবং এটিকে সেট করি পাইথন ফর বিগিনার্স। এখন এই স্ট্রিং এ মোট কতগুলো ক্যারেক্টার আছে তা বের করতে আমরা একটি বিল্ট ইন ফাংশন ব্যবহার করব, যার নাম লেন। তাহলে লেনের আর্গুমেন্ট হিসেবে আমরা কোর্স ভ্যারিয়েবল দেব, তারপর এর রেজাল্ট প্রিন্ট করব। প্রোগ্রামটি চালান। দেখতে পাচ্ছেন এই স্ট্রিং এ মোট 20টি ক্যারেক্টার আছে। এটি বিশেষভাবে কাজে লাগে যখন আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেই। উদাহরণস্বরূপ আপনি নিশ্চয়ই খেয়াল করছেন অনলাইনে ফর্ম পূরণের সময় প্রতিটি ইনপুট ফিল্ডের জন্য একটি সীমা বা লিমিট থাকে। যেমন আপনার নামের জন্য হয়তো সর্বোচ্চ 50টি ক্যারেক্টারের অনুমতি আছে। লেন ফাংশন ব্যবহার করে আমরা ইনপুট ফিল্ডে ক্যারেক্টারের সংখ্যা সীমাবদ্ধ রাখতে পারি। যদি ইউজার অনুমতির চেয়ে বেশি ক্যারেক্টার টাইপ করে, তাহলে আমরা একটি এরর মেসেজ দেখাতে পারি। এই লেন ফাংশনও পাইথনের আরেকটি বিল্ট ইন ফাংশন। এটি একটি জেনারেল পারপাস ফাংশন, অর্থাৎ এটি শুধু স্ট্রিং এর ক্যারেক্টার গোনার জন্য নয়। ভবিষ্যতে যখন আমরা লিস্ট নিয়ে কাজ করব, তখন দেখব আমরা এই ফাংশনতে একটি লিস্টে কতগুলো আইটেম আছে তাও গুনতে পারি। তাই এটি সত্যিকারের একটি জেনারেল পারপাস ফাংশন। পাইথনে কিছু ফাংশন আছে যেগুলো বিশেষভাবে স্ট্রিং এর জন্য তৈরি। উদাহরণস্বরূপ আমরা স্ট্রিং এর সব ক্যারেক্টারকে আপার কেস বা লোয়ার কেসে রূপান্তর করার জন্য ফাংশন ব্যবহার করতে পারি। এই ফাংশনগুলো অ্যাক্সেস করতে আমরা ডট অপারেটর ব্যবহার করি। চলুন আমি দেখাই। প্রথমে লিখব কোর্স, তারপর ডট দিলে আপনি দেখতে পাবেন স্ট্রিং এর নির্দিষ্ট সব ফাংশনের বা মেথডের একটি তালিকা। আরো সঠিকভাবে বলতে গেলে এই ফাংশনগুলোকে আমরা মেথড বলি। এটি একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওওপি শব্দ, যেটি আমরা ভবিষ্যতে বিস্তারিত দেখব।
কিন্তু এখন আপনার শুধু এটুকু মনে রাখা দরকার, যখন কোনো ফাংশন কোনো কিছুর অন্তর্গত বা নির্দিষ্ট ধরনের অবজেক্টের জন্য হয় তখন তাকে মেথড বলা হয়। উদাহরণস্বরূপ এখানে আমাদের আছে আপার নামের একটি ফাংশন, যেটি স্ট্রিংকে আপার কেসে রূপান্তর করে। আরো নির্দিষ্টভাবে বললে, যেহেতু এই ফাংশনটি শুধুমাত্র স্ট্রিং এর জন্য, তাই আমরা একে মেথড বলি। অন্যদিকে লেন এবং প্রিন্ট হলো জেনারেল পারপাস ফাংশনস। এগুলো স্ট্রিং, সংখ্যা বা অন্য যে কোনো ধরনের অবজেক্টের অন্তর্গত নয়। এটাই হলো ফাংশন এবং মেথডের পার্থক্য। এখন চলুন দেখি এই আপার মেথডটি। তাহলে আমরা এই রেজাল্ট প্রিন্ট করব এবং প্রোগ্রামটি চালাবো। দেখুন, সব ক্যারেক্টার আপার কেসে প্রদর্শিত হয়েছে। এখন খেয়াল করুন, এই মেথডটি আমাদের আসল স্ট্রিংটিকে পরিবর্তন করে না, বরং এটি একটি নতুন স্ট্রিং তৈরি করে এবং সেটি রিটার্ন করে। তাই যদি আমরা আপার মেথড কল করার পরপরই কোর্স ভ্যারিয়েবলটি প্রিন্ট করি, তাহলে দেখব কোর্স ভ্যারিয়েবলটি এখনো আগের মতোই আছে। দেখে নিন, এখানে আমাদের আসল কোর্স ভ্যারিয়েবলটি অপরিবর্তিত আছে। আপার মেথডের মতোই আমাদের আরেকটি মেথড আছে, যেটি স্ট্রিংকে লোয়ার কেসে রূপান্তর করে। চলুন আমি দেখাই। প্রিন্ট কোর্স ডট লোয়ার লিখুন। এবার প্রোগ্রাম চালান। দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছেন সব ক্যারেক্টার এখন লোয়ার কেসে আছে। এখন অনেক সময় আপনাকে স্ট্রিং এর মধ্যে কোনো একটি ক্যারেক্টার বা ক্যারেক্টারের ধারাবাহিকতা বা সিকোয়েন্স খুঁজে বের করতে হতে পারে। সেক্ষেত্রে আপনি ফাইন্ড মেথড ব্যবহার করতে পারেন। তাহলে আমি এই কয়েকটি লাইন মুছে ফেলছি এবং লিখছি কোর্স। ফাইন্ড মেথডে আমরা একটি ক্যারেক্টার পাস করি। ধরুন আমরা পি পাস করলাম। এটি ওই ক্যারেক্টারের প্রথম অকারেন্সের ইন্ডেক্স রিটার্ন করবে। চলুন আমি দেখাই। যদি আমরা রেজাল্ট প্রিন্ট করি তাহলে পাবো 0, কারণ স্ট্রিং এর মধ্যে প্রথম ক্যাপিটাল পি এর ইন্ডেক্স হলো 0। আরেকটি উদাহরণ, যদি আমরা এখানে ছোট হাতের ও পাস করি তাহলে কি পাবো? আমরা পাবো 4, কারণ এখানে প্রথম ছোট হাতের ও এর ইন্ডেক্স হলো 4। এখন খেয়াল করুন, ফাইন্ড মেথড কেস সেনসিটিভ, অর্থাৎ এটি ছোট হাতের আর বড় হাতের অক্ষর আলাদা করে চিনে। যেমন যদি আমরা এখানে বড় হাতের ও পাস করি এবং প্রোগ্রাম চালাই তাহলে পাবো -1, কারণ স্ট্রিং এ বড় হাতের ও কোথাও নেই। আমরা ফাইন্ড মেথডে একটি সিকোয়েন্স অফ ক্যারেক্টারসও পাস করতে পারি। উদাহরণস্বরূপ আমরা বিগিনার্স এর বড় হাতের বি সহ পাস করলাম। প্রোগ্রাম চালালে আমরা পাবো 11, কারণ বিগিনার্স শব্দটি ইন্ডেক্স 11 থেকে শুরু হয়েছে। এখন আমাদের আরেকটি মেথড আছে, যেটি দিয়ে কোনো ক্যারেক্টার বা ক্যারেক্টারের সিকোয়েন্স রিপ্লেস করা যায়। এটির নাম হলো রিপ্লেস। তাহলে চলুন ফাইন্ড মেথডের পরিবর্তে রিপ্লেস মেথড ব্যবহার করি। ধরুন আমরা চাই বিগিনার্স শব্দটিকে পরিবর্তন করে অ্যাবসোলিউট বিগিনার্স করব। রিপ্লেস মেথডে আমরা দ্বিতীয় একটি মান পাস করি, তাই কমা দিয়ে আলাদা করে সেটি দিব। আমি এখানে অ্যাবসোলিউট বিগিনার্স স্ট্রিং পাস করব। এখন প্রোগ্রামটি চালাই, তাহলে আউটপুট হবে পাইথন ফর অ্যাবসোলিউট বিগিনার্স। আবার মনে রাখবেন, রিপ্লেস মেথড ফাইন্ড মেথডের মতোই কেস সেনসিটিভ, অর্থাৎ যদি আপনি বিগিনার্স সব ছোট হাতের অক্ষরে পাস করেন তাহলে এটি স্ট্রিং এ সঠিক মিলে যাওয়া শব্দটি খুঁজে পাবে না, আর তাই এটি পরিবর্তনও করবে না। চলুন আবার প্রোগ্রামটি চালাই। দেখুন আউটপুট এখনো পাইথন ফর বিগিনার্স। আমরা একক ক্যারেক্টারও রিপ্লেস করতে পারি, যেমন ক্যাপিটাল পি কে রিপ্লেস করে ক্যাপিটাল জে করতে পারি। এখানে প্রোগ্রাম চালালে আমরা পাই জাইথন ফর বিগিনার্স। এই হলো ফাইন্ড এবং রিপ্লেস মেথড। আরেকটি বিষয় আমি আপনাকে দেখাতে চাই এই টিউটোরিয়ালে। কখনো কখনো আপনাকে চেক করতে হতে পারে কোনো ক্যারেক্টার বা ক্যারেক্টারের ধারাবাহিকতা আপনার স্ট্রিং এ আছে কিনা। এই ক্ষেত্রে আমরা ইন অপারেটর ব্যবহার করি। ধরুন আপনি জানতে চান এই স্ট্রিং এ পাইথন শব্দটি আছে কিনা। আমরা এমন একটি এক্সপ্রেশন লিখতে পারি, পাইথন ইন কোর্স। তাহলে আমরা চেক করছি যে পাইথন শব্দটি কোর্স ভ্যারিয়েবলে আছে কিনা। এটি একটি এক্সপ্রেশন যা বুলিয়ান মান উৎপন্ন করে, অর্থাৎ ট্রু অথবা ফলস। আমরা এই ধরনের এক্সপ্রেশনকে বুলিয়ান এক্সপ্রেশন বলি। যদি আমরা এটাকে টার্মিনালে প্রিন্ট করি তাহলে আমরা পাবো ট্রু। এই সময় আমি দ্বিতীয় লাইনটি ডিলিট করে দিচ্ছি, কারণ আর তার দরকার নেই। প্রোগ্রামটি চালালে ফলাফল পাবো ট্রু। কিন্তু যদি আমি এখানে ক্যাপিটাল পির পরিবর্তে ছোট হাতের পি লিখি এবং প্রোগ্রাম চালাই তাহলে ফলাফল হবে ফলস, কারণ স্ট্রিং এ সেই সঠিক ক্যারেক্টারের ধারাবাহিকতা নেই। এখন খেয়াল করুন, ইন অপারেটর এবং ফাইন্ড মেথডের মধ্যে পার্থক্য হলো ফাইন্ড মেথড ক্যারেক্টার বা ক্যারেক্টারের ধারাবাহিকতার ইন্ডেক্স রিটার্ন করে, আর ইন অপারেটর একটি বুলিয়ান মান দেয়, অর্থাৎ এটি বলে দেয় সেটি আছে কিনা। এই হলো পার্থক্য। এখন চলুন আপনার শেখা সব দারুণ জিনিসগুলো সংক্ষেপে স্মরণ করি। আমরা লেন ফাংশন ব্যবহার করেছি স্ট্রিং এর ক্যারেক্টার সংখ্যা গণনার জন্য, যেটি পাইথনের একটি জেনারেল পারপাস বিল্ট ইন ফাংশন। আমাদের স্ট্রিং এর জন্য নির্দিষ্ট কিছু ফাংশন আছে যেগুলোকে আমরা মেথড বলি। এসবের মধ্যে আছে আপার, যা স্ট্রিংকে আপার কেসে রূপান্তর করে। লোয়ার এবং টাইটেল মেথডও আছে।
আপনি ফাইন্ড মেথড শিখেছেন, যা কোনো ক্যারেক্টার বা ক্যারেক্টারের ধারাবাহিকতার ইন্ডেক্স দেয়। আর রিপ্লেস মেথড দিয়ে আমরা স্ট্রিং এর ক্যারেক্টার বা শব্দগুলো বদলাতে পারি। সর্বশেষে আপনি শিখেছেন ইন অপারেটর, যা বলে দেয় আপনার স্ট্রিং এ কোনো নির্দিষ্ট ক্যারেক্টার বা শব্দ আছে কিনা। তাহলে আপনি শিখেছেন যে পাইথন প্রোগ্রামিং ভাষায় দুটি ধরনের সংখ্যা আছে: ইন্টিজার, যা পূর্ণ সংখ্যা যেমন 10, যেগুলো দশমিক বিন্দু থাকে না, এবং ফ্লোটিং পয়েন্ট সংখ্যা বা ফ্লট, যা দশমিক বিন্দুযুক্ত সংখ্যা। এখন এই টিউটোরিয়ালে আমরা দেখব পাইথন ভাষায় সমর্থিত গাণিতিক বা অ্যারিথমেটিক অপারেশনগুলো। এগুলো আসলে সে একই গাণিতিক অপারেশন যা আমরা গণিতে ব্যবহার করি। আমরা সংখ্যা যোগ করতে পারি, গুণ করতে পারি ইত্যাদি। চলুন কয়েকটি উদাহরণ দেখি। আমরা প্রিন্ট 10+3 লিখতে পারি। এটি হলো যোগ বা অ্যাডিশন অপারেটর। এছাড়াও আছে বিয়োগ বা সাবট্রাকশন অপারেটর, গুণ বা মাল্টিপ্লিকেশন অপারেটর, এবং দুই ধরনের ভাগ বা ডিভিশন অপারেটর। প্রথমটি হলো ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করে ভাগ, যা রান করলে আমরা একটি ফ্লোটিং পয়েন্ট সংখ্যা পাই। কিন্তু আরেকটি ভাগ অপারেটরও আছে, যা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার রিটার্ন করে। এর জন্য আমরা আরও একটি স্ল্যাশ ব্যবহার করি, এবং প্রোগ্রামটি চালালে আমরা একটি পূর্ণ সংখ্যা আউটপুট পাই। আমাদের আরেকটি অপারেটর আছে, যেটিকে মডুলাস বলা হয়। এটি শতাংশ চিহ্ন বা পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করা হয়। এটি ভাগফলের শেষাংশ বা রিমাইন্ডার রিটার্ন করে। তাই যখন আমরা এই প্রোগ্রামটি চালাবো, আমরা পাবো 1 ঠিক এভাবে। আরেকটি শেষ অপারেটর হলো এক্সপোনেন্ট, যা কোনো সংখ্যার ঘাত বা পাওয়ার বোঝায়। এটি দুটি স্টারিক্স দিয়ে লেখা হয়, এবং এটি 10 এর 3 ঘাত বা পাওয়ার রিটার্ন করবে। প্রোগ্রামটি চালালে আমরা পাবো 1000। এগুলো হলো পাইথন প্রোগ্রামিং ভাষার গাণিতিক অপারেটরগুলো। এখন এইসব অপারেটরের জন্যই আমাদের একটি অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, যা খুবই উপকারী। উদাহরণ দিয়ে দেখায়। ধরুন আমাদের একটি ভ্যারিয়েবল এক্স আছে, আমরা সেট করলাম 10। এখন যদি আমরা এটিকে 3 দ্বারা বাড়াতে চাই, তাহলে কোড লিখতে হবে এভাবে: এক্স সমান এক্স প্লাস 3। এখানে পাইথন ইন্টারপ্রিটার প্রথমে 10+3 যোগ করবে, ফলাফল হবে 13, এবং সেটি আবার এক্সে সংরক্ষণ হবে। তাহলে যখন আমরা এক্স প্রিন্ট করব, তখন আমরা দেখতে পাবো 13। ঠিক তাই, এভাবে আপনি কোনো সংখ্যাকে বাড়াতে পারেন। বুঝলেন তো? এখন অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর হলো একই কাজ সংক্ষিপ্তভাবে লেখার একটি উপায়। এটি কাজ করে এমনভাবে: আমরা লিখি এক্স প্লাস সমান 3। লাইনে 3 নম্বর কোডটা লাইনে 2 নম্বর কোডের মতোই, মানে এক্স সমান এক্স প্লাস 3 এর শর্টকাট। এটিকেই আমরা অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর বলি। অর্থাৎ আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরকে উন্নত বা বাড়িয়ে দিয়েছি। এই বিশেষ ক্ষেত্রে আমরা সংখ্যাটি বাড়িয়েছি অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে। কিন্তু আমরা একইভাবে সংখ্যা থেকে বিয়োগও করতে পারি অথবা গুণ করতে পারি নির্দিষ্ট কোনো মান দ্বারা। উদাহরণস্বরূপ ধরুন আমরা লাইন 2 এর কোড মুছে ফেললাম। এবার আমরা লিখতে পারি এক্স মাইনাস সমান 3। এখানে আমরা এক্স থেকে 3 বিয়োগ করেছি। যখন আমরা এই প্রোগ্রামটি চালাবো, তখন আমরা দেখতে পাবো 7। ঠিক তাই। এখন আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আমি এখানে সব কোড মুছে ফেলবো এবং এক্স ডিফাইন করব, যেটা হবে 10+3 ইন্টু 2। আপনার কি মনে হয় এই এক্সপ্রেশনের ফলাফল কি হবে? এটি একটি খুবই সাধারণ গাণিতিক প্রশ্ন, কিন্তু দুর্ভাগ্যবশত অনেকেই এর সঠিক উত্তর দিতে পারেন না। উত্তর হলো 16। কারণ গণিতে আমাদের একটি ধারণা আছে, যাকে বলা হয় অপারেটর প্রিসিডেন্স, অর্থাৎ অপারেশনের ক্রম। মাল্টিপ্লিকেশন অপারেটরের প্রিসিডেন্স বেশি, অর্থাৎ এটি প্রথমে কার্যকর হয়। অর্থাৎ প্রথমে 3 ইন্টু 2 হিসাব করা হয়, যার ফলাফল হয় 6। তারপর সেটি 10 এর সাথে যোগ করা হয়। এই কারণে কোড চালানোর পর x এর মান 16 দেখায়। চলুন এটি যাচাই করি। প্রিন্ট x করলাম এবং প্রোগ্রাম চালালাম। x হলো 16। এটাই আমরা অপারেটর প্রিসিডেন্স বলি। এটি শুধু একটি মৌলিক গাণিতিক ধারণা, পাইথন প্রোগ্রামিং ভাষার সাথে সীমাবদ্ধ নয়। সব প্রোগ্রামিং ভাষাও একইভাবে কাজ করে। অপারেশনগুলোর ক্রম হলো প্রথমে এক্সপোনেনশিয়েশন বা ঘাত, যেমন 2 এর 3 ঘাত, তারপর গুণ বা মাল্টিপ্লিকেশন বা ভাগ বা ডিভিশন, সবশেষে যোগ বা অ্যাডিশন বা বিয়োগ বা সাবট্রাকশন। এটাই অপারেশনের ক্রম বা অর্ডার অফ অপারেশনস। এখন আমি আরেকটি উদাহরণ দেখাই। এখানে আমি এক্সপোনেনশিয়েশন অপারেটর ব্যবহার করব, অর্থাৎ 2 এর 2 ঘাত বা 2 আবার বলুন তো এই এক্সপ্রেশনের ফলাফল কি হবে? ভিডিও থামিয়ে কয়েক সেকেন্ড ভাবুন। উত্তর হলো 22, কারণ এক্সপোনেনশিয়েশন অপারেটর সর্বোচ্চ প্রিসিডেন্স পায়। তাই প্রথমে 2 এর 2 ঘাত কার্যকর হয়, ফলাফল হয় 4।
তারপর 4কে 3 দ্বারা গুণ করা হয়, যা হয় 12। সবশেষে 12 যোগ করা হয় 10 এর সাথে, তাই x এর মান হবে 22। চলুন প্রোগ্রামটি চালিয়ে দেখি। আমি এখানে কয়েকটি লাইন ডিলিট করলাম, প্রোগ্রাম চালালাম। ঠিক আছে, x হলো 22। এখন আমি আবার এই নিয়মগুলো এখানে তুলে ধরছি। আমরা অপারেশনের ক্রম পরিবর্তন করার জন্য প্যারেনথেসিস ব্যবহার করতে পারি, কারণ প্যারেনথেসিস সবসময় অগ্রাধিকার পায়। এই ক্ষেত্রে আমরা প্যারেনথেসিস ব্যবহার করে 10 প্লাস 3কে ঘিরে রাখতে পারি, যাতে এই অংশটি প্রথমে কার্যকর হয়, ফলাফল হয় 13। তারপর এক্সপোনেনশিয়েশন অপারেটর কার্যকর হবে, অর্থাৎ 2 এর 2 ঘাত হবে 4। সবশেষে 4 মাল্টিপ্লাই হবে 13 দ্বারা। এখন আপনার জন্য একটি ছোট এক্সারসাইজ, এটি চেষ্টা করে দেখুন, শেখা আরো মজার হবে। প্যারেনথেসিসের মধ্যে 2 প্লাস 3 মাল্টিপ্লাই 10 মাইনাস 3। আপনার কি মনে হয় এর ফলাফল কি হবে? এখন ভিডিওটি 1 মিনিটের জন্য পজ করুন এবং এই ছোট এক্সারসাইজটি করুন। যখন কাজটি শেষ হয়ে যাবে তখন ভিডিওতে ফিরে এসে আমার সমাধানটি দেখে নিন। আপনি শিখেছেন যে প্যারেনথেসিস সবসময় অপারেশনের অর্ডারকে ওভাররাইড করে, অর্থাৎ এই অংশটি প্রথমে কার্যকর হবে। এখানে ফলাফল হবে 5, তারপর গুণ ও বিয়োগের মধ্যে গুণের প্রাধান্য থাকে, তাই প্রথমে 5 গুণ হবে 10 দিয়ে, যা হয় 50। সবশেষে 50 থেকে 3 বিয়োগ হবে, ফলাফল 47। চলুন যাচাই করি। প্রিন্ট এক্স করে প্রোগ্রাম চালালাম। ঠিক আছে, ফলাফল হলো 47। আশা করি আপনি সঠিক উত্তর দিয়েছেন। এটাই অপারেটর প্রিসিডেন্স সম্পর্কে সবকিছু। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পাইথন টেস্টে আমি প্রায়ই এটি দেখতে পাই। তাই যদি আপনি পাইথন টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই টিউটোরিয়ালটি একবার আবার দেখে নেওয়া নিশ্চিত করুন। এই টিউটোরিয়ালে আমরা সংখ্যার সাথে কাজ করার জন্য কয়েকটি উপকারী ফাংশন দেখব। প্রথমে চলুন একটি ভেরিয়েবল x ডিফাইন করি এবং সেটিকে 2.9 সেট করি। এখন এই সংখ্যাটিকে রাউন্ড করার জন্য আমরা বিল্ট ইন রাউন্ড ফাংশন ব্যবহার করতে পারি। এর জন্য আমরা রাউন্ড ফাংশন কল করব, x দিব, তারপর ফলাফল প্রিন্ট করব। প্রোগ্রামটি চালালে আমরা 3 পাবো। আমাদের আরেকটি উপকারী বিল্ট ইন ফাংশন আছে, abs বা অ্যাবসোলিউটের সংক্ষিপ্ত রূপ। এটি গণিতের অ্যাবসোলিউট ফাংশনের মতো। এটি সবসময় একটি সংখ্যা ধনাত্মক রূপ রিটার্ন করে, এমনকি সংখ্যা ঋণাত্মক হলেও। উদাহরণস্বরূপ আমরা abs ফাংশন কল করব এবং সেটিকে -2.9 দেব। প্রোগ্রাম চালালে আমরা টার্মিনালে 2.9 দেখতে পাবো, অর্থাৎ অ্যাবসোলিউট সবসময় একটি ধনাত্মক সংখ্যা রিটার্ন করে। তবে টেকনিক্যালি পাইথনে গণিত সম্পর্কিত কাজের জন্য কিছু বিল্ট ইন ফাংশন রয়েছে, কিন্তু যদি জটিল গাণিতিক হিসাব করতে হয় তাহলে আমাদের ম্যাথ মডিউল ইম্পোর্ট করতে হবে। পাইথনে একটি মডিউল হলো আলাদা একটি ফাইল, যেখানে কিছু পুনঃব্যবহারযোগ্য কোড থাকে। আমরা এই মডিউলগুলো ব্যবহার করি আমাদের কোডকে আলাদা ফাইলে সাজিয়ে রাখতে। একটি উদাহরণ হিসেবে ধরুন একটি সুপারমার্কেট। যখন আপনি সুপারমার্কেটে যান তখন সেখানে আলাদা আলাদা সেকশন থাকে, ফল ও সবজি, ক্লিনিং প্রোডাক্টস, জাঙ্ক ফুড ইত্যাদি। সুপারমার্কেটের প্রতিটি সেকশন পাইথনে একটি মডিউলের মতো। পাইথনে যেমন ম্যাথ মডিউল আছে, যেখানে গাণিতিক হিসাব করার জন্য অনেক উপকারী ফাংশন রয়েছে। এখন আমি দেখাবো কিভাবে এই মডিউল ব্যবহার করতে হয়। প্রথমে কোডের উপরে লিখব ইম্পোর্ট ম্যাথ, সব অক্ষর ছোট হাতের বা লোয়ার কেসের হবে। এভাবে আমরা ম্যাথ মডিউল ইম্পোর্ট করব। এখন ম্যাথ একটি অবজেক্টের মতো, যেমন স্ট্রিং অবজেক্ট, তাই আমরা এর ফাংশন বা আরো সঠিকভাবে বললে মেথড অ্যাক্সেস করব ডট অপারেটর মাধ্যমে। যদি আপনি ম্যাথ ডট টাইপ করেন তাহলে এই মডিউলে থাকা সব গাণিতিক ফাংশনের তালিকা দেখতে পাবেন। উদাহরণস্বরূপ আপনি সিল মেথড কল করে কোনো সংখ্যার সিলিং পেতে পারেন। যেমন যদি 2.9 পাঠান এবং ফলাফল প্রিন্ট করেন তাহলে আউটপুট হবে 3। চলো আমি এখন বাকি কোডগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, এবার প্রোগ্রামটি চালায়। দেখুন আমরা 3 পেয়েছি। আরেকটি উপকারী মেথড হলো ফ্লোর মেথড। চলুন এটি চেষ্টা করি। ফ্লোর 2.9। আপনার কি মনে হয় আমরা কি পাবো? আমরা পাবো 2। এই মডিউলে আরো অনেক ফাংশন আছে, কিন্তু আমাদের কাছে সেগুলো সব দেখানোর মতো সময় নেই। তবে আমি আপনাকে দেখাই কিভাবে আপনি নিজে সেগুলো শিখতে পারেন। আপনার ব্রাউজার খুলুন এবং সার্চ করুন পাইথন 3 ম্যাথ মডিউল। সেখানে অবশ্যই পাইথন 3 লিখবেন, কারণ পাইথন 2 এর ম্যাথ মডিউল পাইথন 3 এর ম্যাথ মডিউলের থেকে কিছুটা আলাদা। তাহলে পাইথন 3 ম্যাথ মডিউল লিখে সার্চ করুন। এখানে আপনি এই মডিউলের অফিসিয়াল ডকুমেন্টেশন দেখতে পাবেন। যদি একটু স্ক্রল করেন তাহলে সব ফাংশনের তালিকা ও তাদের ব্যাখ্যা দেখতে পাবেন। চলুন দেখি। একটি অনুশীলন হিসেবে আমি আপনাকে উৎসাহিত করব একবার এই ডকুমেন্টেশন দেখে নিন।
তাতে আপনি জানতে পারবেন কোন কোন ফাংশন আছে এবং প্রয়োজন হলে সেগুলো ব্যবহার করতে পারবেন। এই টিউটোরিয়ালে আমি আপনাকে পাইথনের ইফ স্টেটমেন্ট সম্পর্কে জানাবো। ইফ স্টেটমেন্ট প্রোগ্রামিং এ খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের এমন প্রোগ্রাম তৈরি করতে সাহায্য করে যা কোনো শর্তের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারে। যদি কোনো শর্ত সত্য হয় আমরা কিছু কাজ করব, অন্যথায় আমরা অন্য কিছু কাজ করব। উদাহরণস্বরূপ এখানে আমার কাছে একটি টেক্সট ফাইল আছে যেখানে আমাদের প্রোগ্রামের জন্য কিছু নিয়ম লেখা আছে। যদি কোনোদিন গরম হয় আমরা ব্যবহারকারীকে বলবো আজ গরম, অনেক পানি পান করুন। অন্যথায় যদি ঠান্ডা হয় তাহলে আমরা বলবো আজ ঠান্ডা, উষ্ণ কাপড় পরুন। আর যদি দিনটি গরম বা ঠান্ডা না হয় আমরা বলবো আজ সুন্দর একটি দিন। চলুন দেখি কিভাবে এই নিয়মগুলো অনুসরণ করে একটি প্রোগ্রাম লেখা যায়। প্রথমে আমরা একটি বুলিয়ান ভ্যারিয়েবল ডিফাইন করি, ইজ হট সমান ট্রু। এরপর আমরা একটি ইফ স্টেটমেন্ট যোগ করি। এখানে শর্ত হিসেবে আমরা আমাদের বুলিয়ান ভ্যারিয়েবল ব্যবহার করব। ইফ ইজ হট ক্লোন কিছু কাজ, এটি পরীক্ষা করবে যদি ইজ হটের মান ট্রু হয় তাহলে কোড ব্লকটি কাজ করবে। এরপর আমরা কিছু কাজ করব। এই উদাহরণে আমরা ব্যবহারকারীকে বলতে চাই আজ গরম, অনেক পানি পান করুন। চলুন প্রোগ্রামে ফিরে যাই। আমাদের শর্তের পরে আমরা একটি ক্লোন যোগ করি। এখানে উল্লেখ্য যখন আমি এন্টার চাপি পাইথন স্বয়ংক্রিয়ভাবে কার্সারটি ইনডেন্ট করে। এখন এখানে যে কোনো কোড লিখলে তার শর্তটি সত্য হলে কার্যকর হবে, অন্যথায় এটি উপেক্ষা করা হবে। উদাহরণস্বরূপ একটি প্রিন্ট স্টেটমেন্ট লিখি। এখানে আমি ডবল কোটস ব্যবহার করব কারণ স্ট্রিং এ একটি অ্যাপোস্ট্রফি আছে। প্রিন্ট ইটস এ হট ডে। এখন এন্টার চাপুন। আপনি দেখতে পাচ্ছেন কার্সার এখনো ইনডেন্টেড, অর্থাৎ আমরা আরো কোড লিখতে পারি যা শর্ত সত্য হলে কার্যকর হবে। এক্ষেত্রে ধরা যাক আমরা আর কোনো অতিরিক্ত কোড লিখব না। তাই এই ব্লক শেষ করতে শিফট প্লাস ট্যাব চাপুন। এখন কার্সার লাইনের শুরুতে চলে এসেছে। এবার একটি প্রিন্ট স্টেটমেন্ট লিখি, যেমন প্রিন্ট এনজয় ইয়োর ডে। এখন প্রোগ্রামটি চালালে যেহেতু শর্তটি সত্য তাই এটি প্রথম মেসেজ এবং তারপরে দ্বিতীয় মেসেজ প্রদর্শন করবে। দেখুন ফলাফল, ইটস এ হট ডে, এনজয় ইয়োর ডে। কিন্তু যদি আমি এখানে যাই এবং এই বুলিয়ান ভ্যালুটি ফলস করি এবং প্রোগ্রামটি আবার চালাই তাহলে আমাদের প্রথম মেসেজটি আর দেখাবে না এবং আমরা শুধু দ্বিতীয় মেসেজটি দেখব, এনজয় ইয়োর ডে। এভাবে ইফ স্টেটমেন্ট কাজ করে। এবার আমরা এখানে আরেকটি প্রিন্ট স্টেটমেন্ট যোগ করি, যেমন প্রিন্ট ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার। যেহেতু এই প্রিন্ট স্টেটমেন্টও ইনডেন্টেড এটি কার্যকর হবে যদি শর্তটি সত্য হয়। আমি আবার এই শর্টকে ট্রু করি এবং প্রোগ্রামটি চালাই। ফলাফল হবে ইটস এ হট ডে, ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, এনজয় ইয়োর ডে। এবার আমরা একটি দ্বিতীয় নিয়ম যোগ করি। যদি গরম হয় আমরা এই দুইটি লাইন কার্যকর করব, অন্যথায় যদি গরম না হয় আমরা ভিন্ন মেসেজ প্রিন্ট করব। এখানে আমরা ইনডেন্টেশন সরাই এবং লিখি ইয়েস। যখন আমরা এন্টার চাপি কার্সার স্বয়ংক্রিয়ভাবে ইনডেন্টেড হয়। এবার এখানে যে কোনো কোড লিখলে তা কার্যকর হবে যদি শর্তটি সত্য না হয়। উদাহরণস্বরূপ আমরা লিখি প্রিন্ট ইটস এ কোল্ড ডে, প্রিন্ট অর ওয়ার্ম ক্লথস। এবার আমাদের প্রোগ্রামটি আবার চালায়। ফলাফল হিসেবে আমরা প্রথমে ইটস এ হট ডে মেসেজ পাই, তারপর এনজয় ইয়ার ডে। আপনি ঠান্ডা দিনে কোনো মেসেজ দেখতে পাবেন না। এখন যদি আমরা উপরের দিকে যাই এবং বুলিয়ান ভ্যালুটি ফলস করি এবং প্রোগ্রামটি চালাই তাহলে আমরা ভিন্ন মেসেজ পাই, ইটস এ কোল্ড ডে, ওয়ার ওয়ার্ম ক্লথস, এনজয় ইয়ার ডে। কিন্তু আমাদের প্রোগ্রামে একটি সমস্যা আছে। যদি গরম না হয় তার মানে এটি অবশ্যই ঠান্ডা হবে এমন নয়। অর্থাৎ গরম না থাকার মানে এই নয় যে দিনটি ঠান্ডা, এটি হতে পারে সুন্দর একটি দিনও। আমাদের শর্তগুলোতে ফিরে যায়। লাইন 4-এ আমরা এমন একটি নিয়ম রেখেছি, যদি দিনটি ঠান্ডা হয় তাহলে এই মেসেজগুলো প্রিন্ট করুন, অন্যথায় যদি না গরম না ঠান্ডা হয় তাহলে বলুন ইটস এ লাভলি ডে। এই নিয়মটি বাস্তবায়ন করতে আমাদের প্রোগ্রামে ফিরে যেতে হবে এবং আরেকটি ভ্যারিয়েবল ডিফাইন করতে হবে। ধরা যাক আমরা একটি ভ্যারিয়েবল ডিফাইন করি ইজ কোল্ড সমান ট্রু। এখন আমাদের একটি দ্বিতীয় শর্ত যোগ করতে হবে। আমাদের প্রথম ইফ স্টেটমেন্টের পরে আমরা একটি এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে পারি দ্বিতীয় শর্ত ডিফাইন করার জন্য। এটি কিভাবে কাজ করে দেখুন। এলস ইফ হলো এলস ইফ বা আদারওয়াইজ ইফ এর সংক্ষিপ্ত রূপ। এখানে আমরা আরেকটি শর্ত যোগ করি, যেমন ইজ কোল্ড। যদি এটি সত্য হয় আমরা এই কয়েকটি লাইন কার্যকর করব। সুতরাং আমরা এই লাইনগুলো কাট করি এবং আমাদের দ্বিতীয় শর্তের নিচে স্থানান্তর করি। শেষে যদি কোনো শর্তই সত্য না হয় আমরা একটি ভিন্ন মেসেজ প্রিন্ট করতে চাই, ইটস এ লাভলি ডে। এখন ধরি ইজ হট সমান ফলস, ইজ কোল্ড সমান ট্রু। যখন আমরা প্রোগ্রামটি চালাই পাইথন ইন্টারপ্রিটার প্রথম ইফ স্টেটমেন্ট পরীক্ষা করবে। এক্ষেত্রে আমাদের শর্ত ফলস,
তাই এই 2 লাইন উপেক্ষা করা হবে। এরপর পাইথন ইন্টারপ্রিটার লাইন 7 দেখবে এবং এই শর্ত মূল্যায়ন করবে। যেহেতু is cold সমান ট্রু, আমরা টার্মিনালে এই দুটি মেসেজ দেখতে পাবো। ইটস এ কোল্ড ডে where one clause। এক্ষেত্রে যেহেতু একটি শর্ত সত্য, তাই এলস স্টেটমেন্ট উপেক্ষা করা হবে। অতএব এই মেসেজটি দেখানো হবে না। শেষে আগের মতোই আমরা সবসময় এই মেসেজ দেখব, এনজয় ইউর ডে। প্রোগ্রাম চালালে ফলাফল হবে ইটস এ কোল্ড ডে where one clause এনজয় ইউর ডে। এখন উপরের দিকে ফিরে যায়। যদি আমরা ইজ কোল্ড সমান ফলস করি, অর্থাৎ দিনটি না গরম না ঠান্ডা, তাহলে এটি হবে সুন্দর একটি দিন। প্রোগ্রাম চালালে ফলাফল হবে ইটস এ লাভলি ডে এনজয় ইউর ডে। এভাবে ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। যেমন আপনি দেখতে পাচ্ছেন, ইফ স্টেটমেন্ট প্রোগ্রামিংয়ে খুবই উপকারী এবং এগুলো ব্যবহার করে আমরা আমাদের প্রোগ্রামে নানা নিয়ম তৈরি করতে পারি। এখন আপনার জন্য একটি ছোট এক্সারসাইজ, এটি চেষ্টা করে দেখুন, শেখা আরো মজার হবে। ধরি একটি বাড়ির দাম $1,000,000। যদি ক্রেতার গুড ক্রেডিট থাকে, তাহলে তাদের 10% জমা দিতে হবে, অন্যথায় তাদের 20% জমা দিতে হবে। একটি প্রোগ্রাম লিখুন এই নিয়ম অনুসারে এবং দেখান ডাউন পেমেন্ট একটি ক্রেতার জন্য যার গুড ক্রেডিট আছে। এখন ভিডিওটি 1 মিনিটের জন্য পজ করুন এবং এই ছোট এক্সারসাইজটি করুন। যখন কাজটি শেষ হয়ে যাবে, তখন ভিডিওতে ফিরে এসে আমার সমাধানটি দেখে নিন। প্রথমে বাড়ির দামের জন্য একটি ভ্যারিয়েবল ডিফাইন করি, প্রাইস সমান 10 লাখ বা 1 মিলিয়ন। এরপর একটি ভ্যারিয়েবল ডিফাইন করি যা বলে ক্রেতার গুড ক্রেডিট আছে কিনা, হ্যাজ গুড ক্রেডিট সমান ট্রু। এখন একটি ইফ স্টেটমেন্ট যোগ করি, ইফ হ্যাজ গুড ক্রেডিট ডাউন পেমেন্ট সমান 0.1 মাল্টিপ্লাই প্রাইস। এরপর ইলস ক্লোন ডাউন পেমেন্ট সমান 0.2 মাল্টিপ্লাই প্রাইস। এভাবে আমরা ক্রেতার ক্রেডিট অনুযায়ী ডাউন পেমেন্ট হিসাব করতে পারি। শেষে আমরা ইন্ডেন্টেশন সরিয়ে প্রিন্ট করি। এখানে আমরা ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার করতে পারি। প্রথমে একটি লেবেল যোগ করি, ডাউন পেমেন্ট ক্লোন। এরপর আমরা একটি প্লেস হোল্ডার বা ঘর তৈরি করি আমাদের ডাউন পেমেন্ট ভ্যারিয়েবলের জন্য। এফ কোটেশন ডাউন পেমেন্ট ক্লোন উইদিন কার্লি ব্রেসেস ডাউন পেমেন্ট। প্রোগ্রামটি চালালে গুড ক্রেডিট থাকা ক্রেতার জন্য ডাউন পেমেন্ট হবে 1 লাখ। আবার এটিকে আরো ভালো করি, সংখ্যা এর আগে একটি ডলার সাইন যোগ করি। ফরম্যাটেড স্ট্রিং এ কার্লি ব্রেসের ঠিক আগে ডলার চিহ্নটি যোগ করি। এফ কোটেশন ডাউন পেমেন্ট ক্লোন ডলার কার্লি ব্রেসেস ডাউন পেমেন্ট। প্রোগ্রামটি আবার চালালে ফলাফল হবে আরো সুন্দরভাবে প্রদর্শিত। এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে পাইথনের লজিক্যাল অপারেটর নিয়ে কথা বলবো। আমরা এই অপারেটরগুলো ব্যবহার করি তখন যখন আমাদের একাধিক শর্ত বা কন্ডিশনস থাকে। একটি উদাহরণ ধরা যাক, ধরুন আমরা একটি লোন প্রসেসিং অ্যাপ্লিকেশন তৈরি করছি। যদি কোনো আবেদনকারীর উচ্চ আয় বা আয় ইনকাম থাকে এবং তার ভালো ক্রেডিট বা গুড ক্রেডিট থাকে, তাহলে সে লোনের জন্য যোগ্য হবে। অর্থাৎ এখানে দুটি শর্ত রয়েছে, উচ্চ আয় থাকা, ভালো ক্রেডিট থাকা। যদি এই দুটি শর্তই সত্য হয়, তাহলে আবেদনকারী লোনের জন্য যোগ্য হবে। এখানে আমরা ব্যবহার করি লজিক্যাল অ্যান্ড অপারেটর। আমরা এই অপারেটর ব্যবহার করি দুটি শর্ত একত্রে যাচাই করার জন্য। এবং মনে রাখবেন, এটি কেবল পাইথন প্রোগ্রামিং ভাষার জন্য নয়, প্রায় সব প্রোগ্রামিং ভাষা যেখানে ইফ স্টেটমেন্ট রয়েছে সেখানে এই লজিক্যাল অপারেটরগুলো পাওয়া যায়। এখন আবার আমাদের প্রোগ্রামে ফিরে আসি। আমরা দুটি ভ্যারিয়েবল ডিফাইন করব, হ্যাজ হাই ইনকাম সমান ট্রু, হ্যাজ গুড ক্রেডিট সমান ট্রু। তারপর আমাদের ইফ স্টেটমেন্ট হবে ইফ হ্যাজ হাই ইনকাম সত্য হয় এবং হ্যাজ গুড ক্রেডিটও সত্য হয়, তাহলে আমরা প্রিন্ট করব এলিজিবল ফর লোন। তাহলে এখানে আমরা অ্যান্ড অপারেটর ব্যবহার করছি। যদি দুটি শর্তই সত্য হয়, তাহলে এই বার্তাটি প্রিন্ট হবে। কিন্তু যদি এর মধ্যে একটি শর্ত মিথ্যা হয়, তাহলে আমরা আর এই বার্তাটি দেখতে পাবো না। চলো এটি ট্রাই করে দেখি। আমি এখন প্রোগ্রামটি রান করছি এবং আমরা দেখতে পাচ্ছি এলিজিবল ফর লোন। কিন্তু যদি আমরা যে কোনো একটি শর্তকে ফলস করে দিই এবং আবার প্রোগ্রামটি চালাই, দেখুন বার্তাটি আর দেখা যাচ্ছে না। এটাই হলো লজিক্যাল অ্যান্ড অপারেটর। এখন আমাদের কাছে আরেকটি অপারেটর আছে, সেটি হলো লজিক্যাল অর অপারেটর। আমরা এটি ব্যবহার করি তখন যখন অন্তত একটি শর্ত সত্য হলে কোনো কাজ সম্পন্ন করতে চাই। উদাহরণস্বরূপ আমরা প্রোগ্রামের নিয়ম পরিবর্তন করতে পারি এমনভাবে যে যদি আবেদনকারীর উচ্চ আয় থাকে অথবা ভালো ক্রেডিট থাকে, তাহলে সেই লোনের জন্য যোগ্য হবে। অর্থাৎ যদি একটি শর্ত সত্য হয় বা উভয়ই সত্য হয়, তাহলে প্রার্থী যোগ্য হবে। এখন আমাদের প্রোগ্রামে ফিরে আসি। আমরা এই নিয়ম বাস্তবায়ন করব লজিক্যাল অর অপারেটর ব্যবহার করে। শুধু অ্যান্ড এর জায়গায় অর বসিয়ে দিলেই হবে। এখন যখন আমরা প্রোগ্রামটি চালাবো, আমরা বার্তাটি দেখতে পাবো, কারণ অন্তত একটি শর্ত সত্য।
চলুন দেখে নেই। তাহলে আবেদনকারী লোনের জন্য যোগ্য, কারণ তার ভালো ক্রেডিট আছে। যদি আমরা এই শর্তটিকে ফলস করে দেই কিন্তু অন্য শর্তটিকে ট্রু রাখি, তাহলেও আমরা একই ফলাফল দেখতে পাবো। কিন্তু যদি দুটি শর্তই ফলস হয়, তাহলে আর আমরা এই বার্তাটি দেখতে পাবো না। এটাই হলো এই অপারেটরগুলোর মধ্যে পার্থক্য। লজিক্যাল অ্যান্ড অপারেটর ব্যবহার করলে দুটি শর্তই সত্য হতে হবে। অন্যদিকে লজিক্যাল অর অপারেটর ব্যবহার করলে অন্তত একটি শর্ত সত্য হলেই চলবে। এছাড়াও আমাদের কাছে আরেকটি লজিক্যাল অপারেটর আছে, এর নাম হলো নট অপারেটর। এটি মূলত যে কোনো বুলিয়ান মান উল্টে দেয়। যদি আমরা এটিকে ট্রু দিই, এটি সেটিকে ফলস করে দেবে। উদাহরণস্বরূপ ধরা যাক একটি নতুন নিয়ম বানায়। যদি আবেদনকারী ভালো ক্রেডিট থাকে এবং তার কোনো অপরাধমূলক রেকর্ড না থাকে, তাহলে সে লোনের জন্য যোগ্য হবে। এবার আমি আপনাকে দেখাই কিভাবে এটি বাস্তবায়ন করা যায়। আমরা আবার আমাদের প্রোগ্রামে ফিরে আসব। এই উদাহরণে প্রথম ভ্যারিয়েবলটির প্রয়োজন নেই, তাই সেটি মুছে ফেলি। আমরা একটি ভ্যারিয়েবল সেট করব হ্যাজ গুড ক্রেডিট সমান ট্রু, এবং আরেকটি ভ্যারিয়েবল ডিফাইন করব হ্যাজ ক্রিমিনাল রেকর্ড সমান ফলস। এখন আমরা যাচাই করতে চাই যে আবেদনকারী ভালো ক্রেডিট আছে। এখানেই আমরা ব্যবহার করি নট অপারেটর। অর্থাৎ যদি তার ভালো ক্রেডিট থাকে এবং অপরাধমূলক রেকর্ড না থাকে, তাহলে শর্ত পূর্ণ হবে। এই উদাহরণে হ্যাজ ক্রিমিনাল রেকর্ড ভ্যারিয়েবলটি ফলস করা হয়েছে। যখন আমরা এর উপর নট অপারেটর প্রয়োগ করি, তখন এটি ট্রুতে পরিবর্তিত হয়। ফলস্বরূপ আমাদের দুটি শর্তই সত্য হয়। একটি হলো ভালো ক্রেডিট থাকা, আরেকটি হলো অপরাধমূলক রেকর্ড না থাকা। তাহলে আমাদের আবেদনকারী লোনের জন্য যোগ্য হবে। এবং যখন আমরা প্রোগ্রামটি চালাবো, তখন আমরা পরিচিত বার্তাটি দেখতে পাবো। কিন্তু যদি কোনো আবেদনকারীর অপরাধমূলক রেকর্ড থাকে, চলুন এটিকে ট্রু করি। এখন যখন আমরা প্রোগ্রাম চালাবো, দেখবো আবেদনকারীর আর লোনের জন্য যোগ্য নয়। কারণ আমরা যখন এই ভ্যারিয়েবলের উপর নট অপারেটর ব্যবহার করি, তখন এর মান ফলস হয়ে যায়। অর্থাৎ ট্রু ফলসে রূপান্তরিত হয়। ফলে দুটি শর্তের মধ্যে একটি সত্য, অন্যটি মিথ্যা হয়ে যায়। এ কারণে বার্তাটি আর প্রিন্ট হয় না। এটাই হলো পাইথনের লজিক্যাল অপারেটরস সম্পর্কে সবকিছু। এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে পাইথনের কম্পারিজন অপারেটরস নিয়ে কথা বলবো। আমরা কম্পারিজন অপারেটরস ব্যবহার করি তখন যখন আমাদের একটি ভ্যারিয়েবলের মানকে অন্য কোনো ভ্যালুর সাথে তুলনা করতে হয়। উদাহরণস্বরূপ যদি টেম্পারেচার 30 এর বেশি হয়, তাহলে আমরা প্রিন্ট করব ইটস এ হট ডে। অন্যদিকে যদি এটি 10 এ কম হয়, তাহলে আমরা প্রিন্ট করব ইটস এ কোল্ড ডে। না হলে, অর্থাৎ যদি এটি না বেশি হয় না কম হয়, তবে এটি না গরম না ঠান্ডা। আর হ্যাঁ, আমি এখানে সেলসিয়াসের কথা বলছি, ফারেনহাইট নয়। এখন এই নিয়মগুলো আমাদের প্রোগ্রামে বাস্তবায়ন করার জন্য আমরা কম্পারিজন অপারেটরস ব্যবহার করব। আসুন আবার app.py ফাইলে ফিরে যাই। আমি একটি টেম্পারেচার ভ্যারিয়েবল ডিফাইন করব। তারপর একটি ইফ স্টেটমেন্ট লিখব। যদি টেম্পারেচার 30 বেশি হয়, তাহলে আমরা প্রিন্ট করব ইটস এ হট ডে। অন্যথায় আমরা প্রিন্ট করব ইটস নট এ হট ডে। এখন যখন আমরা এই প্রোগ্রামটি রান করব, আমরা দ্বিতীয় বার্তাটি দেখতে পাবো, কারণ 30 কখনোই 30 বেশি নয়। তাহলে আমাদের প্রথম শর্তের মান হলো ফলস। চলুন এটি যাচাই করি। প্রোগ্রাম রান করলে আমরা দেখব ইটস নট এ হট ডে। এখন যদি আমরা টেম্পারেচারের মান পরিবর্তন করে 35 করি এবং আবার রান করি, তাহলে আমরা ভিন্ন একটি বার্তা দেখতে পাবো, ইটস এ হট ডে। এখানেই আমরা কম্পারিজন অপারেটরস ব্যবহার করি। এখন এখানে যা রয়েছে সেটি একটি এক্সপ্রেশন, কারণ এটি এমন একটি কোডের অংশ যা একটি মান উৎপন্ন করে। আরো নির্ভুলভাবে বলতে গেলে এটি হলো একটি বুলিয়ান এক্সপ্রেশন। এখানে আমরা গ্রেটার দ্যান অপারেটর ব্যবহার করেছি। আমাদের কাছে আরো আছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, লেস দ্যান অর ইকুয়াল টু, তারপরে আছে ইকুয়ালিটি অপারেটর। উদাহরণস্বরূপ যদি টেম্পারেচার ইকুয়াল 30 হয়, তাহলে আমরা বলতে পারি ইটস এ হট ডে। খেয়াল রাখতে হবে এটি অ্যাসাইনমেন্ট অপারেটর থেকে আলাদা। অ্যাসাইনমেন্ট অপারেটরে কেবল একটি সমান চিহ্ন ব্যবহার করা হয়। যদি আমরা এখানে একটি সমান চিহ্ন ব্যবহার করি, তাহলে সাথে সাথে লাল দাগ দেখা যাবে, কারণ এটি কেবল একটি অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। অর্থাৎ আমরা টেম্পারেচার ভ্যারিয়েবলের মান পরিবর্তন করছি। এক্ষেত্রে আমরা কোনো বুলিয়ান এক্সপ্রেশন পাই না এবং কোনো বুলিয়ান মান উৎপন্নও হয় না। ঠিক আছে, আমাদের ইকুয়াল অপারেটরে এই দুটি সমান চিহ্ন ব্যবহার করা হয় এবং শেষটিতে আছে নট ইকুয়াল অপারেটর, যা একটি বিস্ময় চিহ্ন এবং তারপরে সমান চিহ্ন দিয়ে লেখা হয়। এখন আপনার জন্য একটি ছোট এক্সারসাইজ, এটি চেষ্টা করে দেখুন, শেখা আরো মজার হবে। আপনি সম্ভবত লক্ষ্য করেছেন যে যখন অনলাইনে কোনো ফর্ম পূরণ করা হয়, তখন কখনো ইনপুট ফিল্ডে ভ্যালিডেশন মেসেজ দেখানো হয়। উদাহরণস্বরূপ ধরুন আমরা একটি ইনপুট ফিল্ড তৈরি করেছি যেখানে ব্যবহারকারী তার নাম লিখবে।
যদি নাম 3 অক্ষরের কম হয় আমরা একটি ভ্যালিডেশন এরর দেখাতে চাই। নেম মাস্ট বি অ্যাট লিস্ট 3 ক্যারেক্টার্স। অন্যদিকে যদি নাম 50 অক্ষরের বেশি হয় আমরা একটি ভিন্ন ভ্যালিডেশন এরর দেখাবো। নেম ক্যান বি এ ম্যাক্সিমাম অফ 50 ক্যারেক্টার্স। আর যদি নাম 3 থেকে 50 অক্ষরের মধ্যে থাকে তাহলে আমরা ব্যবহারকারীকে বলবো নেম লুকস গুড। এখন এগিয়ে যান এবং এই নিয়মগুলো প্রোগ্রামে বাস্তবায়নের জন্য একটি প্রোগ্রাম লিখুন। এখন ভিডিওটি 1 মিনিটের জন্য পজ করুন এবং এই ছোট এক্সারসাইজটি করুন। যখন কাজটি শেষ হয়ে যাবে তখন ভিডিওতে ফিরে এসে আমার সমাধানটি দেখে নিন। ঠিক আছে, আসুন একটি ভেরিয়েবল ডিফাইন করি যাকে বলা হবে নেম এবং এটিকে ধরি আর আমরা ধরছি এটি ব্যবহারকারী ইনপুট ফিল্ডে টাইপ করেছে। এখন আমরা চাই এই স্ট্রিং এ কতটা অক্ষর আছে তা জানতে। তাহলে আমরা লেন ফাংশন ব্যবহার করি। ঠিক, লেন ফাংশন নেম। যখন আমরা এটি প্রিন্ট করি আমরা পাই 1। ঠিক আছে, আপনি আগে এটি দেখেছেন। এখন আমরা চাই ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে। যদি লেন ফাংশন নেম 3 এর কম হয় তাহলে আমরা প্রিন্ট করব নেম মাস্ট বি অ্যাট লিস্ট 3 ক্যারেক্টার্স। এখানে আমাদের একটি দ্বিতীয় শর্তের প্রয়োজন যা চেক করবে নামের সর্বোচ্চ সীমা। তাই আমরা ব্যবহার করি এল ইফ। যদি লেন ফাংশন নেম 50 এর বেশি হয় তাহলে আমরা একটি ভিন্ন বার্তা দেখাবো। নেম মাস্ট বি এ ম্যাক্সিমাম অফ 50 ক্যারেক্টার্স। ঠিক আছে, আর যদি কোনো শর্তই সত্য না হয় অর্থাৎ সব শর্ত ফলস হয় তাহলে আমরা বলবো নেম লুকস গুড। প্রিন্ট করুন নেম লুকস গুড। চলুন আমাদের প্রোগ্রামটি রান করি। এই ক্ষেত্রে আমরা এই বার্তাটি পাবো কারণ আমাদের নাম খুব ছোট। এখন যদি আবার ফিরে যাই এবং খুবই দীর্ঘ কোনো নাম টাইপ করি এবং প্রোগ্রাম রান করি তাহলে আমরা একটি ভিন্ন বার্তা দেখতে পাবো। নেম মাস্ট বি এ ম্যাক্সিমাম অফ 50 ক্যারেক্টার্স। অবশ্যই যদি আমরা এখানে একটি সঠিক নাম টাইপ করি যেমন রাহান কবির এবং প্রোগ্রাম রান করি আমরা পাবো নেম লুকস গুড। এখন আপনার জন্য একটি ছোট এক্সারসাইজ, এটি চেষ্টা করে দেখুন, শেখা আরো মজার হবে। যা এখন পর্যন্ত শেখা অনেক কনসেপ্ট একত্রিত করে। আগে আমরা একটি প্রোগ্রাম বানিয়েছিলাম যা কারো ওজন পাউন্ডস থেকে কিলোগ্রামসে রূপান্তর করে। এখন আমরা চাই এই প্রোগ্রামটি উন্নত করতে এবং ব্যবহারকারীকে অনুমতি দিতে তারা তাদের ওজন কিলোগ্রামস বা পাউন্ডসে দিতে পারে এবং তারপর আমরা এটিকে অন্য ইউনিটে রূপান্তর করব। এভাবে আমাদের প্রোগ্রাম কাজ করবে। আমি আমার ওজন পাউন্ডসে প্রবেশ করাই 160। এখন প্রোগ্রামটি আমাকে বলছে এটি পাউন্ডস নাকি কিলোগ্রামস। এখানে আমি এল লিখব পাউন্ডসের জন্য বা কে কিলোগ্রামের জন্য। আর হ্যাঁ, এই প্রোগ্রামটি কেস সেন্সিটিভ নয়, তাই আমি বড় এল বা ছোট এল প্রবেশ করলেও এটি পাউন্ডস হিসেবে নেবে। এখন এটি আমাকে বলছে আপনি সেট করেছেন 72 কিলোস। চলুন প্রোগ্রামটি আরো একবার রান করি। এবার আমি আমার ওজন কিলোগ্রামসে দেব, তাই আমি প্রবেশ করাই ওয়েট এবং ইউনিট কে। এখন এটি বলছে আপনি 160 পাউন্ডস। তাহলে এগিয়ে যান এবং কয়েক মিনিট এই এক্সারসাইজে কাটান। এখন ভিডিওটি 1 মিনিটের জন্য পজ করুন এবং এই ছোট এক্সারসাইজটি করুন। যখন কাজটি শেষ হয়ে যাবে তখন ভিডিওতে ফিরে এসে আমার সমাধানটি দেখে নিন। ঠিক আছে, প্রথমে ব্যবহারকারীর কাছে তাদের ওজন জিজ্ঞেস করি। আমরা ব্যবহার করি ইনপুট ফাংশন ওয়েট ক্লোন স্পেস এবং এর রিটার্ন ভ্যালু একটি ভ্যারিয়েবল ওয়েটে সংরক্ষণ করি। এবার দ্বিতীয় প্রশ্ন আবার ব্যবহার করি ইনপুট ফাংশন এল পাউন্ডসের জন্য অথবা কে কিলোগ্রামসের জন্য। তাহলে এটিও নিয়ে আসি এবং একটি ভ্যারিয়েবল ইউনিটে সংরক্ষণ করি। এখন আমাদের একটি ইফ স্টেটমেন্ট প্রয়োজন। যদি ইউনিট সমান সমান এল হয় তাহলে আমাদের এই ওজনকে কিলোগ্রামসে রূপান্তর করতে হবে। তবে এই বাস্তবায়নে আমরা শুধুমাত্র বড় এল বা ক্যাপিটাল এল প্রবেশ করার অনুমতি দিচ্ছি। যদি ব্যবহারকারী ছোট বা লোয়ার কেস এল প্রবেশ করে তাহলে কোডটি কাজ করবে না। এখানে আমরা ব্যবহার করি স্ট্রিং অবজেক্টের আপার মেথড। এই ইউনিট একটি স্ট্রিং, কারণ আগে বলেছি ইনপুট ফাংশন সবসময় একটি স্ট্রিং রিটার্ন করে। তাহলে আমরা ডট অপারেটর ব্যবহার করে স্ট্রিং এর সব মেথড বা ফাংশন অ্যাক্সেস করতে পারি। এখানে আমরা আপার মেথড কল করি। এটি ব্যবহারকারী যা টাইপ করেন তা আপার কেসে রূপান্তর করবে এবং তারপর আমরা এটি ক্যাপিটাল এল হিসেবে চেক করতে পারবো। এখন যদি এই শর্তটি সত্য হয় তাহলে আমাদের ওজনকে 0.45 দিয়ে গুণ করতে হবে। তবে যেহেতু ওয়েট একটি স্ট্রিং অবজেক্ট আমরা সরাসরি একটি ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিয়ে স্ট্রিং গুণ করতে পারি না। এটি আমরা এই কোর্সে আগেও আলোচনা করেছি। সুতরাং প্রথমে আমাদের এই ওয়েটকে নিউমেরিক্যাল ভ্যালুতে রূপান্তর করতে হবে। এর জন্য যখন আমরা ইনপুট ফাংশন কল করি তখন আমরা এই রিটার্ন ভ্যালুটি ইন্টিজার ফাংশনের মাধ্যমে কনভার্ট করতে পারি। তাহলে আমরা ইন্ট ফাংশন কল করি এবং এটি ইনপুট ফাংশনের রিটার্ন ভ্যালু পায়। এখন ইন্ট ফাংশন একটি ইন্টিজার রিটার্ন করবে।
তাই আমরা এটি ওয়েট ভ্যারিয়েবলে সংরক্ষণ করতে পারি। এখানে রূপান্তরিত ওয়েট আছে, এটিকে একটি ভ্যারিয়েবল কনভার্টেডে সংরক্ষণ করি, তারপর আমরা এটি প্রিন্ট করি। আমরা এখানে একটি ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার করতে পারি। সুতরাং আমরা স্ট্রিং এর শুরুতে এফ ব্যবহার করি এবং কার্লি ব্রেসেস ব্যবহার করে কনভার্টেড ভ্যারিয়েবলের মান ডাইনামিক্যালি ইনসার্ট করি। সবশেষে আমরা যোগ করি কিলোস। অন্যদিকে যদি ইউনিট কিলোগ্রামসে হয় তাহলে ওয়েটকে 0.45 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ওয়েট ডিভাইডেড বাই 0.45। স্মরণে রাখুন, ডিভিশন অপারেটর একটি ফ্লোটিং পয়েন্ট নাম্বার রিটার্ন করে, কিন্তু যদি আমরা ডবল স্ল্যাশেস ব্যবহার করি আমরা ইন্টিজার পাবো। এই ক্ষেত্রে আমরা চাই ফ্লোটিং পয়েন্ট নাম্বার। সবশেষে আমরা একটি ফরম্যাটেড স্ট্রিং প্রিন্ট করি, ইউ আর কনভার্টেড পাউন্ডস। ঠিক আছে, এখন চলো প্রোগ্রামটি রান করি এবং দেখি কি হয়। ধরা যাক ওয়েট 160 এবং ইউনিট এলবিএস, এটি রূপান্তরিত হবে 72 কিলোস। পারফেক্ট। আরও একবার রান করলে এবং ওয়েট সমান 72 কিলোস দিলে আমরা পাবো 160 পাউন্ডস। এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কিভাবে হোয়াইল লুপ পাইথনে ব্যবহার করতে হয়। আমরা হোয়াইল লুপ ব্যবহার করে কোনো কোড ব্লককে বারবার চালানোর জন্য। এগুলো বিশেষভাবে উপকারী হয় ইন্টারেক্টিভ প্রোগ্রাম এবং গেম বানানোর ক্ষেত্রে। ভবিষ্যতের একটি টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কিভাবে একটি সহজ গেম বানানো যায় হোয়াইল লুপ ব্যবহার করে। তাহলে চলুন বেসিক থেকে শুরু করি। প্রথমে আমরা একটি হোয়াইল স্টেটমেন্ট লিখব, তারপর একটি কন্ডিশন বা শর্ত লিখব, তারপর কোলন দিব। যতক্ষণ পর্যন্ত এই শর্তটি সত্য থাকবে ব্লকের ভিতরে লেখা কোড বারবার চালানো হবে। উদাহরণস্বরূপ আমরা একটি ভ্যারিয়েবল আই ডিফাইন করতে পারি যা ইন্ডেক্স বোঝাতে শর্ট ফর্ম এবং সেটিকে 1 মান দিয়ে শুরু করি। এখন আমরা আমাদের শর্ত সেট করব আই লেস দ্যান অর ইকুয়াল 5, অর্থাৎ যতক্ষণ আই লেস দ্যান অর ইকুয়াল 5 আমরা আই প্রিন্ট করতে পারবো টার্মিনালে। তারপর আমাদের আই এর মান 1 করে বাড়াতে হবে, অর্থাৎ আমরা লিখব আই সমান আই প্লাস 1। আমরা কেন এটা করি? কারণ যদি আমরা আয়ের মান না বাড়াই তবে আয় সবসময় 1ই থাকবে। তাহলে আমরা একটি ইনফিনিট লুপ বা অসীম লুপে আটকে যাব, কারণ শর্তটি সবসময় সত্য থাকবে যেহেতু 1 সবসময় 5 এর চেয়ে ছোট। তাই প্রতিটি ইটারেশন বা পুনরাবৃত্তিতে আমরা আয়ের মান 1 করে বাড়াই। এক পর্যায়ে আয়ের মান 6 হবে, তখন এই শর্তটি মিথ্যা হয়ে যাবে এবং লুপ থেকে বেরিয়ে আসবে। এখন দেখানোর জন্য লুপের পরে আমি একটি প্রিন্ট স্টেটমেন্ট যোগ করব যেখানে লেখা থাকবে ডান। মনে রাখবেন এই দুটি লাইন ইনডেন্টেড বা ভিতরে সরে লেখা আছে, তাই এগুলো হোয়াইল ব্লকের অংশ। ঠিক আছে, এখন প্রোগ্রামটি রান করি এবং দেখি কি হয়। টার্মিনালে আমরা 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা পাবো, তারপর ডান প্রিন্ট হবে। এভাবে এই প্রোগ্রামটি কাজ করে। প্রথমে আমরা আই সমান 1 সেট করি, এরপর পাইথন ইন্টারপ্রিটার লাইন 2 এক্সিকিউট করে। এই শর্তটি সত্য কারণ আই লেস দ্যান 5, তাহলে আই টার্মিনালে প্রিন্ট হয়, তারপর এর মান 1 বৃদ্ধি পায়। এরপর কন্ট্রোল আবার হোয়াইল লুপের শুরুতে ফিরে যায়, তাই এটি পরের স্টেটমেন্টে যায় না। তাহলে আমরা আবার এখানে ফিরে আসি এবং এখন আমরা দ্বিতীয় ইটারেশনে আছে। দ্বিতীয় ইটারেশনে আয়ের মান 2, আর যেহেতু 2 ছোট 5 এর চেয়ে, তাই আমাদের শর্ত এখনো সত্য। তাহলে আই টার্মিনালে প্রিন্ট হবে এবং আবারও এর মান 1 বাড়বে। এক পর্যায়ে আয়ের মান 6 হবে, তখন শর্তটি মিথ্যা হবে, ফলে আমাদের লুপ বন্ধ হয়ে যাবে এবং ডান বার্তাটি টার্মিনালে প্রিন্ট হবে। এটাই হলো হোয়াইল লুপের বেসিক ধারণা। এখন আসুন এই প্রোগ্রামটিকে একটু বেশি আকর্ষণীয় করি। এখানে আমরা একটি এক্সপ্রেশন লিখতে পারি এরকম, একটি স্ট্রিং এর সাথে একটি স্টারিস্ক যোগ করব এবং তারপর এই স্ট্রিংটিকে আই দ্বারা গুণ করব। এই এক্সপ্রেশন ব্যবহার করে আমরা একটি স্ট্রিংকে পুনরাবৃত্তি করতে পারি, কারণ পাইথনে কোনো স্ট্রিংকে একটি সংখ্যার সাথে গুণ করলে সেটি ওই সংখ্যকবার রিপিট হয়। তাহলে এই এক্সপ্রেশন থেকে আমরা দুটি স্টারিস্ক সহ একটি স্ট্রিং পাবো। এখন আসুন প্রোগ্রামটি রান করি এবং দেখি আমরা কি পাই। আমরা এখানে একটি ছোট ত্রিভুজ আকৃতি দেখতে পাচ্ছি, কারণ প্রথম ইটারেশনে আয়ের মান 1, তাহলে 1 গুণ একটি স্টারিস্ক, ফলে হবে একটি স্টারিস্ক। দ্বিতীয় ইটারেশনে আয়ের মান 2, তাহলে 2 গুণ একটি স্টারিস্ক, আমরা দুটি স্টারিস্ক পাবো। এভাবে তৃতীয় ইটারেশনে 3টি স্টারিস্ক, চতুর্থ ইটারেশনে 4টি স্টারিস্ক এবং পঞ্চম ইটারেশনে 5টি স্টারিস্ক তৈরি হবে এবং ষষ্ঠ ইটারেশনে হোয়াইল লুপ থেকে বের হয়ে আসবে এবং কোনো স্টারিস্ক প্রিন্ট করবে না। এভাবেই 5 স্টারিস্কের একটি ত্রিভুজ আকৃতি তৈরি করবে। এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কিভাবে হোয়াইল লুপ ব্যবহার করে একটি গেসিং গেম তৈরি করা যায়। ধরা যাক আমাদের একটি গোপন সংখ্যা আছে যা বর্তমানে 9 সেট করা হয়েছে। এখন কম্পিউটার আমাকে অনুমান করতে বলছে। ধরি প্রথমে আমি 1 অনুমান করি, ঠিক নয়, কারণ গোপন সংখ্যা 9। আবার চেষ্টা করি 2, না, এটাও ঠিক নয়। এভাবে আমাকে মাত্র 3 বার অনুমান করার সুযোগ আছে।
যদি আমি সংখ্যাটি অনুমান করতে না পারি, প্রোগ্রাম আমাকে বলে দেবে যে আমি ব্যর্থ হয়েছি। চলুন প্রোগ্রামটি আরেকবার রান করি। এবার আমি সঠিক অনুমান করি 9। দেখুন প্রোগ্রাম বলে ইউ অন। এখন আসুন while লুপ ব্যবহার করে এই প্রোগ্রামটি বানাই। প্রথমে আমরা একটি ভ্যারিয়েবল ডিফাইন করি যাতে গোপন সংখ্যা সংরক্ষণ করা যায়। আমরা এটিকে সিক্রেট নাম্বার বলি এবং সেট করি 9। এরপর আমাদের একটি while লুপ লাগবে যা ব্যবহারকারীকে বারবার অনুমান করতে বলবে। তাহলে আমরা লিখব while condition ক্লোন। আমাদের শর্ত কি এখানে? আমরা চাই ব্যবহারকারীকে সর্বাধিক 3 বার অনুমান করার সুযোগ দেওয়া হোক। আগে টিউটোরিয়ালের মতো আমরা একটি ভ্যারিয়েবল ডিফাইন করতে পারি যেমন i এবং এর মান 0 সেট করি। ধরে নেই এটি ব্যবহারকারী কতবার অনুমান করেছে তা প্রকাশ করছে। এরপর আমরা শর্ত লিখব i less than 3। মনে রাখবেন এখানে আমি লেস দ্যান অর ইকুয়াল টু অপারেটর ব্যবহার করিনি, কারণ এই শর্ত দিয়ে লুপটি 4 বার এক্সিকিউট হবে যখন i সমান 0, 1, 2 এবং 3। তাই এখানে আমাদের লেস দ্যান অপারেটর ব্যবহার করা উচিত। যদি আমরা এই কোড অন্য কারো কাছে দেই তাহলে বোঝা যাবে না i এখানে কি প্রকাশ করছে। এটা শুধু আমাদের মাথায় থাকে যে i ব্যবহারকারী কতবার অনুমান করেছে তা বোঝায়। সেরা প্র্যাকটিস হিসেবে সবসময় আপনার ভ্যারিয়েবলগুলোর জন্য অর্থবোধক এবং বর্ণনামূলক নাম ব্যবহার করুন। তাই ভালো হবে এই ভ্যারিয়েবলটির নাম পরিবর্তন করে গেস কাউন্ট রাখা। আমি আপনাকে দেখাই কিভাবে ভ্যারিয়েবলটির নাম পরিবর্তন করতে হয়। i ভ্যারিয়েবলের উপর রাইট ক্লিক করুন, এরপর যান রিফ্যাক্টর, তারপর রিনেম। শর্টকাট দেখুন, উইন্ডোজ কম্পিউটারে এটি হলো Shift+F6। এখন আমরা সহজে ভ্যারিয়েবলটির নাম পরিবর্তন করতে পারি। পাইথন স্বয়ংক্রিয়ভাবে ভ্যারিয়েবলটির সব রেফারেন্স আপডেট করবে, তাই আমাদের ম্যানুয়ালি প্রতিটি জায়গা পরিবর্তন করতে হবে না। চলুন এটিকে পরিবর্তন করি গেস কাউন্ট। এন্টার চাপুন, দেখুন এখন ভালো হয়েছে। এছাড়াও আমাদের কোড আরো পঠনযোগ্য করতে 3 সংখ্যাটিকে আলাদা একটি ভ্যারিয়েবলে সংরক্ষণ করা ভালো, কারণ এখানে 3 কি বোঝাচ্ছে তা স্পষ্ট নয়। তাই একটি ভ্যারিয়েবল ডিফাইন করি গেস লিমিট সমান 3 এবং এরপর কোডে 3 এর পরিবর্তে গেস লিমিট ব্যবহার করি। এখন আমাদের কোড আরো পঠনযোগ্য। while গেস কাউন্ট লেস দ্যান গেস লিমিট। দেখুন এটি প্রায় একটি গল্পের মতো পড়া যায়। এভাবে কোড লেখা উচিত, ঠিক আছে? যতক্ষণ এই শর্তটি সত্য থাকবে আমরা চাই ব্যবহারকারী একটি অনুমান বা গেস করুক। সেটার জন্য আমরা ব্যবহার করি ইনপুট ফাংশন গেস সমান ইনপুট গেস ক্লোন স্পেস। যাই হোক, ব্যবহারকারী যা ইনপুট দেয় তা স্ট্রিং আকারে আসে, তাই আমাদের এটি ইন্টিজারে রূপান্তর করতে হবে। তাহলে এখানে আমরা ইন ফাংশনের মাধ্যমে এটিকে রূপান্তর করি এবং একটি আলাদা ভ্যারিয়েবল গেসে সংরক্ষণ করি। এখন ব্যবহারকারী একটি অনুমান করেছে, এরপর আমাদের গেস কাউন্ট বাড়াতে হবে। এটি করতে পারি গেস কাউন্ট প্লাস সমান 1। এখন আমাদের চেক করতে হবে ব্যবহারকারী সঠিক সংখ্যা অনুমান করেছে কিনা। সেজন্য আমরা লিখব একটি ইফ স্টেটমেন্ট, ইফ গেস সমান সমান সিক্রেট নাম্বার ক্লোন। দেখুন আমাদের কোড কতটা পঠনযোগ্য। এটি প্রায় একটি গল্পের মতো। আপনি এটি সাধারণ ইংরেজির মতো পড়তে পারেন। যদি এই শর্তটা সত্য হয় আমরা চাই ব্যবহারকারীকে জানাতে চেয়ে সে জিতেছে। সেটার জন্য লিখব প্রিন্ট ইউ অন। এখন চলুন আমাদের প্রোগ্রামটি এ পর্যন্ত রান করে। ঠিক আছে, এটি আমাকে অনুমান করতে বলছে। আমি ভুল অনুমান করি 1, এবার আবার অনুমান করি 2, আরো একবার 3। ঠিক আছে, এই ইমপ্লিমেন্টেশনে যা মিসিং তা হলো ব্যর্থতার বার্তা, যা বলে যে আমি হেরেছি। আমরা কিছুক্ষণ পরে এটি ঠিক করব। এখন আবার প্রোগ্রামটি রান করি এবং সঠিক অনুমান করি 9। দেখুন এটি বলে ইউ অন, কিন্তু এটি এখনো আমাকে অনুমান করতে বলছে, কারণ আমাদের while লুপ 3 বার এক্সিকিউট হবে 1 এবং 2। সুতরাং আমাদের প্রোগ্রামটি পরিবর্তন করতে হবে যাতে যদি ব্যবহারকারী সঠিক অনুমান করে তাহলে আমরা while লুপ থেকে বের হয়ে যেতে পারি। আমরা এটি কিভাবে করব? এখানে যদি ব্যবহারকারী সঠিক অনুমান করে তাহলে প্রিন্ট করার পরে ব্যবহার করতে পারি ব্রেক স্টেটমেন্ট লুপটি শেষ করার জন্য। যখন পাইথন ইন্টারপ্রিটার এটি দেখে এটি তৎক্ষণাৎ লুপটি বন্ধ করবে এবং শর্তটি আর মূল্যায়ন করবে না। এখন চলুন প্রোগ্রামটি রান করি এবং দেখি কি হয়। আমি সঠিক সংখ্যা অনুমান করি 9 এবং আমরা পাই ইউ অন। দেখুন এবার আপনাকে আর 2 বার অনুমান করতে বলা হচ্ছে না। সুন্দর। এখন শেষ যে জিনিসটি আমরা এখানে যোগ করতে চাই তা হলো সেই বার্তাটি যা ব্যবহারকারীকে বলেছে সে ব্যর্থ হয়েছে যদি সঠিক সংখ্যা অনুমান করতে না পারে। কিভাবে করব? পাইথনে আমাদের while লুপের অপশনালি একটি এলস অংশ থাকতে পারে। এটি ইফ স্টেটমেন্টের মতোই। আগে আপনি শিখেছেন যে আমাদের ইফ স্টেটমেন্টে অপশনালি এলস অংশ থাকতে পারে। যদি শর্তটি সত্য হয় এটি করুন, অন্যথায় অন্য কিছু করুন। এক্ষেত্রে আমাদের ইফ স্টেটমেন্টের এলস অংশ নেই।
তাহলে ইফ স্টেটমেন্টের মতোই হোয়াইল স্টেটমেন্টেরও অপশনালি একটি এলস অংশ থাকতে পারে। এখানে এই লেভেলে আমরা যোগ করতে পারি একটি এলস ব্লক, এবং এখানে যে কোডটি আমরা লিখব তা এই হোয়াইল লুপ সফলভাবে শেষ হলে এক্সিকিউট হবে, অর্থাৎ কোনো ইমিডিয়েট ব্রেক ছাড়া। অন্যভাবে বললে, যদি ব্যবহারকারী সঠিক সংখ্যা অনুমান করে তখন আপনি লুপটি ব্রেক করবেন এবং লুপ থেকে বের হয়ে যাবেন। এক্ষেত্রে এলস ব্লকের কোড এক্সিকিউট হবে না। কিন্তু যদি ব্যবহারকারী সংখ্যা অনুমান করতে না পারে, আপনি লুপটি ব্রেক করবেন না। ফলে এই লুপ সম্পূর্ণভাবে চলবে যতক্ষণ না শর্তটি মিথ্যা হয়। এক্ষেত্রে এলস ব্লকে লেখা কোড এক্সিকিউট হবে। এটাই আমাদের জন্য সঠিক সুযোগ ব্যবহারকারীকে জানাতে যে আপনি 3 বার অনুমান করেছেন কিন্তু কোনোটি সঠিক ছিল না। আমরা প্রিন্ট করব সরি ইউ ফেইলড। এখন প্রোগ্রামটি একবার আরো পরীক্ষা করি। অনুমান করি 1 2 3। টার্মিনালে আসে সরি ইউ ফেইলড। চলুন আবার রান করি। এবার আমি প্রথমে ভুল অনুমান করি 1, তারপর সঠিক অনুমান করি 9। ফলাফল ইউ ওন এবং লুপ তৎক্ষণাৎ শেষ হয়ে যায়। ঠিক আছে, এখন আপনার পালা। এখন আপনার জন্য একটি ছোট এক্সারসাইজ, এটি চেষ্টা করে দেখুন, শেখা আরো মজার হবে। আবার আমরা একটি গেম তৈরি করতে যাচ্ছি। এই গেম হলো একটি সিমুলেশন কার গেম। আমাদের গেমে কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা GUI নেই, কিন্তু এই সময় সেটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের ফোকাস সম্পূর্ণভাবে গেমের ইঞ্জিন বানানোর উপর। চলুন দেখি এটি কিভাবে কাজ করে। যখন আমরা এটি রান করি, আমরা একটি ছোট সিম্বল দেখতে পাই এবং আমাদের প্রোগ্রাম আমাদের ইনপুটের জন্য অপেক্ষা করছে। যদি আপনি টাইপ করেন হেল্প ছোট বা বড় হাতের অক্ষরে, আমরা সেই কমান্ডগুলো তালিকা পাই যা আমাদের প্রোগ্রাম বা গেম বর্তমানে সমর্থন করে। আমরা টাইপ করতে পারি স্টার্ট, আমাদের কার চালু হবে; স্টপ, আমাদের কার বন্ধ হবে; কুইট, গেম শেষ হবে। যে কোনো অন্য কমান্ড টাইপ করলে প্রোগ্রাম বলবে হেই আমি সেটা বুঝতে পারছি না। উদাহরণস্বরূপ আমি যদি টাইপ করি ASD, প্রোগ্রাম বলবে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। যদি টাইপ করি স্টার্ট, মেসেজ আসবে কার স্টার্টেড, রেডি টু গো। স্টপ টাইপ করলে আসে কার স্টপড, এবং কুইট দিলে প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে। এখন ভিডিওটি 1 মিনিটের জন্য পজ করুন এবং এই ছোট এক্সারসাইজটি করুন। যখন কাজটি শেষ হয়ে যাবে তখন ভিডিওতে ফিরে এসে আমার সমাধানটি দেখে নিন। এটি একটি চমৎকার প্র্যাকটিস এক্সারসাইজ যা আপনাকে শিখে আসা বিষয়গুলো অনুশীলন করার সুযোগ দেয়। আচ্ছা, আমরা এখন একটি হোয়াইল লুপ শিখব যেখানে একটি শর্ত থাকবে। আমাদের শর্ত কি? আমরা চাই এই লুপটি চলতে থাকবে যতক্ষণ না ব্যবহারকারী কুইট টাইপ করে। এর জন্য আমরা একটি ভ্যারিয়েবল বা কমান্ড তৈরি করব যেখানে ব্যবহারকারী ইনপুট বা যা সে লিখবে রাখা হবে। এরপর এই লুপ চলবে যতক্ষণ পর্যন্ত সেই কমান্ড কুইটের সমান না হয়। তাহলে লুপ শুরু করার আগে আমরা একটি ভ্যারিয়েবল কমান্ড বানাবো এবং শুরুতে সেটাকে একটি ফাঁকা স্ট্রিং বা এমটি স্ট্রিং দিয়ে সেট করব। একটি ফাঁকা স্ট্রিং বা এমটি স্ট্রিং হলো এমন একটি স্ট্রিং যেখানে কোনো অক্ষর থাকে না, কেবল উদ্ধৃতি চিহ্ন থাকে। এরপর আমরা আমাদের শর্ত লিখব while কমান্ড কুইটের সমান নয় তখন কিছু কাজ করো। কিন্তু এখানেই একটি সমস্যা আছে। ধরে নিচ্ছি যে ব্যবহারকারী কুইট ছোট হাতের অক্ষরে লিখবে, কিন্তু যদি সে বড় হাতের অক্ষরে যেমন কুইট বা কুইট লেখে তাহলে আমাদের প্রোগ্রাম সঠিকভাবে কাজ করবে না। এই সমস্যা সমাধানের জন্য আমাদের ইনপুটকে ছোট হাতের অক্ষরে রূপান্তর করতে হবে। এর জন্য আমরা স্ট্রিং অবজেক্টের লোয়ার মেথড ব্যবহার করব এবং তারপর কুইটের সাথে মিলিয়ে দেখব। আপনি চাইলে আপনার মেথড ব্যবহার করতে পারেন এবং তখন কুইট বড় হাতের অক্ষরে লিখে মিলাবেন। এটি পুরোপুরি আপনার ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করছে। এইটার আমি ছোট হাতের অক্ষর বা লোয়ার কেস ক্যারেক্টার্স ব্যবহার করব। আচ্ছা, ঠিক আছে। এখন এই লুপের ভিতরে আমাদের ব্যবহারকারীকে একটি কমান্ড দিতে বলতে হবে। এর জন্য আমরা আবারও ইনপুট ফাংশন ব্যবহার করব। এখানে আমরা একটি গ্রেটার দ্যান সিম্বল এবং তারপর একটি স্পেস দিব। তারপর ব্যবহারকারী যা লিখবে সেটি আমরা নিয়ে কমান্ড ভেরিয়েবলে সংরক্ষণ করব। এখন শুধু কুইট কমান্ড নয়, আমাদের আরো 3টি কমান্ড সাপোর্ট করতে হবে: স্টার্ট, স্টপ এবং হেল্প। সুতরাং এখানে আমাদের একটি ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে হবে যাতে দেখা যায় ব্যবহারকারী যে কমান্ড লিখেছে তা আমাদের সাপোর্টেড কমান্ডগুলোর কোনো একটি কিনা। যদি কমান্ড ডট লোয়ার সমান সমান স্টার্ট হয় তবে আমরা একটি মেসেজ প্রিন্ট করব, যেমন কার্ড স্টার্টেড, রেডি টু গো। এরপর দ্বিতীয় শর্ত, যদি স্টার্ট না হয় তবে হয়তো স্টপ হবে। তখন এলিফ কমান্ড ডট লোয়ার সমান সমান স্টপ হবে এবং আমরা প্রিন্ট করব কার স্টপড। এখন আমাদের কোডের দিকে খেয়াল করুন, আমরা বারবার লোয়ার 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 ব্যবহার করছি। এটি খারাপ অভ্যাস। প্রোগ্রামিং এ একটি টার্ম আছে ড্রাই, যার মানে হলো ডু নট রিপিট ইয়োরসেলফ, বা নিজেকে বারবার রিপিট করো না।
অর্থাৎ যখনই তোমার কোডে একই জিনিস বারবার লিখতে হয় সেটা বোঝায় তুমি কিছু ভুল করছো। তাহলে এই সমস্যার সমাধান কিভাবে করা যায়? আসলে প্রতিটি শর্তে বা কন্ডিশনে লোয়ার মেথড কল করার পরিবর্তে আমরা যখন ব্যবহারকারীর ইনপুট নিচ্ছি তখনই একটা লোয়ার মেথড কল করতে পারি। কারণ ইনপুট ফাংশন সবসময় একটি স্ট্রিং রিটার্ন করে। সেই স্ট্রিং এর উপর সাথে সাথে লোয়ার মেথড ব্যবহার করলে আমাদের কমান্ড সবসময় ছোট হাতের অক্ষরে থাকবে। এতে আমাদের আর প্রতিটি শর্তে লোয়ার কল করতে হবে না। দেখুন, এতে আমরা ডুপ্লিকেশন বা একই জিনিস বারবার লেখা এড়াতে পারলাম এবং আমাদের শর্তগুলো আরো ছোট ও সহজবোধ্য হলো। এছাড়া আরো একটি জায়গায় পরিবর্তন করতে হবে, সেটা এখানেই। এভাবে কোড অনেক পরিষ্কার হবে। এখন আসি তৃতীয় কমান্ডে। আমাদের আরো একটি এলিফ দরকার। যদি কমান্ড সমান সমান হেল্প হয় তাহলে আমরা ব্যবহারকারীকে জানাবো কোন কোন কমান্ড সে ব্যবহার করতে পারে। এক্ষেত্রে আমরা একটি মাল্টিলাইন স্ট্রিং ব্যবহার করব। এর জন্য আমরা ট্রিপল কোটস ব্যবহার করব এবং এর ভিতরে গাইডলাইন লিখব। স্টার্ট টু স্টার্ট দ্য কার, স্টপ টু স্টপ দ্য কার, কুইট টু কুইট। শেষে আমাদের একটি এলস অংশ প্রয়োজন। যদি ব্যবহারকারী উপরে কোনো কমান্ড না লিখে তাহলে আমরা তাকে জানাবো, সরি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। এই বাক্যটি প্রিন্ট করার সময় খেয়াল করুন আমি এখানে ডবল কোটস ব্যবহার করেছি, কারণ এতে আমি সহজে সিঙ্গেল কোটকে অ্যাপোস্ট্রফি হিসেবে ব্যবহার করতে পারি। এখন চলুন আমাদের প্রোগ্রামটি এই পর্যন্ত রান করি এবং দেখি কি হয়। আমরা লিখি স্টার্ট, আউটপুটে পাই কার স্টার্টেড রেডি টু গো। লিখি স্টপ, আউটপুটে পাই কার ইজ স্টপড। লিখি হেল্প, আউটপুটে আমাদের গাইডলাইন আসবে। তবে খেয়াল করুন প্রতিটি কমান্ডের আগে অনেক ইন্ডেন্টেশন বা ফাঁকা জায়গা আছে। আমরা শিগগিরই এটা ঠিক করব। শেষে আসি কুইট কমান্ড টেস্ট করতে। উপস, আমাদের প্রোগ্রাম ঠিকভাবে কাজ করলো না, কারণ এই ইফ স্টেটমেন্টসে আমরা কমান্ডকে স্টার্ট, স্টপ, হেল্পের সাথে তুলনা করছি। অন্য যে কোনো ইনপুট গেলে সেটা এস ব্লকে চলে যায়। তাই প্রোগ্রাম তখন বলে, সরি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু এখানে একটি সমস্যা হচ্ছে, এস ব্লকের পরে কন্ট্রোল আবার লুপের শুরুতে চলে যায়। তখন কমান্ডের মান হচ্ছে কুইট। ফলে লুপ শেষ হয়, প্রোগ্রাম বন্ধ হয়। কিন্তু এর আগে এই অতিরিক্ত মেসেজ দেখায়। সমাধান, আমরা সহজেই এলস ব্লকের আগে আরেকটি এলএফ যোগ করতে পারি। এলিফ কমান্ড সমান সমান উইথ ক্লোন ব্রিক। এতে সমস্যাটি সমাধান হবে। তবে খেয়াল করুন এখানে আমরা একই এক্সপ্রেশন উইথ দুইবার ব্যবহার করছি। আসলে উপরে আমাদের হোয়াইল লুপে উইথ শর্ত রাখার দরকার নেই, বরং আমরা আমাদের লুপের শর্তটি সরল করে দিতে পারি। হোয়াইল ট্রু ক্লোন, মানে এই ব্লকটি বারবার চলতে থাকবে যতক্ষণ আমরা স্পষ্টভাবে ব্রেক করি। এখন আবার আমাদের প্রোগ্রাম রান করলে যখন আমরা কুইট লিখব প্রোগ্রাম সরাসরি বন্ধ হয়ে যাবে এবং আর সেই অতিরিক্ত মেসেজ দেখাবে না। আচ্ছা, এখন যখন আমরা কুইট লিখি আমাদের প্রোগ্রাম বন্ধ হয়ে যায় এবং আর সেই অতিরিক্ত মেসেজ দেখায় না। দারুণ। এখন শেষ সমস্যাটি ঠিক করি। আপনি দেখেছেন যখন আমরা হেল্প লিখি তখন যে গাইডলাইন প্রিন্ট হয় সেগুলো অনেক বেশি ইন্ডেন্টেশন বা ফাঁকা স্পেস নিয়ে আসে। এর কারণ হলো আমাদের কোডে যেখানে ট্রিপল কোটস ব্যবহার করেছি সেখানে ইতিমধ্যে কোড ব্লক ইন্ডেন্ট করা ছিল। তাই যখন টার্মিনালে প্রিন্ট হয় সেই ইন্ডেন্টেশন হুবহু চলে আসে। সমাধান, এই ইন্ডেন্টেশন মুছে দিন। এখন প্রোগ্রাম আবার চালান, হেল্প লিখুন, দেখবেন আর কোনো ইন্ডেন্টেশন নেই, সুন্দরভাবে কাজ করছে। এখন আপনার জন্য একটি চ্যালেঞ্জ। এই মুহূর্তে যদি আমরা স্টার্ট লিখি আউটপুট আসে কার স্টার্টেড, কিন্তু আবার যদি স্টার্ট লিখি একই মেসেজ আসে। আসলে এটি যৌক্তিক নয়, কারণ একটি গাড়ি তো একবারই স্টার্ট হয়। তাই দ্বিতীয়বার স্টার্ট লিখলে প্রোগ্রামে বলা উচিত কার ইজ অলরেডি স্টার্টেড, ইট ডাজ নট মেক সেন্স টু স্টার্ট ইট অ্যাগেন। একইভাবে যদি আমরা স্টপ লিখি আউটপুটে আসে কার স্টপড, কিন্তু আবার স্টপ লিখলে এক মেসেজ আসে অথচ গাড়ি তো আগেই বন্ধ ছিল। তখন প্রোগ্রাম বলা উচিত, হেই দ্য কার ইজ অলরেডি স্টপড, হোয়াট আর ইউ ডুইং। আপনার কাজ ছিল এই লজিক প্রোগ্রামে যোগ করা। অর্থাৎ গাড়ির অবস্থা স্টার্টেড বা স্টপ একটি স্টেট ভ্যারিয়েবল দিয়ে ম্যানেজ করতে হবে। ঠিক আছে, এখন আমাদের প্রোগ্রামে এই ফিচারটি যোগ করতে হলে জানতে হবে গাড়ি চালু আছে নাকি বন্ধ। এর মানে আমাদের আরো একটি তথ্য মেমোরিতে রাখতে হবে। কি ধরনের ডাটা এখানে রাখা উচিত? একটি বুলিয়ান ট্রু বা ফলস, কারণ গাড়ি চালু হচ্ছে কি নেই এটি হ্যাঁ অথবা না এর মতো সহজ একটি অবস্থা। তাহলে আমরা কোডের একদম শুরুতে একটি নতুন ভ্যারিয়েবল ডিফাইন করব, স্টার্টেড সমান ফলস, মানে শুরুতেই গাড়ি বন্ধ অবস্থায় থাকবে। এখন যখন ব্যবহারকারী স্টার্ট কমান্ড লিখবে তখন আমাদের চেক করতে হবে যদি গাড়ি ইতিমধ্যে চালু থাকে তাহলে আমরা প্রিন্ট করব কার ইজ অলরেডি স্টার্টেড। অন্যথায় মানে গাড়ি বন্ধ থাকলে আমরা গাড়ি স্টার্ট করব। এর জন্য আমরা লিখব স্টার্টেড সমান ট্রু, প্রিন্ট কার স্টার্টেড রেডি টু গো। একইভাবে স্টপ কমান্ডের ক্ষেত্রেও আমাদের পরিবর্তন আনতে হবে।
যদি গাড়ি আগে থেকে বন্ধ থাকে তাহলে মেসেজ হবে কার ইজ অলরেডি স্টপড। অন্যথায় মানে গাড়ি চলমান থাকলে আমরা লিখব স্টার্টেড সমান ফলস, প্রিন্ট কার স্টপড। তাহলে যদি গাড়ি আগেই বন্ধ থাকে আমাদের একটি ভিন্ন মেসেজ প্রিন্ট করতে হবে। এক্ষেত্রে আমরা নট অপারেটর ব্যবহার করব। এটা যাচাই করবে যে গাড়ি আসলে বন্ধ আছে কিনা। অর্থাৎ যদি নট স্টার্টেড হয় মানে গাড়ি বন্ধ, তাহলে আমরা প্রিন্ট করব কার ইজ অলরেডি স্টপড। অন্যথায় দিস ব্লকে আমাদের গাড়ি বন্ধ করতে হবে। এর জন্য আমরা লিখব স্টার্টেড সমান ফলস, প্রিন্ট কার ইজ স্টপড। এতটাই সহজ। এখন প্রোগ্রাম চালাই। শুরুতেই গাড়ি বন্ধ, তাই আমি স্টপ লিখি, আউটপুটে পাই কার ইজ অলরেডি স্টপড। এবার স্টার্ট লিখি, গাড়ি চালু হলো। আবার স্টার্ট লিখি, প্রোগ্রাম আমাদের উপর চেঁচাচ্ছে কার ইজ অলরেডি স্টপড। এবার স্টপ লিখি, আউটপুটে পাই কার স্টপড। আবার স্টপ লিখি, আউটপুটে পাই কার ইজ অলরেডি স্টপড। নাইস। এখন আমাদের প্রোগ্রাম বাস্তবসম্মতভাবে আচরণ করছে। এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে ফর লুপ নিয়ে আলোচনা করব। গত টিউটোরিয়ালে আপনারা হোয়াইল লুপ সম্পর্কে শিখেছিলেন। আপনারা শিখেছিলেন যে হোয়াইল লুপ ব্যবহার করা হয় কোনো কোড ব্লককে বারবার চালানোর জন্য। পাইথনে আরেক ধরনের লুপ আছে, সেটা হলো ফর লুপ। আমরা ফর লুপ ব্যবহার করি কোনো কালেকশনের আইটেমগুলো একে একে নেওয়ার জন্য, যেমন একটি স্ট্রিং। কারণ একটি স্ট্রিং হলো অক্ষরের একটি ক্রম বা সিকোয়েন্স, তাই এটি একটি কালেকশনের মতো কাজ করে। ফলে আমরা ফর লুপ ব্যবহার করে স্ট্রিং এর প্রতিটি ক্যারেক্টার একে একে নিতে পারি এবং প্রতিটির সাথে কিছু কাজ করতে পারি। উদাহরণস্বরূপ আমরা লিখি প্রথমে ফর, তারপর একটি ভেরিয়েবল লিখতে হয়, একে আমরা লুপ ভ্যারিয়েবল বলি। প্রতিটি ইটারেশনে এই ভেরিয়েবল একটি করে আইটেম ধরে রাখবে। ধরুন আমরা এটিকে আইটেম বললাম, এরপর আমরা একটি স্ট্রিং লিখলাম যেমন পাইথন, তারপর ক্লোন দিলাম। এখন এই ফর লুপ দিয়ে আমরা স্ট্রিং এর প্রতিটি ক্যারেক্টারের উপর ইটারেট করতে পারবো। প্রতিটি ইটারেশনে আইটেম ভ্যারিয়েবল একটি করে ক্যারেক্টার নেবে। প্রথমবার সেট হবে পি, দ্বিতীয়বার ওয়াই, তৃতীয়বার টি, এভাবে চলতে থাকবে। এখন আমরা আমাদের ফর ব্লকের ভিতরে আছি ইনডেন্টেশন থাকার কারণে। এখানে আমরা যা লিখবো সেটি প্রতিটি ইটারেশনে চালানো হবে। উদাহরণস্বরূপ আমরা শুধু প্রিন্ট আইটেম লিখতে পারি। এখন প্রোগ্রামটি চালালে দেখা যাবে স্ট্রিং এর প্রতিটি ক্যারেক্টার নতুন লাইনে প্রিন্ট হবে। আরেকটি উদাহরণ দেখি। পাইথনে আমরা লিস্ট তৈরি করতে পারি স্কোয়ার ব্র্যাকেট ব্যবহার করে। তাহলে স্ট্রিং এর পরিবর্তে আমরা একটি লিস্ট ব্যবহার করতে পারি। একটি লিস্ট হলো বিভিন্ন আইটেমের তালিকা, যেমন সংখ্যা, গ্রাহক বা কাস্টমার্স, ইমেল, প্রোডাক্ট, ব্লগ পোস্ট অথবা যে কোনো কিছু। এখানে আমরা একটি নামের লিস্ট তৈরি করতে পারি, যেমন রায়হান, কবির, শিবলু। এরপর আমরা আমাদের প্রোগ্রাম চালাই, তখন দেখা যাবে প্রতিটি ইটারেশনে একটি করে নাম নেওয়া হবে এবং নতুন লাইনে প্রিন্ট হবে। আমরা নাম্বারের লিস্টের উপরও লুপ চালাতে পারি। উদাহরণস্বরূপ 1, 2, 3, 4। প্রোগ্রাম চালালে প্রতিটি সংখ্যা নতুন লাইনে প্রিন্ট হবে। কিন্তু যদি আমাদের অনেকগুলো সংখ্যা লাগে, যেমন 100 বা 1000 সংখ্যার লিস্ট, আমরা 1, 2, 3, 100 পর্যন্ত সব সংখ্যা ম্যানুয়ালি টাইপ করতে চাই না। এক্ষেত্রে আমরা ব্যবহার করি রেঞ্জ ফাংশন। পাইথনে একটি বিল্ট ইন ফাংশন আছে যেটি হলো রেঞ্জ, যা সংখ্যা তৈরির জন্য ব্যবহৃত হয়। আমরা এটিকে একটি সংখ্যা দিয়ে দিই, ধরুন 10। প্রোগ্রাম চালালে টার্মিনালে দেখা যাবে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত সংখ্যা এসেছে। মনে রাখবেন 10 অন্তর্ভুক্ত নয়। মূলত যখন আমরা রেঞ্জ ফাংশন কল করি, এটি একটি অবজেক্ট তৈরি করে। এটি লিস্ট নয়, একটি বিশেষ ধরনের অবজেক্ট যা আমরা ইটারেট করতে পারি। প্রতিটি ইটারেশনে এই অবজেক্ট একটি নতুন সংখ্যা দিবে। আমরা এখানে কোনো নির্দিষ্ট রেঞ্জও ব্যবহার করতে পারি। ধরুন আমরা 5 থেকে শুরু করে 10 পর্যন্ত সংখ্যা চাই। প্রোগ্রাম চালালে দেখা যাবে 5, 6, 7, 8, 9। মনে রাখবেন 10 অন্তর্ভুক্ত নয়। এছাড়াও রেঞ্জ ফাংশন স্টেপ নিতে পারে। ধরুন আমরা স্টেপ হিসেবে 2 দেই। প্রোগ্রাম চালালে প্রথম সংখ্যা হবে 5, এরপর 2 ধাপে গিয়ে 7, আবার 2 ধাপে গিয়ে 9 হবে এবং তারপর রেঞ্জ শেষ। এটাই পাইথনে ফর লুপ ব্যবহার করার মূল ধারণা। এখন আপনার জন্য একটি ছোট এক্সারসাইজ, এটি চেষ্টা করে দেখুন, শেখা আরো মজার হবে। একটি প্রোগ্রাম লিখুন যা একটি শপিং কার্টের সব আইটেমের মোট খরচ হিসাব করবে। ধরা যাক আমাদের প্রাইসের লিস্ট 10, 20, 30। আপনাদের কাজ হলো একটি ফর লুপ ব্যবহার করে সব আইটেমের মোট খরচ বের করা এবং টার্মিনালে প্রিন্ট করা। এটি খুবই সহজ এবং কয়েক মিনিটের মধ্যে করা সম্ভব। এখন ভিডিওটি 1 মিনিটের জন্য পজ করুন এবং এই ছোট এক্সারসাইজটি করুন। যখন কাজটি শেষ হয়ে যাবে তখন ভিডিওতে ফিরে এসে আমার সমাধানটি দেখে নিন। আপনি যেমন শিখেছেন
আমরা ফর লুপ ব্যবহার করি কোনো কালেকশনের সব আইটেমের উপর ইটারেট করার জন্য। একটি কালেকশন হতে পারে একটি স্ট্রিং, একটি লিস্ট বা রেঞ্জ ফাংশন থেকে ফিরে আসা রেঞ্জ অবজেক্ট, মূলত যে কোনো অবজেক্ট যার মধ্যে একাধিক আইটেম আছে। এই উদাহরণে আমরা একটি ফর লুপ ব্যবহার করব প্রাইসের লিস্টের উপর ইটারেট করার জন্য। লিখব ফর আইটেম ইন প্রাইসেস ক্লোন তারপর ব্লক। যদিও লুপ ভ্যারিয়েবলের নাম আইটেম রাখা হয়েছে, এটিকে যে কোনো কিছু নাম দেওয়া যায়। উদাহরণস্বরূপ এখানে আমরা এটিকে প্রাইস নাম দিতে পারি, ফর প্রাইস ইন প্রাইসেস ক্লোন। এখন প্রতিটি ইটারেশনে প্রাইস একটি মান ধরে রাখবে। প্রথম ইটারেশনে এটি হবে 10, তারপর 20, তারপর 30। আমাদের মোট খরচ হিসাব করার জন্য আরেকটি ভ্যারিয়েবল লাগবে। আমরা এটি ফর লুপের বাইরে ডিফাইন করি, ধরুন নাম টোটাল, এবং প্রথমে সেটি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করি। প্রতিটি ইটারেশনে আমরা কারেন্ট প্রাইস টোটালের সাথে যোগ করি। টোটাল সমান টোটাল প্লাস প্রাইস। অথবা পূর্বে শিখেছেন যেভাবে অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে এটি সহজ করা যায়। তাহলে আমাদের ফর লুপ শেষ হওয়ার পর টোটাল ভ্যারিয়েবলে সব প্রাইসের মোট থাকবে। আমরা এটিকে সরাসরি প্রিন্ট করতে পারি অথবা ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার করতে পারি। একটি ফরম্যাটেড স্ট্রিং তৈরি করতে আমরা এফ দিয়ে স্ট্রিং শুরু করি, তারপর লেবেল বা টেক্সট লিখি এবং কার্লি ব্রেসেস ব্যবহার করে ডাইনামিক মান স্ট্রিং এ অন্তর্ভুক্ত করি। এখানে আমরা টোটাল ভ্যারিয়েবলের মান ব্যবহার করব। প্রোগ্রাম চ্যানেলে দেখা যাবে আমাদের কল্পিত শপিং কার্টের সব আইটেমের মোট খরচ হবে 60। এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে নেস্টেড লুপস নিয়ে আলোচনা করব। নেস্টেড লুপ বলতে বোঝায় একটি লুপের ভিতরে আরেকটি লুপ থাকা। এই কনসেপ্ট ব্যবহার করে আমরা কিছু অসাধারণ কাজ করতে পারি। উদাহরণস্বরূপ আমরা সহজেই একটি কোঅর্ডিনেটস লিস্ট তৈরি করতে পারি। একটি কোঅর্ডিনেট হলো এক্স এবং ওয়াই এর মানের যুগল। ধরা যাক প্রথম কোঅর্ডিনেট হলো 0,0। এখন আমরা এমন একটি লিস্ট তৈরি করতে চাই। প্রথমে 0,0, তারপর 0,1 এবং তারপর 0,2। এরপর এক্স পরিবর্তন করি, অর্থাৎ এক্স সমান 1। আবার ওয়াই এর জন্য একই তিনটি মান ব্যবহার করি, 1,0, 1,1, 1,2। আপনি বোধহয় ধারণা পেয়েছেন। আমরা সহজেই এই কোঅর্ডিনেটস তৈরি করতে পারি নেস্টেড লুপস ব্যবহার করে। আমি দেখাই কিভাবে। প্রথমে আমরা একটি লুপ শুরু করি, ধরুন ফর এক্স ইন রেঞ্জ 4 ক্লোন। এই লুপ দিয়ে আমরা এক্স কোঅর্ডিনেটের মান তৈরি করতে পারবো। এটি টার্মিনালে প্রিন্ট করলে আমরা পাবো 0 থেকে 3 পর্যন্ত মান। এখন প্রতিটি এক্স এর জন্য, যেমন এক্স সমান 0, আমাদের কিছু ওয়াই মান তৈরি করতে হবে। এখানেই আমরা নেস্টেড লুপ ব্যবহার করি। এই লুপের ভিতরে আরেকটি লুপ অ্যাড করি, উদাহরণস্বরূপ ফর ওয়াই ইন রেঞ্জ 3 ক্লোন। এবার আমরা এক্স এবং ওয়াই একসাথে প্রিন্ট করতে পারি। এখানে আমরা ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার করি যাতে কোঅর্ডিনেট এভাবে দেখায় এক্স, ওয়াই। লিখতে হবে প্রিন্ট এফ ডাবল কোটেশন ওপেন প্যারেনথেসিস উইদিন কার্লি ব্রেসেস এক্স, উইদিন কার্লি ব্রেসেস ওয়াই প্যারেনথেসিস ক্লোজ এবং ডাবল কোটেশন। প্রোগ্রাম চালালে আমরা পাবো সব কোঅর্ডিনেটের মান 0,0, 0,1, 0,2, 1,0, 1,1, 1,2 এবং বাকিগুলো। এভাবেই নেস্টেড লুপস ব্যবহার করে কোঅর্ডিনেট তৈরি করা যায়। তাহলে আমাদের কাছে এই কোঅর্ডিনেটস তৈরি হয়েছে 0,0, 0,1, 0,2, 1,0, 1,1, 1,2। এভাবেই চলতে থাকে। এখন আমি ব্যাখ্যা করি কিভাবে এই প্রোগ্রামটি এক্সিকিউট হয়। আমাদের আউটার লুপের প্রথম ইটারেশনে এক্স সমান 0। এরপর আমরা ইনার লুপে আসি লাইন 2তে। ইনার লুপের প্রথম ইটারেশনে ওয়াই সমান 0, তাই টার্মিনালে প্রিন্ট হয় 0,0। কন্ট্রোল ফিরে আসে ইনার লুপ লাইন 2তে। দ্বিতীয় ইটারেশনে ওয়াই সমান 1, কিন্তু আউটার লুপ এখনো প্রথম ইটারেশনে, তাই এক্স সমান 0 থাকে। ফলে টার্মিনালে দেখা যায় 0,1। আবার কন্ট্রোল ইনার লুপে আসে, তৃতীয় ইটারেশনে ওয়াই সমান 2। টার্মিনালে প্রিন্ট হয় 0,2। ইনার লুপ শেষ হলে কন্ট্রোল ফিরে যায় আউটার লুপে। আউটার লুপের দ্বিতীয় ইটারেশন শুরু হয় এক্স সমান 1 দিয়ে। ইনার লুপ আবার শুরু হয় ওয়াই সমান 0, 1, 2, এভাবে 3 বার এক্সিকিউট হবে। আউটার লুপের পরবর্তী ইটারেশনে এক প্রক্রিয়া চলতে থাকে। এভাবেই নেস্টেড লুপস এক্সিকিউট হয়। আউটার লুপ একবার চললে ইনার লুপ সম্পূর্ণ এক্সিকিউট হয়, তারপর নেক্সট আউটার লুপ ইটারেশন হয় এবং ইনার লুপ আবার শুরু হয়। ঠিক আছে, এখন আপনার জন্য একটি ছোট এক্সারসাইজ। এটি চেষ্টা করে দেখুন, শেখা আরো মজার হবে। তবে এটি আগের এক্সারসাইজগুলোর চেয়ে একটু বেশি চ্যালেঞ্জিং। বিগিনার হিসেবে আমি আসলে আশা করি না যে আপনি এটি করতে পারবেন, তবে যদি করেন, ওয়াও, আমি সত্যি গর্বিত হব।
দেখুন আমি এখানে কি করেছি। নেস্টেড লুপস ব্যবহার করে আমি একটি কোড লিখেছি যা এই এফ শেপ আঁকতে সাহায্য করে। আপনি কি দেখতে পাচ্ছেন? একটি হিন্ট দেই। প্রথমেই আমাদের একটি লিস্ট আছে যেটির নাম নাম্বারস। এই লিস্টের মানগুলো হলো 5, 2, 5, 2, 5, 2। এই মানগুলো নির্ধারণ করেছে প্রতিটি লাইনে কতগুলো এক্স থাকবে। উদাহরণস্বরূপ লিস্টের প্রথম আইটেম হলো 5, এর মানে প্রথম লাইনে 5টি এক্স থাকবে, দ্বিতীয় লাইনে 2টি এক্স থাকবে, তৃতীয় লাইনে আবার 5টি এক্স থাকবে। এভাবে একটি সাধারণ নাম্বারের লিস্টকে একটি শেপে রূপান্তর করা যায়। এখানে আপনার জন্য একটি টিপস আছে। ফর লুপ ব্যবহার করে আপনাকে এই লিস্টের উপর ইটারেট করতে হবে। প্রতিটি ইটারেশনে আপনি একটি সংখ্যা পাবেন যা নির্ধারণ করবে ওই পার্টিকুলার লাইনে কতগুলো এক্স দেখানো হবে। যদি আপনি চাইলে চিট করতে পারেন, তাহলে সেই সংখ্যা নিয়ে এক্স স্ট্রিং এর সাথে গুণ করতে পারেন। উদাহরণস্বরূপ এক্স মাল্টিপ্লাই 5 করলে 5টি এক্স পাবেন। কিন্তু আমি চাই না যে আপনি এটি করুন। আমি চাই আপনি ইনার লুপ ব্যবহার করে একটি স্ট্রিং তৈরি করুন যাতে 5টি এক্স থাকে। ধরে নিন পাইথনে স্ট্রিংকে নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে পারি না, তাই এই সমস্যা সমাধানের জন্য নেস্টেড লুপ ব্যবহার করতে হবে। এখন ভিডিওটি 1 মিনিটের জন্য পজ করুন এবং এই ছোট এক্সারসাইজটি করুন। যখন কাজটি শেষ হয়ে যাবে তখন ভিডিওতে ফিরে এসে আমার সমাধানটি দেখে নিন। এটি কিছুটা চ্যালেঞ্জিং কিন্তু খুব কঠিন নয়, শুধু একটু ফোকাস দরকার। প্রথমে আমাদের লিস্টের সব আইটেমের উপর ইটারেট করতে হবে। ফর আইটেম ইন নাম্বারস, অথবা আপনি চাইলে ভ্যারিয়েবলের নাম পরিবর্তন করে দিতে পারেন, যেমন এক্স কাউন্ট। এটি প্রতিটি লাইনে থাকা এক্স এর সংখ্যা নির্দেশ করবে। আমি বলেছি যদি চিট করতে চান তাহলে এমন কোড লিখতে পারেন, প্রিন্ট এক্স মাল্টিপ্লাই এক্স কাউন্ট। প্রোগ্রামটি চালালে আউটপুট একই হবে। এটাই হলো পাইথনের সৌন্দর্য। পাইথনে আমরা এমন এক্সপ্রেশন লিখতে পারি যেখানে একটি স্ট্রিংকে নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে বারবার রিপিট করা যায়। অনেক অন্যান্য প্রোগ্রামিং ভাষা এই সুবিধা দেয় না। কিন্তু এই এক্সারসাইজে আমি চাইছি আপনি কল্পনা করুন পাইথনে এই সুবিধা নেই। অতএব এই সমস্যা সমাধানের জন্য আপনাকে ইনার লুপ ব্যবহার করতে হবে। এভাবে কাজ করে। প্রথম ইটারেশনে এক্স কাউন্ট সমান 5, আমাদের 5টি এক্স তৈরি করতে হবে। ধরা যাক আমরা একটি ভ্যারিয়েবল ডিফাইন করি যেটির নাম আউটপুট, এবং প্রথমে এটিকে খালি স্ট্রিং দিয়ে ইনিশিয়ালাইজ করি। এখন আমাদের আউটপুটে 5টি এক্স যোগ করতে হবে। এক্ষেত্রে আমরা আরেকটি লুপ ব্যবহার করি, ফর কাউন্ট ইন রেঞ্জ এক্স কাউন্ট ক্লোন। এখানে আমরা রেঞ্জ ফাংশন ব্যবহার করেছি 0 থেকে এক্স কাউন্ট পর্যন্ত সংখ্যা তৈরি করার জন্য। প্রথম ইটারেশনে এক্স কাউন্ট সমান 5, তাই রেঞ্জ 5 আমাদের দেয় 0, 1, 2, 3 এবং 4, অর্থাৎ ইনার লুপ 5 বার এক্সিকিউট হয়। প্রথম ইটারেশনে আমরা শুধু একটি এক্স আউটপুট ভ্যারিয়েবলে যোগ করি, আউটপুট প্লাস সমান এক্স। ইনার লুপ শেষ হলে আমরা আউটপুট প্রিন্ট করি। এভাবে প্রতিটি লাইনের জন্য নির্দিষ্ট সংখ্যক এক্স জেনারেট করা যায়। এর মাধ্যমে আমরা প্রথম রোয়ে 5টি এক্স প্রিন্ট করতে পারবো। এরপর আমরা আউটার লুপের দ্বিতীয় ইটারেশনে যাই। এক্ষেত্রে এক্স কাউন্ট সমান 2। লাইন 3 এ আমরা আউটপুট ভ্যারিয়েবল আবার খালি স্ট্রিং দিয়ে রিসেট করি, অর্থাৎ আমরা নতুন করে শুরু করি। এরপর ইনার লুপে যাই। এই লুপ 2 বার এক্সিকিউট হবে, প্রতিবার এক্স আউটপুট ভ্যারিয়েবলে যোগ হবে এবং শেষে আমরা এটি প্রিন্ট করি। এতটুকুই, খুবই সহজ। দেখলেন এটি সত্যিই খুব কঠিন ছিল না, তবে পূর্বের এক্সারসাইজগুলোর তুলনায় একটু বেশি চ্যালেঞ্জিং ছিল। চলুন প্রোগ্রামটি চালাই। দেখুন আউটপুট এসেছে। এখন যদি আপনি অ্যাডভান্সার হন, আমি চাই আপনি আমাদের নাম্বার লিস্টের মানগুলো পরিবর্তন করে কিছু নতুন শেপ প্রিন্ট করার চেষ্টা করুন। এই টিউটোরিয়ালে আমরা লিস্ট নিয়ে আরো বিস্তারিতভাবে শিখব। প্রথমে আমি একটি নামের লিস্ট বানাবো, যেমন কবির, রায়হান, শিবলু, আসিফ এবং রবিন। এখন যদি আমরা এই লিস্ট প্রিন্ট করি, টার্মিনালে যেটা দেখা যাবে সেটি হুবহু আমাদের লিস্ট সংজ্ঞায়িত করার মতোই হবে। অর্থাৎ আমরা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে একাধিক আইটেম রাখবো। এখানে আমাদের লিস্টে 5টি স্ট্রিং আছে। এখন আমরা চাইলে লিস্ট থেকে যে কোনো একটি আইটেম ইন্ডেক্স ব্যবহার করে বের করতে পারি, একইভাবে যেমন স্ট্রিং এর ভিতর ক্যারেক্টার ইন্ডেক্স ব্যবহার করে বের করি। ইন্ডেক্স সবসময় 0 থেকে শুরু হয়, তাহলে লিস্টের প্রথম আইটেম নেমস 0 হবে কবির। যদি আমরা লিস্টের তৃতীয় এলিমেন্ট চাই, তার ইন্ডেক্স হবে 2, অর্থাৎ নেমস 2 শিবলু রিটার্ন করবে। আমরা চাইলে নেগেটিভ ইন্ডেক্স ব্যবহার করতে পারি। নেগেটিভ 1 মানে লিস্টের শেষ এলিমেন্ট রবিন, নেগেটিভ 2 মানে লিস্টের শেষ থেকে দ্বিতীয় এলিমেন্ট আসিফ। অতএব এটি স্ট্রিং এর ক্যারেক্টার অ্যাক্সেস করার মতোই কাজ করে।
এছাড়াও আমরা চাইলে ক্লোন ব্যবহার করে রেঞ্জ নির্বাচন করতে পারি। যেমন নেমস টু ক্লোন লিখলে ইন্ডেক্স 2 থেকে শুরু করে লিস্টের শেষ পর্যন্ত সব এলিমেন্ট পাওয়া যাবে। অর্থাৎ আউটপুট হবে শিবলু, আসিফ, রবিন। আমরা চাইলে ইন্ডেক্সও নির্দিষ্ট করতে পারি। ধরুন আমরা 4 লিখলাম, এর মানে হলো ইন্ডেক্স 2 থেকে শুরু করে ইন্ডেক্স 4 পর্যন্ত যাবে, কিন্তু ইন্ডেক্স 4 এর আইটেমটি অন্তর্ভুক্ত হবে না। তাই যখন আমরা প্রোগ্রাম চালাবো আউটপুট হবে শুধু শিবলু এবং আসিফ, কারণ ইন্ডেক্স 4 এ থাকা আইটেম যেটি পঞ্চম এলিমেন্ট রবিন আউটপুটে আসবে না। এছাড়াও এখানে ডিফল্ট ভ্যালু রয়েছে। যদি আমরা ইন্ডেক্স বাদ দেই তবে এক্সপ্রেশন ইন্ডেক্স 2 থেকে শুরু করে শেষ পর্যন্ত সব আইটেম রিটার্ন করবে। আমরা যদি আবার স্টার্ট ইন্ডেক্স বাদ দিই তবে ডিফল্ট ইন্ডেক্স হবে 0, অর্থাৎ লিস্টের শুরু থেকে শেষ পর্যন্ত সব এলিমেন্ট রিটার্ন হবে। মনে রাখতে হবে স্ট্রিং এর মতো লিস্টের ক্ষেত্রেও স্কোয়ার ব্র্যাকেট সহ ক্লোন ব্যবহার করলে আসলে লিস্ট পরিবর্তন হয় না, এটি শুধু একটি নতুন লিস্ট রিটার্ন করে। উদাহরণস্বরূপ যদি আমরা নেমস টু ক্লোন লিখি তাহলে এটি নতুন লিস্ট দেবে, শিবলু, আসিফ এবং রবিন। কিন্তু এরপর আবার যদি আমরা আসল নেমস প্রিন্ট করি দেখব মূল লিস্ট অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ আমরা যখন স্কোয়ার ব্র্যাকেট ও ক্লোন ব্যবহার করে একটি রেঞ্জ নিই তখন আমরা আসল লিস্ট থেকে নতুন লিস্ট পাই, এবং চাইলে আমরা লিস্টের যে কোনো এলিমেন্ট পরিবর্তনও করতে পারি। উদাহরণস্বরূপ ধরুন আমরা একটি ভুল করেছি, আমাদের লিস্টের প্রথম আইটেম কবির নয় বরং কবি হওয়া উচিত, অতিরিক্ত আর থাকবে না। এটি ঠিক করা খুব সহজ। আমরা ইন্ডেক্স ব্যবহার করে প্রথম আইটেম নেমস 0 অ্যাক্সেস করব এবং সেটিকে নতুন মানে সেট করে দেব। এরপর লিস্ট প্রিন্ট করলে দেখা যাবে প্রথম আইটেম এখন পরিবর্তিত হয়েছে। এটাই লিস্টের মৌলিক ব্যবহার। এখন আপনার জন্য একটি ছোট এক্সারসাইজ, এটি চেষ্টা করে দেখুন, শেখা আরো মজার হবে। একটি প্রোগ্রাম লিখুন যা আপনার লিস্টের সবচেয়ে বড় সংখ্যা বের করবে। এটি নতুনদের জন্য চমৎকার অনুশীলন। এখন ভিডিওটি 1 মিনিটের জন্য পজ করুন এবং এই ছোট এক্সারসাইজটি করুন। যখন কাজটি শেষ হয়ে যাবে তখন ভিডিওতে ফিরে এসে আমার সমাধানটি দেখে নিন। এবার আমরা একটি লিস্ট অফ নাম্বারস তৈরি করি। নাম্বারস সমান 3, 6, 2, 8, 4, 10। এখন লিস্টের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা বের করার জন্য আমাদের একটি আলাদা ভ্যারিয়েবল দরকার হবে। ধরুন আমরা এর নাম দিলাম ম্যাক্স। এই ভ্যারিয়েবলটি সবচেয়ে বড় সংখ্যাটি ধরে রাখবে। প্রথমে আমরা ধরে নেব লিস্টের প্রথম এলিমেন্টটি সবচেয়ে বড় সংখ্যা, অতএব ম্যাক্স সমান নাম্বারস 0। কিন্তু এটি কেবল ধারণা বা অ্যাসাম্পশন, আমাদের ধারণা ভুলও হতে পারে। তাই আমাদের লুপ চালিয়ে লিস্টের প্রতিটি আইটেম বের করে ম্যাক্সের সাথে তুলনা করতে হবে। যদি নতুন সংখ্যা ম্যাক্সের চেয়ে বড় হয় তাহলে ম্যাক্সের মান আপডেট করতে হবে। প্রথম ইটারেশনে আমরা পাবো 3, আর ম্যাক্সও শুরুতে 3। 3 কি 3 চেয়ে বড়? না, তাই আমরা এগিয়ে যাব। পরের সংখ্যা হলো 6। 6 কি 3 চেয়ে বড়? হ্যাঁ, তাই আমাদের ম্যাক্স সমান 6 করতে হবে। এরপর আমরা আবার চলতে থাকি। এবার পেলাম 2। 2 কি 6 এর চেয়ে বড়? না, তাই কিছু হবে না। এখন পেলাম 8। 8 কি 6 এর চেয়ে বড়? হ্যাঁ, তাই আবার ম্যাক্স সমান 8 করতে হবে। খুবই সহজ ব্যাপার। এখন আমাদের একটি ফর লুপ ব্যবহার করতে হবে। ফর নাম্বার ইন নাম্বারস ক্লোন ইফ নাম্বার গ্রেটার দ্যান ম্যাক্স ক্লোন ম্যাক্স সমান নাম্বার। এখানে প্রতিবার লুপ চালানোর সময় আমরা চেক করব সংখ্যাটি ম্যাক্সের চেয়ে বড় কিনা। যদি বড় হয় তবে ম্যাক্সের নতুন মানে আপডেট হবে। শেষে যখন আমরা প্রিন্ট ম্যাক্স করব এবং প্রোগ্রাম রান করব তখন আউটপুটে আসবে 10, কারণ এটি লিস্টের সবচেয়ে বড় সংখ্যা। এটি কোনো বিষয় না যে এই সংখ্যা লিস্টের শুরুতে আছে, মাঝখানে আছে নাকি শেষে আছে। আমরা যদি 10 কে লিস্টের শুরুতে রাখি তবুও ফলাফল হবে 10, যদি মাঝখানে রাখি তাহলেও আউটপুট হবে 10। 2 ডাইমেনশনাল লিস্ট পাইথনে খুবই শক্তিশালী একটি ধারণা এবং এটি ডেটা সায়েন্স ও মেশিন লার্নিং এ ব্যাপকভাবে ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে বলি, গণিতে আমাদের একটি ধারণা আছে যেটি হলো ম্যাট্রিক্স। এটি আসলে সংখ্যার একটি আয়তাকার বা রেক্ট্যাঙ্গুলার অ্যারে। ধরুন আমাদের কাছে আছে সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। এখানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাগুলো রোজ বা সারি এবং কলামস বা কলাম আকারে সাজানো হয়েছে। এটি একটি 3x3 ম্যাট্রিক্স। এখন আমরা চাইলে পাইথনে এটিকে 2 ডাইমেনশনাল লিস্ট দিয়ে প্রকাশ করতে পারি। 2 ডাইমেনশনাল লিস্ট হলো একটি লিস্ট যেখানে প্রতিটি আইটেম আবার একটি লিস্ট।
অর্থাৎ প্রতিটি লিস্ট একটি রোকে উপস্থাপন করবে। যেমন প্রথম আইটেম হবে একটি লিস্ট যেখানে থাকবে 1, 2 এবং 3। দ্বিতীয় আইটেম হবে আরেকটি লিস্ট যেখানে থাকবে 4, 5 এবং 6। তৃতীয় আইটেম হবে আরেকটি লিস্ট যেখানে থাকবে 7, 8 এবং 9। ফলে আমাদের ম্যাট্রিক্স লিস্ট হবে ম্যাট্রিক্স সমান ওপেন স্কোয়ার ব্র্যাকেট এবং ক্লোজ স্কোয়ার ব্র্যাকেট, এর মধ্যে থাকবে প্রথম আইটেম হিসাবে একটি লিস্ট যা আইটেমগুলো হবে 1, 2, 3, এরপরে কমা, দ্বিতীয় লিস্ট 4, 5, 6, তৃতীয় লিস্ট 7, 8, 9। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি 2 ডাইমেনশনাল লিস্ট আছে। বাইরের লিস্টের প্রতিটি আইটেম আবার একটি আলাদা লিস্ট। অর্থাৎ এভাবেই আমরা পাইথনে একটি ম্যাট্রিক্স তৈরি করতে পারি। এখন প্রশ্ন হলো আমরা কিভাবে ম্যাট্রিক্স থেকে কোনো নির্দিষ্ট আইটেম অ্যাক্সেস করব। এর জন্য আমরা আবার স্কোয়ার ব্র্যাকেটস ব্যবহার করব। উদাহরণ, ধরুন আমরা 1 বের করতে চাই। প্রথমে আমাদের বাইরের লিস্ট থেকে প্রথম আইটেম বের করতে হবে। সেক্ষেত্রে আমরা লিখব ম্যাট্রিক্স 0। এটি আমাদেরকে একটি ইনার লিস্ট 1, 2, 3 রিটার্ন করবে। এখন যদি আমরা ইনার লিস্ট থেকে দ্বিতীয় আইটেম 2 অ্যাক্সেস করতে চাই, তাহলে আবারও স্কোয়ার ব্র্যাকেটস ব্যবহার করব। ম্যাট্রিক্স 0, 1। এখানে প্রথম 0 মানে হলো প্রথম রো আর দ্বিতীয় 1 মানে হলো দ্বিতীয় কলাম। ফলে আউটপুট হবে 2। আমরা চাইলে এভাবে শুধু অ্যাক্সেস নয় বরং মান পরিবর্তন বা মডিফাইও করতে পারি। যেমন ম্যাট্রিক্স 0, 1 সমান 20, প্রিন্ট ম্যাট্রিক্স 0, 1, আউটপুট হবে 20, অর্থাৎ আইটেম পরিবর্তিত হয়েছে। তাহলে আমরা শুরু করব আউটার লুপ দিয়ে ফর রো ইন ম্যাট্রিক্স ক্লোন। এই লুপের মাধ্যমে আমরা ম্যাট্রিক্স লিস্টের প্রতিটি রো এর উপর ইটারেট করব। প্রতিটি ইটারেশনে রো একটি লিস্ট ধারণ করবে, অর্থাৎ একটি সারি বা রো। এখন আমাদের দরকার একটি ইনার লুপ, কারণ প্রতিটি রো এর ভিতরে আবার একাধিক আইটেম থাকে। তাহলে লিখব ফর আইটেম ইন রো ক্লোন প্রিন্ট আইটেম। এভাবে প্রোগ্রাম চালালে আমরা লিস্টের প্রতিটি আইটেম একে একে প্রিন্ট করতে পারবো। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে লিস্ট মেথডস বা লিস্ট ফাংশন সম্পর্কে বলবো। এগুলো হলো এমন কিছু অপারেশন যেগুলো আমরা একটি লিস্টের উপর চালাতে পারি। চলুন আমরা একটি সংখ্যার লিস্ট ডিফাইন করি। এখানে আমরা কিছু এলোমেলো সংখ্যা রাখি, যেমন 5, 2, 1, 7 এবং 4। এখন এই লিস্টের উপর আমরা অনেক কিছু করতে পারি। নতুন আইটেম যোগ করা, কোনো বিদ্যমান আইটেম মুছে ফেলা, কোনো আইটেম আছে কিনা তা পরীক্ষা করা, এসব হলো লিস্টের উপর চালানো সম্ভব এমন অপারেশনস। এখন আমরা যখন নাম্বারস টাইপ করি তখন আমরা দেখতে পাবো লিস্ট অবজেক্টের সাথে সম্পর্কিত সব ফাংশনস বা আরো সঠিকভাবে বললে মেথডস। আমরা চাইলে অ্যাপেন্ড মেথড ব্যবহার করে এই লিস্টে নতুন একটি আইটেম যোগ করতে পারি। ধরুন আমরা যোগ করি 13। আসলে না, 13 ভালো সংখ্যা নয়, মজা করছে, অঙ্ক সহজ করার জন্য নয়। তাহলে আমরা 20 যোগ করি, এটা আসলে তেমন গুরুত্বপূর্ণ নয়। এখন আমরা লিস্টটি প্রিন্ট করলে দেখতে পাবো প্রোগ্রাম রান করার পর 20 লিস্টের শেষে যুক্ত হয়েছে। কিন্তু যদি আপনি চান লিস্টের শুরুতে বা মাঝখানে কোনো সংখ্যা যোগ করতে, তাহলে আমাদের অন্য একটি মেথড ব্যবহার করতে হবে, যেটির নাম হলো ইনসার্ট। ইনসার্ট মেথডটি দুটি মান বা ভ্যালু নেয়। এখন আমি আপনাকে দেখাই। যখন আমরা বন্ধনী বা প্যারেনথেসিস খুলি তখন ইনসার্ট মেথডের উপরে একটি ছোট টুল টিপ দেখা যায়। আপনি দেখছেন এখানে আমাদের যে প্রথম মান দিতে হবে সেটা হলো ইন্ডেক্স। এই ইন্ডেক্স হলো সেই অবস্থান যেখানে আমরা নতুন আইটেম যুক্ত করতে চাই। ধরুন আমরা লিস্টের একদম শুরুতে একটি আইটেম যোগ করতে চাই, সেক্ষেত্রে ইন্ডেক্স পজিশন হবে 0। আর দ্বিতীয় মানটি হলো সেই আসল অবজেক্ট যেটি আমরা লিস্টে যোগ করতে চাই। ধরুন আমরা সংখ্যা 10 যোগ করি। এখন লিস্টটি প্রিন্ট করলে আপনি দেখতে পাবেন যে 10 একদম শুরুতে বসেছে এবং বাকি সব আইটেম ডান দিকে সরে গেছে। আমরা চাইলে কোনো আইটেম লিস্ট থেকে রিমুভও করতে পারি। এর জন্য আমরা রিমুভ মেথড কল করি এবং যেটি মুছে ফেলতে চাই সেটি পাস করি। ধরুন আমরা পাস মুছে ফেলতে চাই। এখন যখন লিস্টটি প্রিন্ট করব দেখতে পাবো পাস মুছে গেছে এবং লিস্টে রয়ে গেছে 2, 1, 7 এবং 4। যদি আপনি পুরো লিস্টের সব আইটেম একসাথে মুছে ফেলতে চান তাহলে ক্লিয়ার মেথড ব্যবহার করতে পারেন। এই মেথড কোনো মান বা ভ্যালু নেয় না, সরাসরি কল করলেই লিস্ট ফাঁকা হয়ে যাবে, সব আইটেম মুছে যাবে। এছাড়াও আরেকটি দরকারি মেথড আছে, সেটি হলো পপ। এটি ব্যবহার করলে আমরা লিস্টের শেষের আইটেম মুছে ফেলতে পারি। চলুন আমি আপনাকে দেখাই।
আমরা যখন প্রোগ্রাম রান করি তখন দেখতে পাই যে লিস্টের একদম শেষের দিক থেকে সংখ্যা 4 মুছে গেছে। এখন যদি আপনি কোনো আইটেম লিস্টে আছে কিনা পরীক্ষা করতে চান, তাহলে আপনি ইনডেক্স মেথড ব্যবহার করতে পারেন। আমরা ইনডেক্স কল করি এবং এখানে একটি মান বা ভ্যালু দিই, ধরুন 5। এটি লিস্টে ওই আইটেমের প্রথম অবস্থানের ইনডেক্স রিটার্ন করবে। চলুন আমরা এটি টার্মিনালে প্রিন্ট করি। আমাদের এই লাইনের আর দরকার নেই, তাহলে 5 এর ইনডেক্স হলো 0। কিন্তু যদি আমরা এমন একটি সংখ্যা দিই যেটা লিস্টে নেই, ধরুন 50, প্রোগ্রাম রান করলে আমরা একটি এরর পাবো। এটি হবে একটি ভ্যালু এরর, কারণ 50 লিস্টে নেই। কোনো আইটেমের অস্তিত্ব পরীক্ষা করার আরেকটি উপায় আছে, আমরা ব্যবহার করতে পারি ইন অপারেটর। চলুন আমি আপনাকে দেখাই। আমরা লিখি 15 ইন নাম্বারস। আগে আমরা স্ট্রিং এর সাথে ইন অপারেটর ব্যবহার করেছি, সেখানে আমরা কোনো ক্যারেক্টার বা ক্যারেক্টার সিকোয়েন্স স্ট্রিং এর মধ্যে আছে কিনা তা পরীক্ষা করতাম। এখন এখানে আমরা লিস্টের মধ্যে 50 আছে কিনা তা পরীক্ষা করছি। যখন আমরা এটি প্রিন্ট করি তখন একটি বুলিয়ান ভ্যালু পাই, ফলাফল আসে ফলস। অর্থাৎ ইনডেক্স মেথডের মতো এটি অ্যারো তৈরি করে না, তাই এটি ব্যবহার করা তুলনামূলকভাবে বেশি নিরাপদ। এছাড়াও আমাদের আরেকটি দরকারি মেথড আছে, যেটি হলো আইটেম লিস্টে কয়বার আছে তা গণনা করার জন্য। ধরুন আমরা লিস্টে আরেকটি 5 যোগ করি। এখন আমরা নাম্বারস ডট কাউন্ট কল করতে পারি এবং সেখানে 5 পাস করতে পারি। এটি 2 রিটার্ন করবে, কারণ লিস্টে আমাদের দুটি 5 আছে। চলুন দেখে নেই। দেখেছেন, একদম ঠিক, এটা বেশ কাজে লাগে। এখন যদি আপনি লিস্টকে শর্ট করতে চান, তাহলে শর্ট মেথড ব্যবহার করতে পারেন। আমরা এখন শর্ট কল করি। এই মেথড কোনো ভ্যালু নেয় না। এখন রিটার্ন ভ্যালুটি দেখুন, এটি না। না হলো পাইথনের একটি অবজেক্ট যা মূলত কোনো মান নেই বা অ্যাবসেন্স অফ এ ভ্যালু সেটি বোঝায়। তাহলে শর্ট মেথড আসলে কোনো মান রিটার্ন করে না, এটি লিস্টটিকে সরাসরি শর্ট করে দেয়। তাই এই মেথডের রিটার্ন ভ্যালু প্রিন্ট না করে আমরা সরাসরি লিস্টটিকে শর্ট করার জন্য কল করব, তারপর লিস্টটি প্রিন্ট করব। চলুন দেখে নেই। এখন সব আইটেমগুলো অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়েছে। আমরা চাইলে লিস্টকে ডিসেন্ডিং অর্ডারেও সাজাতে পারি। এর জন্য লিস্ট শর্ট করার পরে আমরা রিভার্স মেথড ব্যবহার করতে পারি। এতে লিস্ট একদম উল্টে যাবে। চলুন প্রোগ্রাম রান করি। দেখেছেন, আমাদের লিস্টের সংখ্যাগুলো ডিসেন্ডিং অর্ডারে সাজানো হয়েছে এবং শেষ যে মেথডটি আমি আপনাকে দেখাতে চাই সেটি বেশ উপকারী। সেটি হলো কপি মেথড। কপি মেথড ব্যবহার করে আপনি লিস্টের একটি কপি তৈরি করতে পারেন। চলুন আমরা আরেকটি ভ্যারিয়েবল ডিফাইন করি, নাম দেই নাম্বারস 2। এখন নাম্বারস 2 হলো আমাদের মূল লিস্টের একটি কপি। তাহলে যদি আমরা আমাদের মূল লিস্টে কোনো পরিবর্তন করি, যেমন নতুন আইটেম যোগ করি অথবা কোনো আইটেম মুছে ফেলি, এই পরিবর্তনগুলো দ্বিতীয় লিস্টে কোনো প্রভাব ফেলবে না। চলুন আমি আপনাকে দেখাই। আমরা এখন আমাদের মূল লিস্টের একটি কপি নেব, তারপর মূল লিস্টে একটি নতুন আইটেম যোগ করব, যেমন নাম্বারস ডট অ্যাপেন্ড 10। এখন প্রথম লিস্টে আপডেট হয়েছে এবং তাতে নতুন আইটেম যুক্ত হয়েছে। কিন্তু যখন আমরা দ্বিতীয় লিস্ট প্রিন্ট করব তখন দেখব সেখানে 10 নেই, কারণ এগুলো দুটি আলাদা বা ইন্ডিপেন্ডেন্ট লিস্ট। তাহলে এগুলো হলো লিস্টের উপর চালানো সম্ভব সব অপারেশনস: নতুন আইটেম যোগ করা, বিদ্যমান আইটেম মুছে ফেলা, কোনো আইটেম আছে কিনা পরীক্ষা করা, লিস্টকে শর্ট করা এবং কপি তৈরি করা। এখন আপনার জন্য একটি ছোট এক্সারসাইজ, এটি চেষ্টা করে দেখুন, শেখা আরো মজার হবে। একটি প্রোগ্রাম লিখুন যেটি লিস্টের ডুপ্লিকেট আইটেমস মুছে ফেলবে। আবারও বলছি, এটি একটি দারুণ এক্সারসাইজ। এখন ভিডিওটি 1 মিনিটের জন্য পজ করুন এবং এই ছোট এক্সারসাইজটি করুন। যখন কাজটি শেষ হয়ে যাবে তখন ভিডিওতে ফিরে এসে আমার সমাধানটি দেখে নিন। ঠিক আছে, ধরুন আমাদের একটি সংখ্যার লিস্ট আছে যেখানে অনেক ডুপ্লিকেট আছে, যেমন 2, 2, 4, 6, 6, 3, 4, 6, 1। আমরা চাই এই ডুপ্লিকেটগুলো মুছে ফেলতে। এর জন্য আমাদের আরেকটি নতুন লিস্ট ডিফাইন করতে হবে। চলুন একে আমরা ইউনিক লিস্ট বলি। শুরু থেকে আমরা এটিকে খালি লিস্ট হিসেবে সেট করব। তারপর আমাদের প্রথম লিস্টের উপর ইটারেট করতে হবে। প্রতিটি আইটেম নিতে হবে এবং যদি সেই সংখ্যাটি ইউনিক লিস্টে না থাকে তাহলে সেটিকে ইউনিক লিস্টে যোগ করতে হবে। একদম সহজ। তাহলে লিখি ফর নাম্বার ইন নাম্বারস। এখন আমাদের চেক করতে হবে এই নাম্বারটি দ্বিতীয় লিস্টে আছে কিনা। এর জন্য আমরা ব্যবহার করব ইন অপারেটর। যদি নাম্বার নট ইন ইউনিক্স হয় তাহলে আমরা ইউনিক্স ডট অ্যাপেন্ড নাম্বার করব। এটুকুই আমাদের করতে হবে। এবার আমরা ইউনিক লিস্ট প্রিন্ট করি। দেখুন 2, 4, 6, 3 এবং 1।
ডুপ্লিকেটগুলো মুছে গেছে। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে পাইথনের আরেকটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার সম্পর্কে বলবো, যেটি নাম হলো টাপল। টাপলস অনেকটা লিস্টের মতো। আমরা এগুলো ব্যবহার করতে পারি একাধিক আইটেম সংরক্ষণ করার জন্য, কিন্তু লিস্টের মতো নয়। টাপলে আমরা কোনো পরিবর্তন করতে পারি না। আমরা নতুন আইটেম যোগ করতে পারি না, বিদ্যমান আইটেম মুছে ফেলতে পারি না, কারণ টাপল হলো ইমিউটেবল। মানে আমরা এগুলোকে মিউটেট বা চেঞ্জ করতে পারবো না। চলুন আমি আপনাকে দেখাই। প্রথমে আমি একটি টেস্ট ডিফাইন করি, 1 2 3। লিস্ট ডিফাইন করার জন্য আমরা স্কোয়ার ব্র্যাকেটস ব্যবহার করি, কিন্তু টাপল ব্যবহার করার জন্য আমরা প্যারান্থেসিস ব্যবহার করি। তাহলে যদি আমরা এটিকে উইদিন প্যারান্থেসিস 1 2 3 পরিবর্তন করি, সেক্ষেত্রে আমাদের একটি টাপল হয়ে গেল। এখন যদি আমরা নাম্বারস ডট টাইপ করি, দেখবেন এখানে অ্যাপেন্ড বা ইনসার্ট মেথড নেই, অর্থাৎ আমরা এই টাপলে নতুন আইটেম যোগ করতে পারবো না। এছাড়াও এখানে রিমুভ, ক্লিয়ার, পপ মেথডও নেই, অর্থাৎ কোনো আইটেম মুছতে পারবো না। আমাদের কাছে কেবল দুটি মেথড আছে, কাউন্ট কোনো আইটেম কত বাড়াচ্ছে তা গণনা করতে, ইন্ডেক্স কোনো আইটেমের প্রথম অকারেন্সের ইন্ডেক্স খুঁজে বের করতে। তাহলে টাপল থেকে আমরা কেবল তথ্য পেতে পারি, কিন্তু পরিবর্তন করতে পারি না। এখন যেসব মেথড আপনি দেখছেন যেগুলো দুটি আন্ডারস্কোর দিয়ে শুরু হয়, এগুলোকে বলা হয় ম্যাজিক মেথডস। এগুলো একটু অ্যাডভান্স টপিক, তাই এই টিউটোরিয়ালের আওতার বাইরে। তবে যদি আপনি এগুলো শিখতে চান, আমরা পরবর্তী টিউটোরিয়ালে এগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। লিস্টের মতো টাপলের আইটেমগুলোকেও আমরা স্কোয়ার ব্র্যাকেটস দিয়ে অ্যাক্সেস করতে পারি। যেমন প্রথম আইটেম পেতে আমরা লিখি নাম্বারস 0, তারপর টার্মিনালে প্রিন্ট করলে দেখা যাবে প্রথম আইটেম হলো 1। কিন্তু যদি আপনি প্রথম আইটেম পরিবর্তন করার চেষ্টা করেন, যেমন নাম্বারস 0 সমান 10, তারপর প্রোগ্রাম রান করুন, দেখবেন একটি টাইপ এরর আসবে, কারণ টাপল অবজেক্ট আইটেম অ্যাসাইনমেন্ট সাপোর্ট করে না। তাহলে আমরা টাপলকে মিউটেড বা চেঞ্জ করতে পারি না। টাপল হলো ইমিউটেবল। তবে প্র্যাকটিক্যাল বলতে গেলে বেশিরভাগ সময় আমরা লিস্টে ব্যবহার করব, কিন্তু টাপল তখনই উপকারী যখন আপনি চান কোনোভাবে আপনার প্রোগ্রামে লিস্ট ভুল করে মডিফাই না হয়ে যায়, তখন লিস্টের পরিবর্তে টাপল ব্যবহার করা ভালো। এখন এই টিউটোরিয়ালে আমি আপনাকে পাইথনের একটি দারুণ ফিচার দেখাবো, যেটির নাম হলো আনপ্যাকিং। চলুন আমরা একটি টাপল ডিফাইন করি, যার নাম কোঅর্ডিনেটস। এখানে আমরা তিনটি মান পাসিং করি, 1 2 এবং 3। ধরুন এগুলো হলো এক্স, ওয়াই এবং জেড এর কোঅর্ডিনেটস। এখন ধরুন আমরা চাই এই মানগুলোকে আমাদের প্রোগ্রামের কিছু এক্সপ্রেশনে ব্যবহার করতে, কোনো জটিল এক্সপ্রেশনে বা হয়তো কোনো বড় কমপ্লেক্স ফর্মুলার অংশ হিসাবে। তখন আমাদের কোড সাধারণত হবে এভাবে, কোঅর্ডিনেটস 0 মাল্টিপ্লাই কোঅর্ডিনেটস 1 মাল্টিপ্লাই কোঅর্ডিনেটস 2। তবে কোডটি ধীরে ধীরে লম্বা হয়ে যাচ্ছে। এটি কেবল একটি খুব সাধারণ উদাহরণ। ধরে নিই যদি আমরা এই মানগুলো প্রোগ্রামের অনেক জায়গায় ব্যবহার করতে চাই, তাহলে আরো ভালো উপায় হলো এই মানগুলো আলাদা ভেরিয়েবলে রেখে কাজ করা। যেমন এক্স সমান কোঅর্ডিনেটস 0, ওয়াই সমান কোঅর্ডিনেটস 1, জেড সমান কোঅর্ডিনেটস 2। এখন আমাদের বারবার কোঅর্ডিনেটস 0 বা কোঅর্ডিনেটস 2 লিখতে হবে না। এখন আমরা কাজ করতে পারি সরাসরি এক্স মাল্টিপ্লাই ওয়াই মাল্টিপ্লাই জেড দিয়ে। এটাই বেশি সুবিধাজনক। এখন পর্যন্ত কোনো নতুন কিছু নেই, কিন্তু পাইথনে একটি শক্তিশালী ফিচার আছে, যেটি হলো আনপ্যাকিং। আনপ্যাকিং ব্যবহার করে আমরা একই কাজ অনেক কম কোডে করতে পারি। আমরা লিখতে পারি এক্স কমা ওয়াই কমা জেড সমান কোঅর্ডিনেটস। এভাবে লাইন 6 এ যা করছি তার ঠিক একই কাজ করছে যা আমরা লাইন্স 2 থেকে 4 করেছিলাম। এটি হলো একই ফলাফল পাওয়ার একটি শর্ট হ্যান্ড উপায়। চলুন আমি এটিকে মুছে দেই এবং দেখাই এই কোডটি কিভাবে কাজ করে। যখন পাইথন ইন্টারপ্রিটার এই স্টেটমেন্ট দেখে, তখন এটি টাপলের প্রথম আইটেম নিয়ে সেটি প্রথম ভ্যারিয়েবল এক্স এ অ্যাসাইন করবে। তারপর এটি টাপলের দ্বিতীয় আইটেম নেবে এবং সেটি দ্বিতীয় ভ্যারিয়েবল ওয়াই এ অ্যাসাইন করবে, এবং তৃতীয় আইটেম তৃতীয় ভ্যারিয়েবল জেড এ অ্যাসাইন হবে। অর্থাৎ আমরা এই টাপলকে তিনটি ভ্যারিয়েবলে আনপ্যাক করছি। এখন যদি আমরা প্রিন্ট এক্স করি, দেখব এক্স হলো 1, ঠিক একইভাবে ওয়াই হলো 2। এটাই হলো আনপ্যাকিং। এখন লক্ষ্য করুন এটি শুধুমাত্র টাপলে সীমাবদ্ধ নয়, আমরা লিস্টেও এই ফিচার ব্যবহার করতে পারি। যদি আমি প্যারেন্থেসিস পরিবর্তন করে স্কোয়ার ব্র্যাকেটস করি, তাহলে কোঅর্ডিনেটস হয়ে যাবে একটি লিস্ট। এখন আমরা এই লিস্টটিকে তিনটি ভ্যারিয়েবলে আনপ্যাক করতে পারি। প্রোগ্রাম রান করলে আমরা দেখতে পাবো ওয়াই হলো 2। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে পাইথনের ডিকশনারি সম্পর্কে বলবো। আমরা ডিকশনারি ব্যবহার করি যখন আমরা এমন তথ্য সংরক্ষণ করতে চাই যা কি ভ্যালু পেয়ার আকারে থাকে। চলুন একটি উদাহরণ দেখি। ধরুন একজন কাস্টমার আছে,
একজন কাস্টমারের কিছু অ্যাট্রিবিউট থাকে, যেমন নেম, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস ইত্যাদি। এখন এই প্রতিটি অ্যাট্রিবিউটের সাথে একটি ভ্যালু যুক্ত থাকে। যেমন নেম হতে পারে রায়হান কবির, ইমেল হতে পারে rayhan@gmail.com, ফোন হতে পারে যে কোনো সংখ্যা। তাহলে এখানে আমরা পাই অনেকগুলো কি ভ্যালু পেয়ার। এই উদাহরণে আমাদের কিজ হলো নেম, ইমেল এবং ফোন, এবং প্রতিটি কি এর সাথে একটি ভ্যালু যুক্ত। এই ক্ষেত্রে আমরা ডিকশনারি ব্যবহার করি। ডিকশনারিতে আমরা অনেকগুলো কি ভ্যালু পেয়ার সংরক্ষণ করতে পারি। চলুন দেখি পাইথনে ডিকশনারি কিভাবে ডিফাইন করা হয়। প্রথমে আমাদের প্রোগ্রামে একটি ভ্যারিয়েবল ডিফাইন করি, নাম দেই কাস্টমার, এবং এটিকে কার্লি ব্রেসেস দিয়ে সেট করি। এই কার্লি ব্রেসেস ব্যবহার করে আমরা ডিকশনারি ডিফাইন করতে পারি। এই উদাহরণে আমরা একটি এমটি ডিকশনারি তৈরি করেছি, যা কোনো কি ভ্যালু পেয়ার রাখে না। এখন আমরা চাইলে একটি বা একাধিক কি ভ্যালু পেয়ার ব্রেসেসের মধ্যে যুক্ত করতে পারি। চলুন একটি কি ভ্যালু পেয়ার যোগ করি। কি সমান নেম, ভ্যালু সমান রায়হান কবির। তারপর আরেকটি কি ভ্যালু পেয়ার যোগ করতে কমা ব্যবহার করি। চলুন এখন একটি কি ভ্যালু পেয়ার যোগ করি। কি সমান এজ, ভ্যালু সমান 30। আরেকটি কি ভ্যালু পেয়ার যোগ করি। কি সমান ভেরিফাইড, ভ্যালু সমান একটি বুলিয়ান। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিটি কি অবশ্যই ইউনিক হতে হবে। যদি আমি এখানে আরেকটি কি ভ্যালু পেয়ার যোগ করি, যেমন এজ সমান 40, তাহলে দেখবেন পাইথন সেই এজ কিটিকে হাইলাইট করেছে, কারণ আমরা কিটি ডুপ্লিকেট করেছি এবং এটি ডিকশনারিতে অনুমোদিত নয়। তাহলে প্রতিটি কি অবশ্যই ইউনিক হতে হবে, ঠিক যেমন বাস্তব জীবনের ডিকশনারিতে হয়, যেখানে প্রতিটি ওয়ার্ড এবং তার ডেফিনেশন কেবল একবারই তালিকাভুক্ত থাকে। আমরা ডিকশনারিতে কোনো শব্দ যেমন বুক দুইবার রাখি না। চলুন দ্বিতীয় ডুপ্লিকেট কি ভ্যালু পেয়ার মুছে দিই। সুতরাং কিজ অবশ্যই ইউনিক হতে হবে। এই উদাহরণে আমি স্ট্রিং ব্যবহার করেছি, কিন্তু কিজ নাম্বারস হতে পারে, আমরা পরে তা দেখব। অন্যদিকে ভ্যালু যে কোনো ধরনের হতে পারে, স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, লিস্ট বা প্রায় যে কোনো কিছু। এখন আমরা ডিকশনারি প্রতিটি আইটেম স্কোয়ার ব্র্যাকেটস ব্যবহার করে অ্যাক্সেস করতে পারি। যেমন কাস্টমার উইথিন থার্ড ব্র্যাকেট নেম, এটি সেই ভ্যালু রিটার্ন করবে যা নেম কি এর সাথে যুক্ত। টার্মিনালে প্রিন্ট করলে দেখা যাবে রায়হান কবির। এখন যদি আমরা এমন কোনো কি পাস করি যা ডিকশনারিতে নেই, যেমন বার্থ ডেট, আপনি যদি প্রোগ্রাম রান করেন তবে একটি টাইপ এরর পাবেন, কারণ ডিকশনারিতে বার্থ ডেট নামে কোনো কি নেই। এছাড়াও আপনি যদি নেম লিখেন ক্যাপিটাল এন দিয়ে, আমরা আবার একই এরর পাবো, কারণ ডিকশনারিতে কি এর ক্যারেক্টার্সদের এক্সাক্ট সিকোয়েন্স মেলে না। এই সমস্যার সমাধান করতে আমরা ব্যবহার করতে পারি গেট মেথড। স্কোয়ার ব্র্যাকেটসের পরিবর্তে আমরা গেট কল করি এবং কি স্পেসিফাই করি। এখন যদি আপনি কোনো কি ইউজ করেন যা ডিকশনারিতে নেই, তাহলে পাইথন কোনো এরর দেখাবে না। উদাহরণস্বরূপ আপনি যদি বার্থ ডেট পাস করেন, এটি শুধু নান রিটার্ন করবে। আগে আমি বলেছিলাম নান হলো একটি অবজেক্ট যা ভ্যালু এর অনুপস্থিতি বোঝায়। তাছাড়া আমরা চাইলে ডিফল্ট ভ্যালু দিতে পারি। যদি ডিকশনারিতে কি না থাকে, আমরা ডিফল্ট ভ্যালু দিতে পারি। ধরুন আমরা চাই ডিফল্ট ভ্যালু হোক জানুয়ারি 1, 1980। প্রোগ্রাম রান করলে আমরা নানের পরিবর্তে এই ডিফল্ট ভ্যালু পাই। এভাবেই আমরা ডিকশনারিতে কি এর সাথে যুক্ত ভ্যালু অ্যাক্সেস করতে পারি। আমরা চাইলে ভ্যালু আপডেটও করতে পারি। উদাহরণস্বরূপ প্রিন্ট স্টেটমেন্টের আগে আমরা লিখতে পারি কাস্টমার নেম সমান রাকিব হাসান। এটি পূর্বের ভ্যালু আপডেট করবে। এই ছোট্ট ওয়ার্নিং আমাদের বলে দিচ্ছে যে আমরা সরাসরি এখানে রাকিব হাসান বসাতে পারি, একবার ডিফাইন করার পর আবার আপডেট করার পরিবর্তে। এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, এটি বিশেষ কিছু নয়। এখন এই লাইনের সাহায্যে যদি আমরা কাস্টমারের নেম প্রিন্ট করি, আমরা দেখতে পাবো রাকিব হাসান। চলুন আমি দেখাই। আমি আবার স্কোয়ার ব্র্যাকেট নোটেশন ব্যবহার করব। কাস্টমারের নেম প্রিন্ট করলে দেখবেন এটি আপডেট হয়েছে। আমরা চাইলে নতুন কিও যোগ করতে পারি, যেমন বার্থ ডেট সেট করতে পারি কোনো মানে, ধরুন জানুয়ারি 1, 1980। তারপর আমরা এটিও প্রিন্ট করতে পারি। এভাবে আমরা ডিকশনারিতে সহজে নতুন কি ভ্যালু পেয়ার যোগ করতে পারি। এটাই হলো পাইথনের ডিকশনারি ব্যবহার করার মূল ধারণা। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তব জীবনের অনেক অ্যাপ্লিকেশন রয়েছে। ঠিক আছে, এখন আপনার জন্য একটি ছোট এক্সারসাইজ, এটি চেষ্টা করে দেখুন, শেখা আরো মজার হবে। ধরুন আমাদের কাছে একটি প্রোগ্রাম আছে যা ফোন নাম্বার জিজ্ঞেস করে। আমরা টাইপ করি 1 2 3 4। প্রোগ্রামটি এটিকে ওয়ার্ডসে ট্রান্সলেট করবে। দেখুন প্রিন্ট হলো 1 2 3 এবং 4। এটি একটি খুবই মজার প্রোগ্রাম।
এখন ভিডিওটি 1 মিনিটের জন্য পজ করুন এবং এই ছোট এক্সারসাইজটি করুন। যখন কাজটি শেষ হয়ে যাবে তখন ভিডিওতে ফিরে এসে আমার সমাধানটি দেখে নিন। ঠিক আছে, প্রথমে আমাদের ব্যবহারকারীর ফোন নাম্বার নিতে হবে। আমরা ইনপুট ফাংশন ব্যবহার করি এবং লেবেল দেই ফোন। ফলাফলটি আমরা একটি ভ্যারিয়েবলে সংরক্ষণ করি। ধরুন ব্যবহারকারী টাইপ করেছে 1 2 3 4। এখন আমাদের দরকার এই স্ট্রিং এর প্রতিটি ক্যারেক্টার দেখার এবং প্রতিটিকে একটি ওয়ার্ডে ট্রান্সলেট করার। এই সিনারিও ইমপ্লিমেন্ট করতে আমাদের দরকার একটি ডিকশনারি, কারণ ডিকশনারি হলো একটি স্ট্রাকচার যা কি এর সাথে ভ্যালু যুক্ত করতে দেয়। আমরা একটি ডিকশনারি তৈরি করতে পারি যেখানে কি হবে ডিজিট, যেমন 1 2 3 4, এবং প্রতিটি কি আমরা ম্যাপ করব একটি ওয়ার্ডের সাথে। উদাহরণস্বরূপ 1 ম্যাপ হবে 1 এর সাথে, এবং 2 ম্যাপ হবে 2 এর সাথে, 3 ম্যাপ হবে 3 এর সাথে, 4 ম্যাপ হবে 4 এর সাথে। চলুন একটি ডিকশনারি ডিফাইন করি, নাম দিই ডিজিটস ম্যাপিং। এই ডিকশনারিতে আমরা কিছু কি ভ্যালু পেয়ার যোগ করি, 1 2 1, 2 2 2, 3 2 3 এবং 4 2 4। সত্যি বলতে আমাদের টেকনিক্যালি 0 থেকে 9 পর্যন্ত সব ডিজিট অ্যাড করা উচিত, কিন্তু আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না রিপিটেটিভ টাইপ করার জন্য। আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। চলুন এগিয়ে যায়। এখন আমাদের দরকার ফোন স্ট্রিং এর প্রতিটি ক্যারেক্টার দেখা। এখন ফোন স্ট্রিং এর প্রতিটি ক্যারেক্টার নিয়ে আমরা প্রতিটিকে ব্যবহার করব ডিকশনারি কি ভ্যালু পেয়ার অ্যাক্সেস করার জন্য। আমরা ডিকশনারির জন্য ব্যবহার করতে পারি স্কোয়ার ব্র্যাকেটস বা গেট মেথড। আমি গেট মেথড ব্যবহার করতে চাই কারণ যদি ব্যবহারকারী এমন কোনো ক্যারেক্টার টাইপ করে যা আমাদের ডিকশনারিতে নেই, তাহলে আমাদের প্রোগ্রাম এরর দেখাবে না। তাহলে আমরা গেট মেথড কল করি এবং ক্যারেক্টারটিকে কি হিসেবে পাস করি। যদি ডিকশনারিতে এই কি না থাকে, আমরা চাইলে একটি ডিফল্ট ভ্যালু দিতে পারি, যেমন এক্সক্লেমেশন মার্ক। এভাবে আমরা প্রতিটি ক্যারেক্টারের জন্য একটি ওয়ার্ড পাই। এবার আমাদের দরকার এই ওয়ার্ডটিকে আউটপুট স্ট্রিং এ যোগ করা। আমরা একটি আউটপুট স্ট্রিং ডিফাইন করি। শুরুতে এটিকে এমটি স্ট্রিং দিয়ে সেট করি। প্রতিটি ইটারেশনে আমরা ওয়ার্ডটি পাই এবং এটিকে আউটপুট স্ট্রিং এ যোগ করি। লিখি আউটপুট প্লাস সমান ওয়ার্ড প্লাস উইদিন কোটেশন স্পেস। এভাবে ওয়ার্ডস একে অপরের কাছাকাছি থাকবে না, এটুকুই করতে হবে। শেষে আমরা আউটপুট প্রিন্ট করি, প্রোগ্রাম রান করি। ধরুন আমরা টাইপ করি 1 3 4 5। আমরা পাই 1 3 4 এক্সক্লেমেশন। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো একটি সত্যি মজার জিনিস যা আপনি ডিকশনারি ব্যবহার করে করতে পারেন। এই প্রোগ্রামে আপনি একটি মেসেজ টাইপ করতে পারেন, যেমন গুড মর্নিং সাথে একটি স্মাইলি ফেস। যখন আমরা এন্টার চাপি আমরা পাই একটি সুন্দর স্মাইলি ফেস। অথবা আপনি টাইপ করতে পারেন আই এম স্যাড সাথে একটি দুঃখজনক স্মাইলি ফেস, এবং এটি ট্রান্সলেট হয়ে যায় একটি সুন্দর ইমোজিতে। এটি ডিকশনারি ব্যবহার করা আরেকটি অ্যাপ্লিকেশন। আমাদের ডিকশনারি আছে যা এই ক্যারেক্টার্সকে স্মাইলি ফেসের সাথে ম্যাপ করে। চলুন একসাথে এই প্রোগ্রামটি বানাই। প্রথমে আমরা ইনপুট ফাংশন কল করি। এখানে আমরা গ্রেটার দ্যান সিম্বল ব্যবহার করি, যা ইউজারের জন্য নির্দেশ হিসেবে থাকে যে সে মেসেজ টাইপ করবে। ইউজারের মেসেজ আমরা এখানে স্টোর করি, যেমন আপনি জানেন এটি একটি স্ট্রিং। এবার আমাদের দরকার এই স্ট্রিংটিকে স্পেস দ্বারা স্প্লিট করা। ধরুন ইউজার টাইপ করেছে গুড মর্নিং স্মাইলি ফেস। আমরা চাই এটি 3টি ওয়ার্ডে বিভক্ত হোক, গুড মর্নিং এবং স্মাইলি ফেস। এটি করার জন্য আমরা স্প্লিট মেথড ব্যবহার করি। লিখি মেসেজ ডট স্প্লিট উইথিন ডাবল কোটেশন স্পেস। এই মেথড যা করে তা হলো এই স্ট্রিং এর প্রতিটি ক্যারেক্টার দেখবে এবং যেখানে যেখানে একটি স্পেস পাবে সেটিকে বাউন্ডারি হিসেবে ব্যবহার করে স্ট্রিংটিকে বিভিন্ন ওয়ার্ডে ভাগ করবে। শেষে এটি একটি লিস্ট রিটার্ন করবে। চলুন আমি দেখাই। আমরা ওয়ার্ডস নামে একটি ভ্যারিয়েবলে লিস্টটি স্টোর করি, তারপর টার্মিনালে প্রিন্ট করি, প্রোগ্রাম রান করি। যদি আপনি টাইপ করেন গুড মর্নিং সানশাইন এবং এন্টার চাপেন, আমরা পাই একটি লিস্ট যার মধ্যে 3টি আইটেম, প্রতিটি আইটেম একটি স্ট্রিং। এবার আমাদের প্রোগ্রামে ফিরে যায়। আমাদের দরকার একটি ডিকশনারি ডিফাইন করা যা স্পেশাল ক্যারেক্টার্সকে ম্যাপ করবে স্মাইলি ফেসের সাথে। চলুন ডিকশনারির নাম দেই ইমোজিস। এটি আমরা কার্লি ব্রেসেস দিয়ে ডিফাইন করি। এবার আমরা একটি কি ভ্যালু পেয়ার যোগ করি, কি সমান স্মাইলি ফেস ক্লোন ক্লোজ প্যারান্থেসিস। ভ্যালু সমান একটি স্ট্রিং যেখানে আমরা ইমোজি রাখবো। উইন্ডোজে কিবোর্ড ব্যবহার করে উইন্ডো কি প্লাস ফুল স্টপ একসাথে প্রেস করলে একটি ইমোজি বক্স উঠবে। চলুন আমরা একটি হ্যাপি স্মাইলি ফেস পিক করি। এবার আরেকটি কি ভ্যালু পেয়ার যোগ করি, স্যাড ফেস। এটি ম্যাপ করি একটি দুঃখজনক ইমোজির সাথে। এখন আমরা পাই একটি লিস্ট অফ ওয়ার্ডস। এবার আমাদের দরকার এই লিস্টের প্রতিটি ওয়ার্ড দেখা এবং প্রয়োজন হলে তা ইমোজির সাথে ম্যাপ করা।
চলুন আমরা লিখি একটি ফর লুপ ফর ওয়ার্ড ইন ওয়ার্ডস ক্লোন। এবার আমরা চাই ডিকশনারিতে যাই এবং দেখি এই ওয়ার্ড কি হিসেবে আছে কিনা। যদি এই কি থাকে আমরা পাই তার ভ্যালু, অন্যথায় আমরা চাই ওয়ার্ডটি ব্যবহার হোক। উদাহরণস্বরূপ যদি ব্যবহারকারী টাইপ করে গুড মর্নিং, আমরা চাই না এই ওয়ার্ডস ট্রান্সলেট হোক, আমরা চাই এগুলো রিটার্ন হোক যা আছে সেটাই। এখানে আমরা গেট মেথড ব্যবহার করি এবং একটি ডিফল্ট ভ্যালু সাপ্লাই করি। আমরা চাই ডিকশনারি থেকে আইটেম পাই কি সমান ওয়ার্ড দিয়ে। যদি এমন কোনো আইটেম না থাকে আমরা ডিফল্ট হিসেবে সেই ওয়ার্ডটিকে ব্যবহার করি। এরপর আগের টিউটোরিয়ালের এক্সারসাইজের মতো আমাদের দরকার একটি আউটপুট ভ্যারিয়েবল। চলুন এটিকে ডিফাইন করি। আউটপুট সমান এমটি স্ট্রিং। এবার লাইন 9 আমরা পাই গেট মেথডের রিটার্ন ভ্যালু এবং এটিকে আউটপুট ভ্যারিয়েবলে যোগ করি। লিখি আউটপুট প্লাস সমান ইমোজিস ডট গেট ওয়ার্ড কমা ওয়ার্ড প্লাস উইদিন ডাবল কোটেশন এমটি স্পেস। এতেই শেষ। এবার আমরা আউটপুট প্রিন্ট করি এবং প্রোগ্রাম রান করি। ধরুন আমি টাইপ করি গুড মর্নিং সানশাইন সাথে একটি স্মাইলি ফেস। আমরা পাই সুন্দর একটি আউটপুট। এবার চেষ্টা করি স্যাড ফেস আই অ্যাম স্যাড। ফলাফল সুন্দর। এভাবে আপনি দেখতে পাচ্ছেন ডিকশনারি অনেক ব্যবহার আছে বাস্তব অ্যাপ্লিকেশনগুলোতে। এখানে শেষ টিউটোরিয়ালের একটি সলিউশন আছে যেখানে আমরা একটি ইমোজি কনভার্টার তৈরি করেছি। এখন পর্যন্ত আমাদের সব কোড app.py-তে লিখেছি, কিন্তু যখন আমাদের প্রোগ্রাম বড় হয় তখন আমাদের দরকার কোড অর্গানাইজ করার একটি ভালো পদ্ধতি। আমাদের দরকার কোডকে ছোট, ম্যানেজেবল এবং মেইনটেনেবল চাঙ্কসে ভাগ করা, যেগুলোকে আমরা ফাংশনস বলি। ফাংশন হলো একটি কন্টেইনার যা কয়েকটি লাইন অফ কোড ধরে রাখে এবং একটি নির্দিষ্ট টাস্ক সম্পন্ন করে। উদাহরণস্বরূপ আপনি পাইথনের কিছু বিল্ট-ইন ফাংশনের কথা জানেন, যেমন প্রিন্ট এবং ইনপুট। প্রতিটি ফাংশনের একটি পারপাস আছে, তারা জানে কিভাবে একটি নির্দিষ্ট টাস্ক সম্পন্ন করতে হয়। যখন আমরা বড় এবং কমপ্লেক্স প্রোগ্রাম বানাই আমরা আমাদের কোডকে ছোট রিউজেবল চাঙ্কসে ভাগ করি, যাকে আমরা ফাংশনস বলি। এটি আমাদের কোড অর্গানাইজ করতে সাহায্য করে এবং এটি আমি আপনাকে এই টিউটোরিয়ালে দেখাতে যাচ্ছি। চলুন একটি সিম্পল প্রোগ্রাম লিখি যা একটি গ্রিটিং মেসেজ প্রিন্ট করে। লিখি প্রিন্ট হাই দেয়ার এবং আরেকটি মেসেজ যোগ করি প্রিন্ট ওয়েলকাম টু বাংলাদেশ। এখন আমাদের কাছে একটি সিম্পল প্রোগ্রাম আছে যেখানে মাত্র 2 লাইনের কোড আছে। ধরা যাক আমরা এই 2 লাইন কোড পরবর্তীতে অন্য প্রোগ্রামে ব্যবহার করতে চাই, তাহলে আমরা এটিকে একটি ফাংশনে রাখতে পারি যা আমরা রিউজ করতে পারবো। চলুন দেখাই কিভাবে করা যায়। আমরা লেখা শুরু করি ডেপ দিয়ে। এটি পাইথনের একটি রিজার্ভড কিওয়ার্ড এবং এটি ডিফাইনের শর্ট ফর্ম। যখন পাইথন ইন্টারপ্রিটার এটি দেখবে তখন বুঝবে আমরা একটি ফাংশন ডিফাইন করছি। এরপর আমাদের ফাংশনকে একটি নেম দিতে হবে। ধরা যাক আমরা নেম দিই গ্রিট ইউজার। আপনারা যেসব বেস্ট প্র্যাকটিসেস শিখেছেন ভ্যারিয়েবলের নামকরণের জন্য সেগুলো এখানে ফাংশনের ক্ষেত্রেও প্রযোজ্য, যার মানে হলো আমাদের ফাংশনের নাম লোয়ার কেস অক্ষরে রাখতে হবে। যদি নামটি একাধিক শব্দের হয় তাহলে শব্দগুলোকে আন্ডারস্কোর দিয়ে আলাদা করতে হবে এবং সর্বদা মিনিংফুল এবং ডেসক্রিপটিভ নেম ব্যবহার করা উচিত। এখানে আমরা একটি ফাংশন ডিফাইন করছি গ্রিট ইউজার। তারপর আমরা প্যারেন্থেসিস এবং একটি ক্লোন যোগ করি। যখনই আমরা লাইনের শেষে ক্লোন যোগ করি তখন পাইথন বুঝবে আমরা একটি ব্লক অফ কোড ডিফাইন করছি। এন্টার চাপলে পরবর্তী লাইনটি ইনডেন্টেড হয়। এবার এখানে লেখা যে কোনো কোড এই ফাংশনের অংশ হবে। আমি এই দুটি লাইন দুটি প্রিন্ট স্টেটমেন্ট আমাদের ফাংশনের ভিতরে মুভ করছি। আপনারা সহজে ট্যাব চাপলে ইনডেন্টেশন করতে পারবেন। ভালো হয়েছে। এছাড়াও অতিরিক্ত লাইন ব্রেক মুছে দেন, এতে ক্লিনার হবে। এভাবে এই দুটি লাইন এখন আমাদের গ্রিট ইউজার ফাংশনের অংশ। যখনই আমরা এই ফাংশন কল করব এই দুটি লাইন এক্সিকিউট হবে। ঠিক আছে, এবার ইনডেন্টেশন সরিয়ে দিই। এখন আমরা ফাংশনের বাইরে। চলুন একটি প্রিন্ট স্টেটমেন্ট যোগ করি প্রিন্ট স্টার্ট। এরপর আমাদের ফাংশন কল করি গ্রিট ইউজার এবং শেষমেশ আরেকটি প্রিন্ট স্টেটমেন্ট যোগ করি প্রিন্ট ফিনিশ। এখন এখানে একটি ছোট ওয়ার্নিং দেখাচ্ছে। যদি আপনি মাউস হোভার করেন এই লাইনের উপর তাহলে টুলটি বলছে ফাংশন ডিফাইনের পরে দুটি ব্ল্যাঙ্ক লাইন থাকা উচিত। এটি আসে পেপ 8 থেকে, যা একটি ডকুমেন্ট যা আমাদের কোডের ফরম্যাটিং এর বেস্ট প্র্যাকটিসেস নির্ধারণ করে। আমরা ভবিষ্যতে এটি দেখব। এখনের জন্য যাতে পাইথন খুশি থাকে আমরা এই ফাংশনের পরে একটি এক্সট্রা লাইন ব্রিক যোগ করি। যখনই আমরা একটি ফাংশন ডিফাইন করি এরপরে দুটি লাইন ব্রিক রাখা উচিত। ঠিক আছে, এবার আমরা আমাদের প্রোগ্রাম রান করি এবং দেখি কি হয়। টার্মিনালে আমরা পাই 4টি মেসেজ। প্রথমে পাই স্টার্ট মেসেজ, তারপর পাই মেসেজগুলো যা আমাদের গ্রিট ইউজার ফাংশন থেকে আসে হাই দেয়ার এবং ওয়েলকাম টু বাংলাদেশ।
এবং শেষমেশ পাই ফিনিশ মেসেজ। চলুন প্রোগ্রামের ফ্লো ব্যাখ্যা করে। যখন পাইথন এই কোড রান করে, এটি এই দুটি মেসেজ টার্মিনালে প্রিন্ট করে না, কারণ এই দুটি লাইন কোড ফাংশনের ভিতরে আছে। এই লাইন্স তখনই এক্সিকিউট হবে যখন আমরা ফাংশন কল করব। যদি ফাংশন কল না করি, এই লাইন্স এক্সিকিউট হবে না। ঠিক আছে, তাহলে আমাদের প্রোগ্রামের এক্সিকিউশন এখানে শুরু হয়। টার্মিনালে প্রথমে আমরা পাই স্ট্যাক মেসেজ, তারপর পাইথন থেকে আমরা গেট ইউজার ফাংশন কল করছি, তাই এটি জাম্প করে ফাংশনের ভিতরে যায় এবং এই দুটি লাইন এক্সিকিউট করে। তারপর এটি ফাংশনের বাইরে জাম্প করে এবং আমাদের প্রোগ্রামের নর্মাল এক্সিকিউশন চালিয়ে যায়, যাতে টার্মিনালে ফিনিশ মেসেজ প্রিন্ট হয়। এভাবেই ফাংশনস কাজ করে। এছাড়া লক্ষ্য করুন কোডের অর্ডার গুরুত্বপূর্ণ। এখানে আমরা গেট ইউজার ফাংশন কল করছি ফাংশন ডিফাইন করার পর। যদি আপনি ফাংশন কল করার চেষ্টা করেন আগে, তাহলে অ্যারো দেখাবে। উদাহরণস্বরূপ, যদি আমরা গেট ইউজার ফাংশন এখানে কল করি, দেখবেন রেড আন্ডারলাইন, যা বলে আনরিজলভড রেফারেন্স গ্রিট ইউজার, যার মানে হলো পাইথন জানে না এই গ্রিট ইউজার কি, এটি কোথাও ডিফাইন করা হয়নি। সুতরাং আমরা সবসময় প্রথমে ফাংশন ডিফাইন করি, তারপর কল করি। এখানে একটি ফাংশন আছে যা আমরা শেষ টিউটোরিয়ালে তৈরি করেছি। এখন আপনার জন্য একটি প্রশ্ন, গ্রিট ইউজার ফাংশন কল করা এবং পাইথনে প্রিন্ট ফাংশন কল করার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো প্রিন্ট ফাংশন কিছু ইনফরমেশন নেয়, যেমন প্রিন্ট করতে চাই এমন মেসেজ, কিন্তু আমাদের গেট ইউজার ফাংশনে কোনো ইনফরমেশন নেয় না। কল্পনা করুন, যদি আপনি ইউজারের নাম পাস করতে পারেন, তাহলে হাই দেয়ার বলার পরিবর্তে আপনি ইউজারের নাম প্রিন্ট করতে পারবেন। এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে ইনফরমেশন পাস করা যায় ফাংশনে। এটি খুবই সহজ। চলুন আবার আমাদের গেট ইউজার ফাংশনে ফিরে যায়। এই প্যারামিটার্সের ভিতরে আমরা প্যারামিটার্স অ্যাড করতে পারি। এই প্যারামিটার্স হলো প্লেস হোল্ডার্স, যা ইনফরমেশন গ্রহণ করে। উদাহরণস্বরূপ, আপনি একটি নেম প্যারামিটার অ্যাড করতে পারেন এবং ফাংশন কল করার সময় ইউজারের নাম পাস করতে পারেন। চলুন এখানে রায়হান পাস করে। এবার যখন আমরা ফাংশন কল করব এবং এই ভ্যালু পাস করব, এই নেম প্যারামিটার সেট হবে রায়হান দিয়ে। এটি ফাংশনের ভিতরে একটি লোকাল ভ্যারিয়েবলের মতো কাজ করবে। ভাবুন, যদি আমাদের এই প্যারামিটার না থাকে এবং আমরা একটি ভ্যারিয়েবল ডিফাইন করি, যেমন নেম ডিফাইন করি, যেটি রায়হান সেট করা। এখানে আমরা সহজেই ইউজারের নাম প্রিন্ট করতে পারতাম। আমরা একটি ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার করে নেম ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে পারতাম। এখন আমাদের ফাংশনের ভিতরে এই লোকাল ভ্যারিয়েবল নেই, আমাদের আছে প্যারামিটার, যা ঠিক একই কাজ করে। এই প্যারামিটার্স দিয়ে আমরা আমাদের ফাংশনে ইনফরমেশন রিসিভ করতে পারি। এবার চলুন প্রোগ্রাম রান করি। দেখুন, আমরা পাই হাই রায়হান, ওয়েলকাম টু বাংলাদেশ। এখন আমরা এটিকে আরো উন্নত করতে পারি। আমরা এই ফাংশন আরেকবার কল করতে পারি। লিখি গ্রিট ইউজার শিপলো। এবার আমরা আমাদের গ্রিট ফাংশন রিউজ করছি এবং একটি ভিন্ন ভ্যালু পাস করছি। ভাবুন, যদি আমাদের এই ফাংশন না থাকতো, তাহলে আমাদের এই লাইন দুবার লিখতে হতো, একবার হাই রায়হানের জন্য আর একবার হাই শিপলোর জন্য। এটাই ফাংশন ডিফাইন করার সুবিধা। আমরা কিছু কোড লাইন লিখি যেগুলোর একটি নির্দিষ্ট পারপাস আছে, তা একটি ফাংশনের ভিতরে রাখতে পারি। এবার চলুন আমাদের প্রোগ্রাম আরেকবার রান করি। দেখুন, প্রথমে পাই হাই রায়হান, ওয়েলকাম টু বাংলাদেশ। তারপর পাই হাই শিপলু, ওয়েলকাম টু বাংলাদেশ। লক্ষ্য করুন, যখন একটি ফাংশনের প্যারামিটার থাকে, তখন বাধ্যতামূলকভাবে সেই প্যারামিটারের জন্য একটি ভ্যালু পাস করতে হবে। যদি আপনি রায়হান রিমুভ করেন এবং প্রোগ্রাম রান করেন, তাহলে পাই এই টাইপ এরর, গ্রিট ইউজার মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট। প্রোগ্রামিং আর্গুমেন্ট হলো সেই ভ্যালু যা আমরা ফাংশনে সাপ্লাই করি। এই উদাহরণে শিপলু হলো আর্গুমেন্ট যা আমরা নেম প্যারামিটারে পাস করেছি। অনেক প্রোগ্রামার প্যারামিটার্স এবং আর্গুমেন্টের পার্থক্য জানে না এবং মনে করে এগুলো একই, কিন্তু তার এক নয়। প্যারামিটার্স হলো হোস বা প্লেস হোল্ডার্স, যা আমরা ফাংশনে ডিফাইন করি ইনফরমেশন রিসিভ করার জন্য। আর্গুমেন্টস হলো আসল তথ্য যা আমরা এই ফাংশনে সাপ্লাই করি। ঠিক আছে, চলুন আবার এই রায়হান স্ট্রিং ফিরিয়ে নিয়ে আসি। এখন আমরা মাল্টিপল প্যারামিটার্সও ডিফাইন করতে পারি। উদাহরণস্বরূপ, এই প্যারামিটারের নাম পরিবর্তন করি ফার্স্ট নেমে। যেমন আমি আগে বলেছি, আপনি এখানে রাইট ক্লিক করে রিফ্যাক্টর রিনেম করতে পারেন, অথবা শর্টকাট ব্যবহার করতে পারেন শিফট F6। এটি রিনেম ডায়লগ বক্স খুলে দেয়। এখানে আমরা এটিকে পরিবর্তন করে ফার্স্ট নেম করতে পারি। এবার আমরা একটি দ্বিতীয় প্যারামিটার অ্যাড করতে পারি। কমা দিয়ে লিখি লাস্ট নেম। এখন আমরা ফরম্যাটেড স্ট্রিং এ লাস্ট নেমও প্রিন্ট করি। নাইস। এখন ফাংশন কল করার সময় আরেকটি আর্গুমেন্ট সাপ্লাই করি, যেমন রায়হান কবির, এবং এই এক্সট্রা লাইনটি ডিলিট করি। এটি এখন আর প্রয়োজন নেই। প্রোগ্রাম রান করি। দেখুন, হাই রায়হান কবির। সুতরাং শেষ টিউটোরিয়ালে আপনি শিখেছেন যে যখনই আমরা আমাদের ফাংশনের জন্য প্যারামিটার ডিফাইন করি, তখন আমাদের অবশ্যই মান সরবরাহ করা উচিত।
অন্যথায় আমরা একটি এরর পাবো। চলুন আবার সেই এররটি দেখি। এবার আমি এই দ্বিতীয় আর্গুমেন্টটি মুছে ফেলবো এবং শুধুমাত্র রায়হান পাঠাবো। আমাদের প্রোগ্রাম চালালে আমরা এই মেসেজটি পাবো, গ্রিট ইউজার মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট। যে আর্গুমেন্টগুলি আপনি এখানে পাঠাচ্ছেন, যেমন রায়হান এবং কবির, আমরা এগুলোকে পজিশনাল আর্গুমেন্ট বলি। এর মানে হলো এই আর্গুমেন্টগুলোর অবস্থান বা ক্রম গুরুত্বপূর্ণ। অন্য কথায় এখানে যে প্রথম আর্গুমেন্টটি আমরা পাঠাই সেটি প্রথম প্যারামিটারের মান এবং দ্বিতীয় আর্গুমেন্টটি দ্বিতীয় প্যারামিটারের মান। সুতরাং যদি আপনি তাদের অবস্থান বা ক্রম পরিবর্তন করেন, আমরা ভিন্ন ফলাফল পাবো। চলুন দেখি। এবার প্রথমে কবির পাঠায়, তারপর রায়হান। ঠিক আছে, ডিলিট করি, এবার চালাই। এবার আমরা হাই রায়হান কবির পাওয়ার পরিবর্তে পাই হাই কবির রায়হান। এই কারণেই আমরা এই আর্গুমেন্টগুলোকে পজিশনাল আর্গুমেন্টস বলি, কারণ তাদের অবস্থান বা ক্রম গুরুত্বপূর্ণ। কিন্তু পাইথনে আমাদের কিওয়ার্ড আর্গুমেন্টসও আছে এবং সেগুলোর ক্ষেত্রে অবস্থান গুরুত্বপূর্ণ নয়। চলুন দেখি এগুলো কিভাবে কাজ করে। ধরুন এখানে আপনি চান রায়হান পাঠাতে প্রথম প্যারামিটার নেমের জন্য। আমরা এটি সহজেই এখানে নির্দিষ্ট করতে পারি, ফার্স্ট নেম সমান রায়হান। এখন যা আমরা এখানে করেছি তা হলো একটি কিওয়ার্ড আর্গুমেন্ট। কিওয়ার্ড আর্গুমেন্ট কিভাবে কাজ করে তা দেখা যাক। প্যারামিটার নামের সাথে তার মানের এই সংমিশ্রণকেই আমরা কিওয়ার্ড আর্গুমেন্ট বলি এবং কিওয়ার্ড আর্গুমেন্ট ব্যবহার করলে অবস্থান বা ক্রম তেমন গুরুত্বপূর্ণ নয়। এখানে আমরা রায়হান পাঠাচ্ছি প্রথম প্যারামিটারের মান হিসাবে। একইভাবে আমরা কবিরের জন্য কিওয়ার্ড আর্গুমেন্ট ব্যবহার করতে পারি, লাস্ট নেম সমান কবির। এভাবে আমাদের কাছে দুটি কিওয়ার্ড আর্গুমেন্ট হয়েছে। কিওয়ার্ড আর্গুমেন্টস ব্যবহার করলে আমাদের প্যারামিটারগুলোর ক্রম নিয়ে চিন্তা করতে হয় না। তবে এর মানে এই নয় যে আমরা সবসময় কিওয়ার্ড আর্গুমেন্টস ব্যবহার করব। সাধারণত আমরা পজিশনাল আর্গুমেন্টস ব্যবহার করি, কিন্তু নির্দিষ্ট পরিস্থিতিতে কিওয়ার্ড আর্গুমেন্টস আমাদের কোডের পাঠনযোগ্যতা বা রিডেবিলিটি উন্নত করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ লাইন 7 স্পষ্ট দেখা যায় যে আমরা কবির পাঠাচ্ছি লাস্ট নেম হিসাবে এবং রায়হান পাঠাচ্ছি ফার্স্ট নেম হিসাবে। এই বিশেষ উদাহরণে কিওয়ার্ড আর্গুমেন্টস ব্যবহার না করলেও শুধু দুটি পজিশনাল আর্গুমেন্টস রায়হান এবং কবির পাঠানোই যথেষ্ট হবে, কারণ অনুমান করা সহজ যে এই আর্গুমেন্টগুলোর উদ্দেশ্য কি। কিন্তু কখনো কখনো আমরা এমন ফাংশনের সাথে কাজ করি যেখানে সংখ্যাগত মান বা নিউমেরিক্যাল ভ্যালুস পাঠানো হয়। সেই পরিস্থিতিতে এগুলো কি বোঝায় তা স্পষ্ট নাও হতে পারে। চলুন একটি উদাহরণ দেখি। ধরা যাক আমাদের একটি ফাংশন আছে যা একটি অর্ডারের টোটাল কস্ট হিসাব করে। আমরা এটিকে নাম দেই ক্যালকুলেট কস্ট। এই ফাংশন কল করার সময় আপনাকে তিনটি তথ্য সরবরাহ করতে হবে। একটি হলো সমস্ত অর্ডারের আইটেমের টোটাল কস্ট, ধরুন 50 টাকা। দ্বিতীয়টি হলো শিপিং কস্ট, ধরুন 5 টাকা। আর শেষটি হলো ডিসকাউন্ট, ধরুন 0.1। এই কোডটি পড়ে কেউ হয়তো নিশ্চিত নাও হইতে পারে যে এই তিনটি মান কি বোঝায়। এই পরিস্থিতিতে আমরা কিওয়ার্ড আর্গুমেন্টস ব্যবহার করে কোডের পাঠনযোগ্যতা বা রিডেবিলিটি উন্নত করতে পারি। আমরা প্রতিটি মানের আগে সেই প্যারামিটারের নাম লিখতে পারি যার জন্য এটি নির্ধারিত। উদাহরণস্বরূপ টোটাল সমান 50, শিপিং সমান 5, ডিসকাউন্ট সমান 0.1। এখন যদি আপনি এই কোডটি অন্য কারো কাছে দেন, তারা সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে এই মানগুলো কি বোঝায়। এটাই কিওয়ার্ড আর্গুমেন্টসের শক্তি। সারসংক্ষেপে আমি চাই আপনি এটি মনে রাখুন। সাধারণভাবে পজিশনাল আর্গুমেন্টস ব্যবহার করুন, কিন্তু যদি আপনি এমন ফাংশনের সাথে কাজ করেন যা সংখ্যাগত মান বা নিউমেরিক্যাল ভ্যালুস নেয়, তখন দেখুন আপনি কিওয়ার্ড আর্গুমেন্টস ব্যবহার করে আপনার কোডের পাঠনযোগ্যতা উন্নত করতে পারছেন কিনা। আপনি শুধু সেই আর্গুমেন্টগুলোর আগে তাদের প্যারামিটার নাম লিখলেই হবে এবং এতে আপনার কোডের পাঠনযোগ্যতা বৃদ্ধি পাবে। এখন আরেকটি বিষয় আছে যা আপনাকে কিওয়ার্ড আর্গুমেন্টস সম্পর্কে জানতে হবে। এই কিওয়ার্ড আর্গুমেন্টস সর্বদা পজিশনাল আর্গুমেন্টসের পরে আসা উচিত। চলুন আমি দেখাই আমি কি বোঝাচ্ছি। ফিরে যাই আমাদের সাধারণ গ্রিট ইউজার ফাংশনে। এবার প্রথম আর্গুমেন্টের জন্য একটি কিওয়ার্ড আর্গুমেন্ট ব্যবহার করি। ধরুন আমরা লিখি ফার্স্ট নেম সমান রায়হান। এখন আমরা সঙ্গে সঙ্গে এই অ্যারোটি পাবো, পজিশনাল আর্গুমেন্ট আফটার কিওয়ার্ড আর্গুমেন্ট। কারণ যখন আমরা এই ফাংশন কল করছি, আমরা একটি কিওয়ার্ড আর্গুমেন্ট এবং একটি পজিশনাল আর্গুমেন্ট পাঠাচ্ছি এবং পাইথন এটি পছন্দ করে না। অতএব যদি আপনি পজিশনাল এবং কিওয়ার্ড আর্গুমেন্টস মিশ্রণ করতে চান, সর্বদা পজিশনাল আর্গুমেন্টস আগে ব্যবহার করুন, তারপর কিওয়ার্ড আর্গুমেন্টস। অন্য কথায় এখানে কিওয়ার্ড আর্গুমেন্টটি সরিয়ে দিন।
এখন রায়হান পজিশনাল আর্গুমেন্ট হিসেবে প্রথম প্যারামিটারের মান নির্ধারণ করছে এবং এই পজিশনাল আর্গুমেন্টের পরে আপনি যে কোনো সংখ্যক কিওয়ার্ড আর্গুমেন্ট দিতে পারেন। উদাহরণস্বরূপ যদি আপনি লাস্ট নেম সমান কবির লেখেন, দেখুন পাইথন কোনো সমস্যা দেখায় না, কারণ আমরা পজিশনাল আর্গুমেন্টের পরে কিওয়ার্ড আর্গুমেন্ট ব্যবহার করেছি। চলুন দ্রুত সংক্ষেপে বলি। সাধারণভাবে পজিশনাল আর্গুমেন্টস ব্যবহার করুন যদি আপনি এমন ফাংশনের সাথে কাজ করেন যা একাধিক সংখ্যাগত মান বা নিউমেরিক্যাল ভ্যালুস নেয় এবং এই মানগুলো কি বোঝায় তা স্পষ্ট নয়, তাহলে কিওয়ার্ড আর্গুমেন্টস ব্যবহার করুন যাতে আপনার কোডের পাঠনযোগ্যতা বৃদ্ধি পায়। সবশেষে যদি আপনি পজিশনাল এবং কিওয়ার্ড আর্গুমেন্টস একসাথে ব্যবহার করেন, তাহলে পজিশনাল আর্গুমেন্টসের পরে কিওয়ার্ড আর্গুমেন্টস ব্যবহার করুন। এ পর্যন্ত আপনি শিখেছেন কিভাবে ফাংশন তৈরি করতে হয় এবং তাতে প্যারামিটারস ব্যবহার করে তথ্য পাঠাতে হয়। এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে ফাংশন তৈরি করা যায় যা মান বা ভ্যালু রিটার্ন করে। এটি বিশেষভাবে দরকার হয় যদি আপনি কোনো গণনা বা ক্যালকুলেশন করছেন এবং চাইছেন আপনার ফাংশনের ফলাফল সেই ব্যক্তির কাছে ফেরত পাঠাতে যিনি আপনার ফাংশন ব্যবহার করছেন। চলুন শুরু করি। ধরি আমরা একটি ফাংশন ডিফাইন করি যার নাম স্কোয়ার। এই ফাংশনটি সহজভাবে একটি সংখ্যার বর্গ বা স্কোয়ার গণনা করে। আমাদের এখানে একটি প্যারামিটার দিতে হবে যা হলো আমাদের সংখ্যা। এবার আমরা এখানে গণনা করতে চাই নাম্বার মাল্টিপ্লাই নাম্বার, অর্থাৎ একটি সংখ্যার বর্গ। এবার এই মানটি বা ভ্যালু ফাংশনের বাইরে পাঠানোর জন্য আমরা সহজভাবে রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার করি, অর্থাৎ লিখব রিটার্ন। আমাদের স্কোয়ার ফাংশনটি খুবই সরল, এতে কেবল এক লাইনের কোড আছে, কিন্তু একটি বাস্তব প্রোগ্রামে এমন ফাংশন থাকতে পারে যা গণনার জন্য 10 লাইন কোডও লাগতে পারে। সেক্ষেত্রে এই রিটার্ন স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা ফাংশনের কলারের কাছে মান বা ভ্যালু পাঠাতে পারি। ধরা যাক আমরা স্কোয়ার ফাংশন কল করি এবং মান হিসেবে 3 দিই। এখন এই ফাংশন একটি মান রিটার্ন করছে, ঠিক যেমন পাইথনে ইনপুট ফাংশন। ইনপুট ফাংশন ব্যবহারকারীর ইনপুটের জন্য অপেক্ষা করে। ব্যবহারকারী কিছু টাইপ করে এন্টার চাপলে তা একটি স্ট্রিং হিসেবে রিটার্ন করে। আমরা সেই মানটি পেয়ে একটি ভ্যারিয়েবলে সংরক্ষণ করতে পারি। একই ঘটনা আমাদের স্কোয়ার ফাংশনের ক্ষেত্রেও। আমাদের স্কোয়ার ফাংশন মান রিটার্ন করে আমরা সহজেই সেই মানটি পেয়ে একটি ভ্যারিয়েবলে সংরক্ষণ করতে পারি। ধরুন আমরা ভ্যারিয়েবলের নাম দেই রেজাল্ট। এখন আমরা রেজাল্ট প্রিন্ট করতে পারি টার্মিনালে। দেখুন মান হলো 9। আমরা চাইলে এই ফাংশনটি সরাসরি প্রিন্ট ফাংশনের ভিতরে কল করেও ব্যবহার করতে পারি, আলাদা কোনো ভ্যারিয়েবলে ডিফাইন না করেই। এটি কখনো কখনো কোড ছোট করার জন্য কাজে লাগে। এক্ষেত্রে আমাদের সত্যিই রেজাল্ট ভ্যারিয়েবলটির প্রয়োজন নেই, আমরা শুধু 3-এর বর্গ প্রিন্ট করতে চাই। সুতরাং আমরা সরাসরি প্রিন্ট ফাংশনের আর্গুমেন্ট হিসেবে এই ফাংশনটি কল করে দিতে পারি। চলুন এই ভ্যারিয়েবলটি মুছে দিই। এখন আমাদের কোড অনেক ছোট। এভাবে আমরা স্কোয়ার ফাংশন কল করছি, এটি একটি মান রিটার্ন করছে এবং আমরা সেই মানটি প্রিন্ট ফাংশনের আর্গুমেন্ট হিসেবে পাঠাচ্ছি। ঠিক আছে, প্রোগ্রাম চালালে আমরা একদম একই ফলাফল পাবো। দেখুন এবার কি হয় যদি আমরা ফাংশনে রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার না করি। পূর্বের উদাহরণে আমরা কেবল একটি প্রিন্ট স্টেটমেন্ট ব্যবহার করেছি। চলুন সাময়িকভাবে এই রিটার্ন স্টেটমেন্ট সরিয়ে দিই এবং টার্মিনালে রেজাল্ট প্রিন্ট করি। প্রোগ্রামটি আবার চালায় এবং দেখি কি হয়। আমরা দুটি জিনিস দেখি, 9 এবং নান। এটি কেন ঘটছে? যখন পাইথন ইন্টারপ্রিটার এই কোড এক্সিকিউট করে, প্রথমে এটি স্কোয়ার ফাংশন কল করবে। সুতরাং কন্ট্রোল চলে যাবে স্কোয়ার ফাংশনে। এখানে আমরা প্রদত্ত সংখ্যার বর্গ হিসাব করি এবং সেটি টার্মিনালে প্রিন্ট করি। এ কারণেই আমরা নান দেখি। ডিফল্টভাবে সমস্ত ফাংশন নান রিটার্ন করে। যদি এখানে কোনো রিটার্ন স্টেটমেন্ট না থাকে, পাইথন ডিফল্টভাবে নান রিটার্ন করবে। নান হলো একটি অবজেক্ট যা মানের অভাবকে বা অ্যাবসেন্স অফ এ ভ্যালু প্রকাশ করে। এটি সি, সি প্লাস প্লাস, জাভা বা জাভা স্ক্রিপ্টের নামের মতো। এই উদাহরণে আমাদের ফাংশনে কোনো রিটার্ন স্টেটমেন্ট ছিল না, তাই পাইথন ডিফল্টভাবে এই ফাংশন থেকে নান রিটার্ন করেছে। ফলস্বরূপ স্কোয়ার ফাংশন এক্সিকিউট হওয়ার পর এবং প্রিন্ট ফাংশনের আর্গুমেন্ট হিসেবে পাঠানো হয়। এ কারণেই আমরা দ্বিতীয় লাইনে নান দেখি। এই টিউটোরিয়াল থেকে আপনার নেওয়ার মূল কথা হলো ডিফল্টভাবে পাইথনের সব ফাংশন নান রিটার্ন করে। আপনি এটি পরিবর্তন করতে পারেন যদি আপনার ফাংশন কোনো গণনা বা ক্যালকুলেশন করে। আপনি রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার করে ফলাফল রিটার্ন করতে পারেন। এবার চলুন আমরা আমাদের আগে লেখা ইমোজি কনভার্টার প্রোগ্রামের কোড দেখি। যদি আপনি এই টিউটোরিয়ালটি মিস করে থাকেন, অবশ্যই ফিরে গিয়ে দেখুন। যেমন আমি আগেই বলেছি, এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে একটি টেবিল অফ কন্টেন্টস থাকে।
আপনি সরাসরি ইমোজি কনভার্টার টিউটোরিয়ালে ক্লিক করে সেটি দেখতে পারেন। এখন আপনার জন্য একটি ছোট এক্সারসাইজ, এটি চেষ্টা করে দেখুন, শেখা আরো মজার হবে। এখন আপনার এক্সারসাইজ হলো এই কোডটি ফাংশন ব্যবহার করে পুনর্গঠন বা রিঅর্গানাইজ করা। আপনি এই কোড থেকে একটি ফাংশন বের করুন, কারণ এই স্মাইলি ফেসেসকে ইমোজিতে রূপান্তর করার অ্যালগরিদম এমন কিছু যা আমরা সম্ভবত বিভিন্ন অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে চাই। আমরা এটি চ্যাট অ্যাপ্লিকেশন, ইমেল অ্যাপ্লিকেশন ইত্যাদিতে ব্যবহার করতে পারি। আমরা চাই না প্রতিবার এই ক্যারেক্টারগুলোকে স্মাইলি ফেসেসে রূপান্তর করতে নতুন করে সব কোড লিখতে। এখন ভিডিওটি 1 মিনিটের জন্য পজ করুন এবং এই ছোট এক্সারসাইজটি করুন। যখন কাজটি শেষ হয়ে যাবে তখন ভিডিওতে ফিরে এসে আমার সমাধানটি দেখে নিন। আমাদের কাছে যে সমস্ত কোড লাইন আছে, লাইন 1 থেকে লাইন 10 পর্যন্ত, তার মধ্যে লাইন 2 থেকে লাইন 10 হলো আমাদের অ্যালগরিদম। এই সমস্ত লাইন একসাথে এই ফিচারটি ইমপ্লিমেন্ট করে। সুতরাং এই লাইনগুলোকে একটি আলাদা ফাংশনে রাখা উচিত। এখন এই ফাংশনে আমরা কেন ইনপুট রাখছি না? কারণ ইনপুট বিভিন্ন ফর্মে আসতে পারে। বর্তমানে আমরা ইনপুট ফাংশন ব্যবহার করছি টার্মিনাল থেকে ইনপুট নেওয়ার জন্য, কিন্তু অন্য অ্যাপ্লিকেশনে আমরা ইনপুট পেতে পারি এটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা গুই থেকে। তাই ইনপুট বিভিন্ন ফর্মে আসতে পারে। আমরা চাই না এটি আমাদের ফাংশনের মধ্যে রাখা হোক, কারণ তখন এই লাইনটি পুনর্ব্যবহারযোগ্য হবে না। আমরা চাই আমাদের ফাংশন মেসেজকে একটি স্ট্রিং হিসেবে গ্রহণ করুক। আমরা এটি নিয়ে চিন্তা করি না যে সেই মেসেজ আমরা কিভাবে পেয়েছি। একটি প্রোগ্রামে এটি টার্মিনাল থেকে আসতে পারে, আর অন্য প্রোগ্রামে এটি গুই থেকে আসতে পারে। সুতরাং এই কোডটি ফাংশনের মধ্যে থাকা উচিত নয়। একইভাবে ফাংশনের মধ্যে শেষ লাইনের কোডও রাখবেন না, কারণ আউটপুটের ব্যবহার একটি প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রামে ভিন্ন হতে পারে। এই প্রোগ্রামে আমরা আউটপুট প্রিন্ট করছি, অন্য প্রোগ্রামে হয়তো আউটপুট ইমেল হিসেবে পাঠাতে হবে বা চ্যাট অ্যাপ্লিকেশনে রেসপন্স হিসেবে পাঠাতে হবে। সাধারণ নিয়ম হলো আপনার ফাংশন ইনপুট গ্রহণ করা বা আউটপুট প্রিন্ট করা নিয়ে চিন্তা করা উচিত নয়। এই কোডের লাইনগুলো আপনার ফাংশনের অংশ হওয়া উচিত নয়। চলুন এখন এগিয়ে যা এবং এই কোডটি একটি ফাংশনে বের করে বা এক্সট্রাক্ট করে পুনর্গঠন বা রিঅর্গানাইজ করুন। ঠিক আছে, প্রথমে আমাদের ফাংশন ডিফাইন করতে হবে। সুতরাং প্রথমে টাইপ করি ডেফ, তারপর আমাদের ফাংশনে একটি নাম দেই, যেমন ইমোজি কনভার্টার। ফাংশনের নাম স্পষ্টভাবে বলে দেয় এটি কাজ করে। প্রতিটি ফাংশন একটি মাত্র কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত হওয়া উচিত এবং সেই কাজটি ফাংশনের নামের মাধ্যমে স্পষ্ট বোঝানো উচিত। আমাদের ইমোজি কনভার্টার ফাংশন একটি প্যারামিটার নেবে। আমরা এটিকে বলবো মেসেজ, যা একটি স্ট্রিং। এবার আমাদের ফর ব্লকের লাইন 5 থেকে শেষ পর্যন্ত এই ফাংশনের ভিতরে স্থানান্তর করতে হবে। চলুন এই সমস্ত লাইন সিলেক্ট করি। আপনি এটি কাট করতে পারেন উইন্ডোজে Ctrl+X চাপলে। তারপর আমরা এগুলো এখানে পেস্ট করি। যেমন দেখছেন এই লাইনগুলো স্বয়ংক্রিয়ভাবে ইনডেন্ট হয়েছে, তাই এগুলো এখন ইমোজি কনভার্টার ফাংশনের অংশ। যদি আপনার কম্পিউটারে এটি স্বয়ংক্রিয়ভাবে না হয়, নিশ্চিত করুন যে লাইনগুলো সিলেক্ট করা আছে এবং ট্যাব চাপুন ইনডেন্ট করার জন্য। ঠিক আছে, আমাদের ইমোজি কনভার্টার ফাংশন তৈরি হলো সুন্দরভাবে। এরপর আমাদের প্রোগ্রামের মূল অংশে প্রথমে আমরা ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নেই এবং এটিকে এই ভ্যারিয়েবল মেসেজে সংরক্ষণ করি। তারপর আমরা ইমোজি কনভার্টার ফাংশন কল করি এবং এই মেসেজ পাঠায়। এই ফাংশন একটি ভ্যালু রিটার্ন করবে যা আমরা ফাংশনের শেষে ব্যবহার করি। সুতরাং এই ফর ব্লকের ঠিক পরে আমাদের একটি রিটার্ন স্টেটমেন্ট যোগ করতে হবে, রিটার্ন আউটপুট। এখন যেহেতু আমাদের ফাংশন একটি মান রিটার্ন করছে, আমরা তা পেয়ে একটি আলাদা ভ্যারিয়েবলে সংরক্ষণ করতে পারি। ধরুন আমরা ভ্যারিয়েবলটির নাম দেই রেজাল্ট। তারপর আমরা সহজভাবে এটিকে এখানে প্রিন্ট করতে পারি, অথবা আমরা কোডটি ছোট করতে পারি, কারণ এখানে আলাদা ভ্যারিয়েবল দরকার নেই। আমরা সরাসরি ইমোজি কনভার্টার কল করে ফলাফল প্রিন্ট করতে পারি। এভাবে এখানে একটি আন্ডারলাইন দেখা যাচ্ছে, কারণ যেমন আমি আগেই বলেছি ফাংশন ডেফিনিশনের পরে আমাদের দুটি ব্ল্যাঙ্ক লাইন থাকা উচিত। বর্তমানে আমাদের কেবল একটি ব্ল্যাঙ্ক লাইন আছে, তাই আরেকটি ব্ল্যাঙ্ক লাইন যোগ করতে হবে। ঠিক আছে, এবার চলুন প্রোগ্রামটি চালাই এবং নিশ্চিত করি সব ঠিকঠাকভাবে কাজ করছে। আমি একটি মেসেজ টাইপ করব, যেমন গুড মর্নিং স্মাইলি ফেস। ঠিক আছে, একবার আরো চালাই, সব ঠিক আছে। নাইস। এখন আমাদের চূড়ান্ত ফলাফল হলো আমরা একটি ফাংশন ডিফাইন করেছি যার নাম ইমোজি কনভার্টার। এই ফাংশন একটি প্যারামিটার নেয় যার নাম মেসেজ এবং শেষ পর্যন্ত আউটপুট রিটার্ন করে। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শেখাবো পাইথন প্রোগ্রামে কিভাবে অ্যারো হ্যান্ডেল করতে হয়। চলুন শুরু করি একটি ছোট প্রোগ্রাম লিখে।
যেখানে আমরা টার্মিনাল থেকে ইউজারের ভয়েস নিব। আমরা ইনপুট ফাংশন ব্যবহার করব এবং সেখানে একটি লেবেল দেব, যেমন এজ। এটি একটি স্ট্রিং রিটার্ন করে, তাই আমাদের এটিকে ইন্ট ফাংশনে পাঠাতে হবে এবং ফলাফলকে এস নামে একটি ভ্যারিয়েবলে সংরক্ষণ করতে হবে। এখন আমরা প্রিন্ট এস লিখব, যাতে নিশ্চিত হওয়া যায় যে সবকিছু সঠিকভাবে কাজ করছে। যখন আমরা প্রোগ্রাম রান করি এবং 20 লিখি, তখন 20 প্রিন্ট হয়। দারুণ। এখন প্রোগ্রামের এক্সিট কোড দেখুন। এক্সিট কোড 0 মানে হলো আমাদের প্রোগ্রাম সফলভাবে শেষ হয়েছে, কোনো এরর হয়নি। কিন্তু যদি আমাদের প্রোগ্রামটি রান করি এবং এবার সংখ্যার বদলে কিছু লিখি, যেমন ASD, তখন কি হবে? আমরা একটি ভ্যালু এরর পাবো, মেসেজ সহ, ইনভ্যালিড লিটারেল ফর ইন্ট উইথ বেস 10। মূলত এই মেসেজটি আমাদের বলছে যে ASD নামে স্ট্রিংটিতে এমন কোনো বৈধ সংখ্যা নেই যেখানে ইন্টিজারে কনভার্ট করা যাবে। এখন প্রোগ্রামের এক্সিট কোড দেখুন। এক্সিট কোড 1 মানে আমাদের প্রোগ্রাম ক্র্যাশ করেছে। তাহলে বুঝলেন তো, 0 সবসময় সাকসেস বোঝায়, আর 0 ছাড়া অন্য যে কোনো এক্সিট কোড মানে হলো ক্র্যাশ। এখন একজন ভালো পাইথন প্রোগ্রামারের মতো এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ শুধু একজন ইউজার ভুল ভ্যালু দিল বলে আপনি আপনার পুরো প্রোগ্রাম ক্র্যাশ করতে চাইবেন না। প্রোগ্রামটিকে ক্র্যাশ করতে না দিয়ে বরং আমাদের উচিত সেই পরিস্থিতি সামলানো এবং একটি সঠিক এরর মেসেজ প্রিন্ট করা। আর এই টিউটোরিয়ালে আমি আপনাদের সেটাই দেখাবো। এখন একটু খেয়াল করুন, আমরা আগেই একটি ভ্যালু এরর পেয়েছিলাম। এটা মনে রাখুন, কারণ আমরা আবার অল্প পরেই এটাতে ফিরে আসব। তাহলে প্রশ্ন হলো, কিভাবে আমরা এই এররগুলো সামলাতে পারি? পাইথনে এর জন্য একটি বিশেষ কনস্ট্রাক্ট আছে, যেটাকে বলা হয় ট্রাই এক্সেপ্ট। আমরা এরর হ্যান্ডেল করার জন্য এটি ব্যবহার করি। চলুন দেখি কিভাবে কাজ করে। প্রথমে আমরা লিখব ট্রাই ক্লোন। এখন আপনি জানেন আমরা একটি কোড ব্লক ডিফাইন করছি, তাই আগে যে 2 লাইন কোড লিখেছিলাম সেগুলো আমরা ট্রাই ব্লকের ভিতরে নিয়ে যাব। আপনি শুধু ট্যাব চাপুন আর ব্ল্যাঙ্ক লাইন মুছে দিন। এখন এই 2টি লাইন আমাদের ট্রাই ব্লকের অংশ। এরপর আমরা লিখব এক্সেপ্ট ভ্যালু এরর ক্লোন। মানে হলো, যদি আমাদের প্রোগ্রামে ভ্যালু এরর টাইপের কোনো এরর হয়, তবে আমরা এখানে কি করব সেটা লিখব। এক্ষেত্রে আমরা চাইবো এটি সঠিক এরর মেসেজ দেখাতে, প্রিন্ট ইনভ্যালিড ভ্যালু। তাহলে ট্রাই আর এক্সেপ্ট দিয়ে আমরা পাইথনকে বলছি এই লাইনগুলো চালাও, কিন্তু যদি কোনো ভ্যালু এরর হয় তবে প্রোগ্রাম ক্র্যাশ না করে বরং এই এরর মেসেজ টার্মিনাল প্রিন্ট করো। এইভাবে কাজ করে ট্রাই এক্সেপ্ট। প্রোগ্রামিংয়ে আমরা আসলে এই ধরনের এররকে বলি এক্সেপশন। একটি এক্সেপশন হলো এমন একটি এরর যেটা আমাদের প্রোগ্রামকে ক্র্যাশ করে দেয়। উদাহরণস্বরূপ, ইউজার যদি ভুল ভ্যালু দেয়, তবে লাইন 2 একটি এক্সেপশন তুলবে, আর লাইন 4 সেটাকে ধরে ফেলবে এবং এরর মেসেজ প্রিন্ট করবে। ফলে আমাদের প্রোগ্রাম আর ক্র্যাশ করবে না। চলুন আমি আপনাদের সেটা দেখাই। চলুন এবার আমরা প্রোগ্রামটি রান করি। যদি আমরা লিখি এজ সমান 20, সবকিছু ঠিকঠাকভাবে কাজ করে আর এক্সিট কোড আসে 0। এবার আবার প্রোগ্রাম রান করি এবং লিখি ASD। এবার আমরা সঠিক এরর মেসেজ পাই, ইনভ্যালিড ভ্যালু, আর এক্সিট কোড আবারও 0, মানে প্রোগ্রাম সফলভাবে শেষ হয়েছে, কোনো ক্র্যাশ হয়নি। এখন আমরা চাইলে ভিন্ন ধরনের এরর বা এক্সেপশনও হ্যান্ডেল করতে পারি। উদাহরণস্বরূপ, বয়স নেওয়ার পর আমরা একটা ভ্যারিয়েবল ইনকাম ডিফাইন করব এবং সেটি 20,000 সেট করব। তারপর আরেকটি ভ্যারিয়েবল রিস্ক ডিফাইন করব এবং সেটি হবে ইনকাম ডিভাইডেড বাই এস। চলুন এবার প্রোগ্রামটি রান করি এবং এসে 0 লিখি, দেখি কি হয়। 0 তো আসলে একটি নিউমেরিক্যাল ভ্যালু, তাই আমাদের মনে হবে কোনো এক্সেপশন হওয়ার কথা নয়। কিন্তু আসলে কি হলো? আমাদের প্রোগ্রাম ক্র্যাশ করলো, কারণ আমরা ডিভিশন বাই 0 করেছি, আর সেটি সম্ভব নয়। এটি হলো 0 ডিভিশন এরর। এবার এক্সিট কোড দেখুন, আবারও এরর। তাহলে বুঝলেন তো, এই এরর আমাদের এক্সেপ্ট ভ্যালু এরর ব্লক দিয়ে ধরা যায় না, কারণ এক্সেপ্ট ভ্যালু এরর শুধু তখন কাজ করে যখন আমরা কোনো নন নিউমেরিক্যাল স্ট্রিংকে ইন্টিজারে কনভার্ট করতে চাই। কিন্তু এই ক্ষেত্রে অন্য ধরনের এক্সেপশন হলো 0 ডিভিশন এরর। তাই এরকম পরিস্থিতিতে আমাদের ভিন্ন ভিন্ন এক্সেপশন আলাদা করে হ্যান্ডেল করতে হবে। আমরা চাইলে আরেকটি এক্সেপ্ট ব্লক লিখতে পারি 0 ডিভিশন এররের জন্য। এখন এই ব্লকের ভিতরে আমরা ভিন্ন ধরনের মেসেজ প্রিন্ট করতে পারি, যেমন এজ ক্যান নট বি 0। চলুন আবার প্রোগ্রাম রান করি। এবার আমি এজ হিসেবে 0 লিখব। ফলাফল হলো আমরা এরর মেসেজ পাই এজ ক্যান নট বি 0, আর এক্সিট কোড হলো 0, মানে আমাদের প্রোগ্রাম ক্র্যাশ করেনি। তাহলে সংক্ষেপে বললে, আমরা আমাদের প্রোগ্রামে যেসব এক্সেপশন আসে সেগুলো হ্যান্ডেল করার জন্য ট্রাই এক্সেপ্ট ব্লক ব্যবহার করেছি।
একজন ভালো প্রোগ্রামার হিসেবে সবসময় এসব এক্সেপশন আগে থেকে অনুমান করা উচিত এবং সেগুলো সঠিকভাবে হ্যান্ডেল করা উচিত। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে পাইথনে কমেন্টস সম্পর্কে বলবো। আমরা আমাদের প্রোগ্রামে নোট বা ব্যাখ্যা যোগ করার জন্য কমেন্টস ব্যবহার করি। উদাহরণস্বরূপ এখানে আমি একটি প্রিন্ট স্টেটমেন্ট লিখছি, প্রিন্ট স্কাই ইজ ব্লু। এখন এর আগে আমি একটি কমেন্ট যোগ করতে পারি যেখানে আমরা হ্যাশ চিহ্ন ব্যবহার করি। এরপর যা কিছু লিখি পাইথন সেটিকে ইগনোর করবে, অর্থাৎ সেগুলো এক্সিকিউট হবে না। চলুন প্রোগ্রাম রান করি। আমরা কেবল এই মেসেজটি দেখব, স্কাই ইজ ব্লু। তাহলে কমেন্টের মাধ্যমে আমরা আমাদের কোডের কিছু ব্যাখ্যা যোগ করতে পারি। আমরা চাইলে এগুলোকে রিমাইন্ডার হিসেবে ব্যবহার করতে পারি, ভবিষ্যতে কিছু পরিবর্তন করার জন্য নোট রাখতে পারি, অথবা অন্য কোনো ডেভেলপার যখন আমাদের কোড পড়বে তখন বোঝানোর জন্য ব্যবহার করতে পারি যে কেন আমরা কোডটি এভাবে লিখেছি। এগুলো হলো কমেন্টস ব্যবহারের ভালো উদাহরণ। আমরা চাইলে একাধিক লাইনে কমেন্ট লিখতে পারি। প্রতিটি লাইনের শুরুতে একটি নতুন হ্যাশ ব্যবহার করতে হবে। তবে কমেন্ট ব্যবহার করার সময় একটি জিনিস মনে রাখা উচিত, সেটি হলো কোড আসলে কি করে সেটি ব্যাখ্যা করা। এখন একটি খারাপ কমেন্টের উদাহরণ দেখি। আমি এই দুটি লাইন মুছে দিচ্ছি এবং একটি কমেন্ট লিখছি, হ্যাশ প্রিন্ট স্কাই ইজ ব্লু। এটি হলো খারাপ কমেন্ট, কারণ এখানে আমরা শুধু কোড চেক করছে সেটি আবার লিখে দিচ্ছি। কেন এটি খারাপ কমেন্ট? কারণ এটি আমাকে এমন কিছু বলছে যা একেবারেই অবভিয়াস। এটি কেবল বলছে যে এই লাইনটি স্কাই ইজ ব্লু প্রিন্ট করবে। এই ধরনের কমেন্টের সমস্যা হলো এটি শুধু ভার্বস বা অতিরিক্ত বর্ণনামূলক এবং রিপিটেটিভ বা পুনরাবৃত্তিমূলক, এবং কোড পরিবর্তন করলে এটি পুরনো হয়ে যায়। ধরুন আমি এখানে স্কাইয়ের জায়গায় ওশান লিখে দিলাম। এখন এই কমেন্টটি আর সঠিক থাকবে না। সময়ের সাথে সাথে আমার কোড পরিবর্তন করলে তখন প্রতিবার সংশ্লিষ্ট কমেন্টগুলো পরিবর্তন করতে হবে। আমি অনেক ডেভেলপারকে দেখেছি তাদের ফাংশনসের সামনে এই ধরনের কমেন্ট লিখতে। যেমন তারা একটি ফাংশন ডিফাইন করে স্কোয়ার, যা একটি সংখ্যা নেয় এবং রিটার্ন করে নাম্বার মাল্টিপ্লাই নাম্বার। এখন এটি তো পরিষ্কার যে এই ফাংশনটি একটি সংখ্যার স্কোয়ার বের করবে। তাহলে আবার কমেন্ট দিয়ে লিখে দেওয়া দরকার নেই যে ক্যালকুলেটস অ্যান্ড রিটার্নস দ্য স্কোয়ার অফ এ নাম্বার। এটা একেবারে রিপিটেটিভ, অপ্রয়োজনীয় এবং কোডকে নয়েজি করে তোলে। কেউ যদি আপনার কোড পড়ে সেই অপ্রয়োজনীয় কমেন্ট দেখে বিভ্রান্ত হতে পারে। তাহলে মনে রাখবেন, কমেন্টস ব্যবহার করুন হোয়াই বা কেন, আর হাউ বা কিভাবে বোঝানোর জন্য, কিন্তু কোড আসলে কি করছে সেটা বোঝানোর জন্য নয়। যেমন আপনি যদি কোনো বিশেষ অ্যাসাম্পশন নিয়ে কোড লেখেন সেটা কমেন্টসে ব্যাখ্যা করতে পারেন, অথবা নিজেকে বা অন্য কোনো ডেভেলপারদের কোনো কাজ মনে করিয়ে দিতে কমেন্টস লিখতে পারেন। তাহলে বোঝাই যাচ্ছে কমেন্টস ভালো জিনিস, তবে অতিরিক্ত ভালো জিনিসও খারাপ হয়ে যায়। এই টিউটোরিয়ালে আমি আপনাদের পাইথনের ক্লাস সম্পর্কে বলবো। প্রোগ্রামিংয়ে ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এগুলো শুধু পাইথনের জন্য নয়, আসলে অনেক প্রোগ্রামিং ভাষায় ক্লাস ধারণাকে সমর্থন করে। আমরা ক্লাসেস ব্যবহার করি নতুন টাইপ ডিফাইন করার জন্য। উদাহরণস্বরূপ এখন পর্যন্ত আপনারা পাইথনের কিছু বেসিক টাইপ শিখেছেন, যেমন সংখ্যা বা নাম্বারস, স্ট্রিং এবং বুলিয়ান। এগুলো হলো পাইথনের বেসিক বা সিম্পল টাইপস। এছাড়াও আপনারা কিছু কমপ্লেক্স টাইপ শিখেছেন, যেমন লিস্ট আর ডিকশনারি। এই ধরনের টাইপগুলো অবশ্যই অনেক কাজে লাগে, কিন্তু সবসময় জটিল ধারণা বা কমপ্লেক্স কনসেপ্টস প্রকাশ করার জন্য যথেষ্ট নয়। ভাবুন তো পয়েন্ট বা শপিং কার্ট ধারণা সম্পর্কে। একটি শপিং কার্ট তো বুলিয়ান নয়, লিস্ট নয়, ডিকশনারিও নয়। এটি আসলে আলাদা ধরনের জিনিস। তাহলে আমরা কি করব? আমরা ক্লাস ব্যবহার করে নতুন টাইপ তৈরি করতে পারি, যেগুলো বাস্তব জগতের ধারণাকে বা রিয়েল কনসেপ্টসকে প্রকাশ করে। এখন এই নতুন মডেলে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা একটি নতুন টাইপ ডিফাইন করতে পারি, যার নাম হবে পয়েন্ট। এবং এই নতুন টাইপের মধ্যে আমরা মেথডস রাখবো যা পয়েন্টের সাথে কাজ করার জন্য ব্যবহার হবে। চলুন এখন আমাদের মূল প্রোগ্রামে ফিরে যাই। চলুন আমরা একটি লিস্ট তৈরি করি। নাম্বারস সমান 1, 2, 3। আপনি জানেন যখন আমরা ডট ব্যবহার করি তখন লিস্ট অবজেক্টের জন্য থাকা সব ফাংশনস বা মেথড আমাদের দেখায়। এখন একইভাবে আমরা একটি নতুন টাইপ তৈরি করব যার নাম হবে পয়েন্ট। টাইপের মধ্যে থাকবে বিভিন্ন মেথড, যেমন মুভ, ড্র অথবা গেট, অন্য কোনো পয়েন্ট থেকে ডিস্টেন্স বের করার জন্য। এইসব হলো সেই অপারেশনস যেগুলো আমরা পয়েন্টসের উপর করতে পারি। এবার দেখুন কিভাবে এটি করা যায়। আমরা শুরু করব একটি ক্লাস ডিফাইন করে। এর জন্য আমরা ব্যবহার করব ক্লাস কিওয়ার্ড। এরপর আমাদের ক্লাসের একটি নাম দিতে হবে। এখন খেয়াল করুন আমি এখানে নামকরণের বা নেমিং এর জন্য কিছু কনভেনশন ব্যবহার করেছি।
আমি প্রথম অক্ষরটি ক্যাপিটালাইজড করেছি। এটাকে বলা হয় প্যাসকেল নেমিং কনভেনশন। ক্লাসের নামকরণের জন্য আমরা এই কনভেনশন ব্যবহার করি, কিন্তু ভ্যারিয়েবল এবং ফাংশনের নামকরণের জন্য কনভেনশন আলাদা। ভ্যারিয়েবলস এবং ফাংশনসে সবসময় ছোট হাতের অক্ষর বা লোয়ার কেস ব্যবহার করা হয়, এবং একাধিক শব্দ থাকলে সেগুলো আলাদা করতে আন্ডারস্কোর ব্যবহার করা হয়, যেমন ইমেল আন্ডারস্কোর ক্লায়েন্ট। ক্লাসের ক্ষেত্রে এখানে আন্ডারস্কোর ব্যবহার করা হয় না, বরং প্রতিটি শব্দের প্রথম অক্ষর ক্যাপিটালাইজড করা হয়, যেমন ইমেল ক্লায়েন্ট। আমাদের বর্তমান উদাহরণে ক্লাসের নাম শুধু একটি শব্দ পয়েন্ট, কিন্তু যদি একাধিক শব্দ থাকতো যেমন ইমেল ক্লায়েন্ট, তাহলে আমরা লিখতাম ইমেল ক্লায়েন্ট। এটি হলো প্যাসকেল নেমিং কনভেনশন, যা পুরনো প্যাসকেল ভাষা থেকে এসেছে। হয়তো আপনি নাম শুনেছেন। এখন আবার আমাদের পয়েন্ট ক্লাসে ফিরে আসে। এখানে আমরা একটি ক্লোন ব্যবহার করলাম, যার মানে হলো আমরা এখন একটি ব্লক ডিফাইন করব। এই ব্লকের ভিতরে আমরা পয়েন্টের জন্য সব ফাংশন বা মেথড লিখতে পারি। উদাহরণস্বরূপ আমরা একটি ফাংশন ডিফাইন করতে পারি মুভ নামে, যা পয়েন্টকে সরানোর কাজ করবে। এখন খেয়াল করুন, আমরা যখনই ওপেন প্যারান্থেসিস লিখি, পাইচার্ম স্বয়ংক্রিয়ভাবে সেলফ যোগ করে দেয়। সেলফ হলো একটি বিশেষ কিওয়ার্ড, আমরা অল্প পরে এ সম্পর্কে বিস্তারিত বলবো। এখন আপাতত এই মেথডে আমরা শুধু টার্মিনালে মুভ প্রিন্ট করব। এরপর আমরা আরেকটি মেথড ডিফাইন করব ড্র নামে। এই মেথডে আমরা টার্মিনালে ড্র প্রিন্ট করব। এবার ইন্ডেন্টেশন সরিয়ে দেই, কারণ আমাদের পয়েন্ট ক্লাসের ডেফিনেশন শেষ। প্রচলিত নিয়ম হলো এখানে 2 লাইন ফাঁকা রাখা। ঠিক আছে, এখন এই ক্লাসের মাধ্যমে আমরা একটি নতুন টাইপ ডিফাইন করেছি। এই নতুন টাইপ ব্যবহার করে আমরা নতুন অবজেক্টস তৈরি করতে পারি। একটি অবজেক্ট হলো একটি ইনস্ট্যান্স অফ এ ক্লাস, বা একটি ক্লাসের ইনস্ট্যান্স। একটি ক্লাস কেবল একটি ব্লুপ্রিন্ট বা টেমপ্লেট, যেটার ভিত্তিতে অবজেক্ট তৈরি হয় বা ইনস্ট্যান্স তৈরি হয়। আর অবজেক্ট হলো সেই ব্লুপ্রিন্ট থেকে তৈরি আসল জিনিস। তাহলে আমাদের স্ক্রিনে চাইলে শত শত পয়েন্ট থাকতে পারে। প্রতিটি পয়েন্টই হলো অবজেক্ট বা ইনস্ট্যান্স। একটি অবজেক্ট তৈরি করতে আমরা ক্লাসের নাম লিখি এবং সেটিকে ফাংশনের মতো কল করি। এটি একটি নতুন অবজেক্ট তৈরি করে এবং রিটার্ন করে। তারপর আমরা চাইলে এই অবজেক্টকে একটি ভ্যারিয়েবলে সংরক্ষণ করতে পারি। চলুন এই ভ্যারিয়েবলের নাম দেই point1। এখন আমরা যখন ডট অপারেটর ব্যবহার করব, দেখুন আমাদের এখানে দুটি মেথড আছে যেগুলো আমরা ডিফাইন করেছি, ড্র আর মুভ। এছাড়াও আমাদের কাছে আরো কিছু মেথড আছে যেগুলো দুইটা আন্ডারস্কোর দিয়ে শুরু হয়। এগুলোকে বলা হয় ম্যাজিক মেথডস। এগুলো আমরা কোর্সের পরে বিস্তারিত দেখব। এখন চলুন আমরা আমাদের পয়েন্ট অবজেক্টে ড্র মেথড কল করি এবং প্রোগ্রামটি রান করি। দেখতে পাচ্ছেন টার্মিনালে ড্র প্রিন্ট হয়েছে। এখন মেথড ছাড়া অবজেক্টের অ্যাট্রিবিউটস থাকতে পারে। অ্যাট্রিবিউটস আসলে ভ্যারিয়েবলসের মতো, তবে এগুলো কোনো নির্দিষ্ট অবজেক্টের সাথে সম্পর্কিত। উদাহরণস্বরূপ এখানে আমরা p1 অবজেক্ট ডিফাইন করার পর আমরা p1.x সমান 10 এবং p1.y সমান 20 সেট করতে পারি। এখন আমরা খুব সহজে এই অ্যাট্রিবিউটস প্রিন্ট করতে পারি। চলুন p1.x প্রিন্ট করি এবং প্রোগ্রামটি আবার রান করি। দেখুন p1 এর x কোঅর্ডিনেট হলো 10। এখন আমরা আরেকটি অবজেক্ট তৈরি করতে পারি। চলুন তাকে p2 বলি। p2 তৈরি করার জন্য আবার আমাদের ক্লাসের নাম লিখে সেটাকে ফাংশনের মতো কল করতে হবে। এখন p2 অবজেক্ট পুরোপুরি ভিন্ন p1 থেকে। যদি আপনি p2x প্রিন্ট করেন, তাহলে দেখবেন একটি অ্যাট্রিবিউট এরর আসবে, কারণ p2 অবজেক্টের এখনো x নামে কোনো অ্যাট্রিবিউট নেই। অর্থাৎ প্রতিটি অবজেক্ট হলো আমাদের পয়েন্ট ক্লাসের আলাদা ইনস্ট্যান্স। এখন আমরা p2.x এর মান দিতে পারি। ধরুন আমরা p2.x সমান 1 দিলাম এবং প্রোগ্রামটি রান করলাম। দেখতে পাচ্ছেন p2 এর x কোঅর্ডিনেট হলো 1। সারসংক্ষেপে বলা যায় আমরা ক্লাস ডিফাইন করি নতুন টাইপ ডিফাইন করার জন্য। এই টাইপের মধ্যে আমরা মেথডস ডিফাইন করতে পারি যা ক্লাসের বডিতে থাকে। এছাড়াও এই টাইপের অবজেক্টগুলোতে অ্যাট্রিবিউটস থাকতে পারে যেগুলো আমরা প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে সেট করতে পারি। আপনি শিখেছেন কিভাবে ক্লাস ব্যবহার করে নতুন টাইপস তৈরি করতে হয়। এখানে একটি ছোট সমস্যা আছে এই ইমপ্লিমেন্টেশনে। আমরা এখনো পয়েন্ট অবজেক্ট তৈরি করতে পারি এমনভাবে যার কোনো এক্স বা ওয়াই কোঅর্ডিনেট নেই। চলুন দেখি। পয়েন্ট সমান পয়েন্ট ওপেন এবং ক্লোজ প্যারান্থেসিস প্রিন্ট পয়েন্ট ডট এক্স। যখন প্রোগ্রাম রান করি আমরা পাই অ্যাট্রিবিউট এরর, যেমনটি আমরা আগের টিউটোরিয়ালে দেখেছিলাম, কারণ পয়েন্ট অবজেক্টের এক্স নামে কোনো অ্যাট্রিবিউট নেই। এটাই মূল সমস্যা। এটি সম্ভব এমন একটি পয়েন্ট অবজেক্ট তৈরি করা যেখানে এক্স বা ওয়াই কোঅর্ডিনেট নেই। এটি সত্যি কোনো অর্থ রাখে না, কারণ যখন আমরা কোনো পয়েন্টে কথা বলি
তখন আমাদের অবশ্যই জানতে হবে সেই পয়েন্ট কোথায় অবস্থিত। এই সমস্যার সমাধানের জন্য আমরা ব্যবহার করি কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর হলো একটি ফাংশন যা অবজেক্ট তৈরি করার সময় স্বয়ংক্রিয়ভাবে কল হয়। এখন ধরুন লাইন 9-এ আমরা পয়েন্ট অবজেক্ট তৈরি করি। আমরা চাই এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটস এর মান পাঠাতে, যেমন 10 এবং 20। এর ফলে এই পয়েন্ট অবজেক্টের এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটস প্রাথমিকভাবে সেট হয়ে যাবে। কিভাবে করা যায়? আমাদের ক্লাসের মধ্যে একটি স্পেশাল মেথড যোগ করতে হবে, যাকে বলা হয় কনস্ট্রাক্টর। ক্লাসের শীর্ষে একটি নতুন ফাংশন ডিফাইন করি। এই ফাংশনের নাম হবে আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর বা ডবল আন্ডারস্কোর ইনিট ডবল আন্ডারস্কোর। ইনিট হলো ইনিশিয়ালাইজড শর্ট ফর্ম। এই মেথড স্বয়ংক্রিয়ভাবে কল হয় যখন আমরা নতুন পয়েন্ট অবজেক্ট তৈরি করি। এবার উইদিন প্যারেনথেসিস সেলফ পাইথন স্বয়ংক্রিয়ভাবে সেলফ যোগ করে দেয়। এটি আমরা অল্প পরে বিস্তারিত বুঝবো। সেলফের পরে আমরা দুটি এক্সট্রা প্যারামিটার যোগ করব, এক্স এবং ওয়াই, অর্থাৎ ডিফাইন ডবল আন্ডারস্কোর ইনিট ডবল আন্ডারস্কোর প্যারেনথেসিস ওপেন সেলফ কমা এক্স কমা ওয়াই ক্লোজ প্যারেনথেসিস ক্লোন। এরপর এই মেথডের বডিতে আমরা পাস করা ভ্যালুস ব্যবহার করে অবজেক্ট ইনিশিয়ালাইজ করব। যখন আমরা 10 এবং 20 পাঠাই তখন এগুলো এক্স এবং ওয়াই প্যারামিটার্স এর জন্য ব্যবহার হবে। অবজেক্ট ইনিশিয়ালাইজ করা কোড হবে সেলফ ডট এক্স সমান এক্স এবং সেলফ ডট ওয়াই সমান ওয়াই। এভাবে আমাদের পয়েন্ট অবজেক্টের এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটস তৈরি হওয়ার সময় সেট হয়ে যায়। এখানে কি হচ্ছে? আপনি যে সেলফ দেখছেন এটি হলো বর্তমান অবজেক্টের রেফারেন্স। চলুন লাইন 13-এ ফিরে যায়। যখন আমরা একটি নতুন পয়েন্ট অবজেক্ট তৈরি করি তখন সেলফ সেই অবজেক্টকে মেমোরিতে নির্দেশ করে, ঠিক সেই একই অবজেক্ট যা আমরা এই ভ্যারিয়েবল ব্যবহার করে রেফারেন্স করছি। আগে আমরা লিখেছিলাম পয়েন্ট ডট এক্স সমান 10। এই কোডটি সেই পয়েন্ট অবজেক্টের এক্স অ্যাট্রিবিউট সেট করে। এখন কনস্ট্রাক্টের মধ্যে আমরা ঠিক একই কাজ করেছি। আমরা সেলফ ব্যবহার করে বর্তমান অবজেক্ট রেফারেন্স করি, তারপর এক্স অ্যাট্রিবিউট সেট করি, যেটি এই ফাংশনে পাঠানো এক্স আর্গুমেন্ট থেকে আসে। অর্থাৎ এই ডবল আন্ডারস্কোর ইনিট ডবল আন্ডারস্কোর মেথড ব্যবহার করে আমরা আমাদের অবজেক্টগুলোকে ইনিশিয়ালাইজ করতে পারি। এটিকে আমরা কনস্ট্রাক্টর বলি। কনস্ট্রাক্টর হলো মেথড যা অবজেক্ট কনস্ট্রাক্ট বা ক্রিয়েট করার জন্য ব্যবহৃত হয়। এখন লাইন 14 মুছে দিই। আমরা পয়েন্ট অবজেক্ট তৈরি করেছি এই ভ্যালুসের সাথে এবং তারপর প্রিন্ট পয়েন্ট ডট এক্স করি। প্রোগ্রাম রান করলে আমরা পাই এক্স সমান 10। আমরা চাইলে এই ভ্যালুস পরে পরিবর্তনও করতে পারি, যেমন প্রিন্ট পয়েন্ট ডট এক্স করার আগে আমরা লিখি পয়েন্ট ডট এক্স সমান 11। প্রোগ্রাম রান করলে দেখা যাবে এক্স আপডেট হয়েছে। নাইস। এখন আপনার জন্য একটি ছোট এক্সারসাইজ, এটি চেষ্টা করে দেখুন, শেখা আরো মজার হবে। একটি নতুন টাইপ ডিফাইন করুন যার নাম হবে পার্সন। এই পার্সন অবজেক্টসে থাকবে একটি নেম অ্যাট্রিবিউট এবং একটি টক মেথড থাকবে। এখন ভিডিওটি 1 মিনিটের জন্য পজ করুন এবং এই ছোট এক্সারসাইজটি করুন। যখন কাজটি শেষ হয়ে যাবে তখন ভিডিওতে ফিরে এসে আমার সমাধানটি দেখে নিন। এটি একটি খুব সহজ এক্সারসাইজ, সম্ভবত আপনি কয়েক মিনিটেই করতে পারবেন। ঠিক আছে, তাহলে চলুন শুরু করি। প্রথমে আমরা লিখি ক্লাস কিওয়ার্ড ব্যবহার করে এবং আমাদের পার্সন ক্লাস ডিফাইন করি। এখানেও নেমিং কনভেনশন লক্ষ্য করুন। প্রথম শব্দের প্রথম অক্ষর আপার কেস। এখানে শুধু একটি শব্দ আছে তাই সেটি ক্যাপিটালাইজ করা হয়েছে। এই ক্লাসের মধ্যে আমরা সব মেথডস ডিফাইন করব যা প্রয়োজন। বর্তমানে আমাদের কাছে শুধুমাত্র একটি মেথড আছে, সেটি হলো টক মেথড। ডিফাইন টক উইদিন প্যারেনথেসিস সেলফ প্রিন্ট ডবল কোটেশন টক। পাইথন স্বয়ংক্রিয়ভাবে সেলফ যোগ করে দেয় এবং এই সেলফ সম্পর্কে আমরা পূর্বে জেনেছি। আপাতত এই মেথডের ভিতরে আমরা কেবল প্রিন্ট টক করি। এভাবে এই পার্সন ক্লাসের বডি তৈরি হয়। ইন্ডেন্টেশন সরিয়ে দিই এবং ক্লাস ডিফাইন করার পরে 2 লাইন ফাঁকা রাখি। এখন আমরা পার্সন অবজেক্ট তৈরি করতে পারি। চলুন অবজেক্টের নাম দেই রায়হান। রায়হান সমান পার্সন ওপেন প্যারেনথেসিস ক্লোজ প্যারেনথেসিস রায়হান ডট টক। প্রোগ্রাম রান করলে আমরা পাই টক, কিন্তু আমাদের পার্সন অবজেক্টসের নেম অ্যাট্রিবিউট থাকা উচিত, কারণ একটি পার্সন অবজেক্টের নাম ছাড়া থাকা তর্ক সাপেক্ষ। এখন আমরা ব্যবহার করব কনস্ট্রাক্টর ফাংশন। ক্লাসের উপরে একটি নতুন মেথড যোগ করি। মেথডের নাম হবে ডবল আন্ডারস্কোর ইনিট ডবল আন্ডারস্কোর। এটিকে আমরা কনস্ট্রাক্টর বলি। এই মেথডের মধ্যে আরেকটি প্যারামিটার যোগ করতে হবে, নেম। ডিফাইন ডবল আন্ডারস্কোর ইনিট ডবল আন্ডারস্কোর উইদিন প্যারেনথেসিস সেলফ
কমা নেম, সেলফ ডট নেম সমান নেম। এভাবে আমরা পার্সন অবজেক্ট তৈরি করার সময় নেম অ্যাট্রিবিউট ইনিশিয়ালাইজ করতে পারি। আবার স্মরণ করুন, সেলফ হলো বর্তমান অবজেক্টের রেফারেন্স। আমরা সেলফ ব্যবহার করে কারেন্ট অবজেক্টের নেম অ্যাট্রিবিউট সেট করি, যেটা এই মেথডে পাঠানো নেম আর্গুমেন্ট থেকে আসে। এবার আমরা লাইন 9-এ ফিরে যাই। পার্সন অবজেক্ট তৈরি করার সময় আমরা নেম পাঠাই। ধরুন রাহান কবির। রাহান সমান পার্সন রাহান কবির। প্রিন্ট রাহান ডট নেম। প্রোগ্রাম রান করলে টার্মিনালে পাই রাহান কবির। এটাই ছিল এক্সারসাইজের মূল কাজ। এবার প্রোগ্রামটিকে আরো ইন্টারেস্টিং করি। এখানে শুধু নেম প্রিন্ট করার পরিবর্তে আমরা চাই হাই আই অ্যাম রাহান কবির। এটি ব্যবহার করতে আমরা ব্যবহার করি ফরম্যাটেড স্ট্রিং। এখন লক্ষ্য করুন টক মেথডের প্যারামিটার। আগে বলেছি ক্লাসের প্রতিটি মেথডের প্রথম প্যারামিটার অবশ্যই সেলফ হতে হবে। সেলফ ব্যবহার করে আমরা কারেন্ট অবজেক্টের রেফারেন্স পাই। তাহলে আমরা লিখতে পারি ডিফাইন টক উইথিন প্যারান্থেসিস সেলফ, প্রিন্ট ফরম্যাটেড স্ট্রিং উইথিন ডাবল কোটেশন হাই আই অ্যাম উইথিন কার্লি ব্রেস সেলফ ডট নেম। এভাবে আমরা সেলফ ডট নেম ব্যবহার করে কারেন্ট পার্সন অবজেক্টের নেম অ্যাট্রিবিউট বের করতে পারি। এখন আমরা লাইন 10, যেখানে প্রিন্ট রাহান ডট নেম ছিল, মুছে দিই। কেবল লিখি রাহান ডট টক। রান করি। টার্মিনালে আমরা পাই হাই আই অ্যাম রাহান কবির। এবার আমরা আরেকটি পার্সন অবজেক্ট তৈরি করতে পারি। ধরুন শিপলু হাসান। শিপলু সমান পার্সন উইদিন কার্লি ব্রেসেস ডাবল কোটেশন শিপলু হাসান শিপলু ডট টক। প্রোগ্রাম রান করলে টার্মিনালে আমরা পাই হাই আই অ্যাম শিপলু হাসান। এখান থেকে বোঝা যায় প্রতিটি অবজেক্ট হলো পার্সন ক্লাসের আলাদা ইনস্ট্যান্স। এখন আমি আপনাকে এই টিউটোরিয়ালে পাইথনের ইনহেরিটেন্স সম্পর্কে বলবো। ইনহেরিটেন্স হলো কোড পুনর্ব্যবহার করার একটি পদ্ধতি। আবার বলি, এটা শুধু পাইথনে সীমাবদ্ধ নয়, প্রায় সব প্রোগ্রামিং ভাষায় যেখানে ক্লাস ব্যবহার করা যায় সেখানে ইনহেরিটেন্সও থাকে। এখন দেখা যাক এটি কিভাবে কাজ করে। ধরুন আমাদের একটি ডগ ক্লাস আছে, যেখানে একটি সাধারণ ওয়াক মেথড আছে। এই মেথডের ভিতরে আমরা শুধু একটি ওয়াক মেসেজ টার্মিনালে প্রিন্ট করছি। কিন্তু ধরুন বাস্তব প্রোগ্রামে এক লাইনের পরিবর্তে এখানে 10 লাইন কোড থাকতে পারে। এখন যদি ভবিষ্যতে আমরা একটি নতুন ক্লাস তৈরি করতে চাই, যেমন ক্যাট ক্লাস, এবং সেখানে একই ওয়াক মেথড ব্যবহার করতে চাই, তবে আমাদের আবার সেই একই কোড লিখতে হবে। এটা খারাপ অভ্যাস, কারণ আমরা একই কোড বারবার লিখছি বা নকল করছি। প্রোগ্রামিংয়ে একটি নীতি আছে যাকে বলা হয় ড্রাই বা ডোন্ট রিপিট ইউর সেলফ, অর্থাৎ বারবার একই কোড লিখবেন না। ধরুন ভবিষ্যতে ওয়াক মেথডে একটি সমস্যা খুঁজে পেলাম। যদি আমরা একই মেথড অনেক জায়গায় কপি করে রাখি, তবে প্রতিটি জায়গায় গিয়ে সেই সমস্যাটি ঠিক করতে হবে। এ কারণে প্রোগ্রামিংয়ে একই জিনিস বারবার লেখা উচিত নয়। তাহলে এই সমস্যা কিভাবে সমাধান করা যায়? অনেক পদ্ধতি আছে, কিন্তু নতুনদের জন্য সহজ পদ্ধতি হলো ইনহেরিটেন্স। এটা এভাবে কাজ করে। আমরা একটি নতুন ক্লাস বানাই, নাম দেই ম্যামাল, এবং সেখানে ওয়াক মেথড সরিয়ে রাখি। এরপর ডগ আর ক্যাট উভয় ক্লাসই ম্যামাল ক্লাসকে ইনহেরিট করবে। এটা অনেকটা মানুষের মতো, যেমন সন্তানরা তাদের বাবা মার কাছ থেকে কিছু বৈশিষ্ট্য বা আচরণ পায়। একইভাবে ডগ এবং ক্যাট তাদের প্যারেন্ট ক্লাস ম্যামাল থেকে এই ওয়াক মেথড পাবে। তাই উপরে আমরা একটি নতুন ক্লাস তৈরি করলাম ম্যামাল, এবং সেখানে ওয়াক মেথড লিখে রাখলাম। এবার দেখুন, আমরা আমাদের ওয়াক মেথডটা সিলেক্ট করলাম, কাট করলাম উইন্ডোজে Ctrl+X কি প্রেস করে, এবং সেটিকে ম্যামাল ক্লাসে পেস্ট করলাম। নাইস। এখন আমরা চাই আমাদের ডগ ক্লাস যেন এই মেথডটা ম্যামাল ক্লাস থেকে ইনহেরিট করে। এর জন্য আমরা ক্লাস নামের ঠিক পরেই প্যারেন্থেসিস ব্যবহার করব, এবং তার মধ্যে প্যারেন্ট ক্লাসের নাম লিখব। এই ক্ষেত্রে সেটা হলো ম্যামাল। এতেই কাজ শেষ। এখন থেকে ডগ ক্লাসে ম্যামাল ক্লাসে সংজ্ঞায়িত সবগুলো মেথড পাওয়া যাবে। তবে এখানে একটি ছোট সমস্যা আছে। এর কারণ হলো পাইথন কোনো খালি ক্লাস পছন্দ করে না। এখন আমাদের ডগ ক্লাসে কিছুই নেই। তাহলে আমাদের হয় ডগ ক্লাসের জন্য আলাদা কোনো মেথড যোগ করতে হবে, অথবা শুধু পাইথনকে খুশি করার জন্য পাস স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। পাস মানে হলো কিছুই করো না। আমরা পাইথন ইন্টারপ্রেটারকে বলছি এই লাইনটি এড়িয়ে যাও, কোনো সমস্যা নেই। কিন্তু এর ফলে আমাদের ক্লাস খালি থাকছে না। এখন যেমন আমি আগেও বলেছিলাম প্রতিটি ক্লাসের পরে 2 লাইন ফাঁকা রাখা উচিত, কিন্তু এখানে 1 লাইন ফাঁকা রাখা হয়েছে, তাই ওয়ার্নিং এসেছে। আরেকটি ব্ল্যাঙ্ক লাইন যোগ করলে ওয়ার্নিং চলে যাবে। এখন আমাদের ডগ ক্লাস সফলভাবে ম্যামাল থেকে ওয়াক মেথড ইনহেরিট করছে। একইভাবে আমাদের ক্যাট ক্লাসেও একই পরিবর্তন করতে হবে।
মানে ক্যাট ক্লাসকেও ম্যামল থেকে ইনহেরিট করাতে হবে এবং ভিতরে পাস স্টেটমেন্ট দিতে হবে। এখন এসব পরিবর্তনের পরে আমরা চাইলে ডগ বা ক্যাট অবজেক্ট তৈরি করতে পারি। যেমন ডগ সমান ডগ ওপেন প্যারান্থেসিস ক্লোজ প্যারান্থেসিস ডগ ওয়ান ডট ওয়াক। এখানে ডগ ওয়ান ডট ওয়াক কল করলে আসলে ম্যামল ক্লাসের ওয়াক মেথড চালু হবে। আমরা খুব সহজেই এটিকে কল করতে পারি। এখন আমাদের প্রোগ্রাম রান করি। দেখলেন টার্মিনালে ওয়াক মেসেজ প্রিন্ট হচ্ছে, অর্থাৎ ডগ এবং ক্যাট উভয় ক্লাসই তাদের প্যারেন্ট ক্লাস থেকে সবগুলো মেথড ইনহাইট করেছে। এখন আমরা চাইলে প্রতিটি প্রাণীর জন্য আলাদা আলাদা মেথড যোগ করতে পারি। যেমন ডগ ক্লাসের জন্য আমরা একটি নতুন মেথড বানাতে পারি বার, যেখানে শুধু বার্ক প্রিন্ট করবে। এখন যেহেতু ডগ ক্লাসের ভিতরে একটি মেথড সংজ্ঞায়িত করা হয়েছে, তাই এখানে আর পাস স্টেটমেন্ট ব্যবহার করার দরকার নেই। তাহলে যখন আমরা ডগ ওয়ান ডট টাইপ করব, তখন আমাদের সামনে দুটি মেথড আসবে। একটি হলো ওয়াক, যেটি আমরা প্যারেন্ট ক্লাস থেকে পেয়েছি, আরেকটি হলো বার্ক, যেটি ডগ ক্লাসে নিজেরা লিখেছে। ঠিক একইভাবে আমরা চাইলে ক্যাট ক্লাসের জন্য একটি আলাদা মেথড লিখতে পারি। যেমন একটি মেথড বানালাম বি অ্যানোয়িং, যেখানে শুধু অ্যানোয়িং প্রিন্ট করবে। এখন যদি আমরা একটি ক্যাট অবজেক্ট বানাই, ক্যাট ওয়ান সমান ক্যাট ওপেন প্যারান্থেসিস ক্লোজ প্যারান্থেসিস ক্যাট ওয়ান ডট বি অ্যানোয়িং, তাহলে ক্যাট ওয়ান ডট লিখলে আমাদের কাছে দুটি মেথড পাওয়া যাবে। একটি হলো ওয়াক, যা প্যারেন্ট ক্লাস ম্যামল থেকে পাওয়া, আরেকটি হলো বি অ্যানোয়িং, যা ক্যাট ক্লাসে আলাদাভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এভাবেই পাইথনে ইনহেরিটেন্সের মাধ্যমে আমরা কোড পুনর্ব্যবহার করতে পারি। এটাই হলো ইনহেরিটেন্সের বেসিক ধারণা। ইনহেরিটেন্স নিয়ে আরো অনেক উন্নত বিষয় আছে, তবে সেগুলো এই বিগিনার্স টিউটোরিয়ালের সীমার বাইরে, যা আমরা পরবর্তীতে অ্যাডভান্সড কোর্সে শিখব। এই টিউটোরিয়ালে আমি আপনাদের পাইথনের মডিউলস সম্পর্কে বলবো। একটি মডিউল আসলে একটি ফাইল, যেখানে কিছু পাইথন কোড লেখা থাকে। আমরা কোডকে আলাদা আলাদা ফাইলে সাজানোর জন্য মডিউলস ব্যবহার করি। এটা অনেকটা সুপারমার্কেটের সেকশনের মতো। যেমন আপনি সুপারমার্কেটে গেলে দেখবেন ফলমূল, শাকসবজি, পরিষ্কার করা জিনিসপত্র প্রতিটি আলাদা সেকশনে সাজানো থাকে। একসাথে সব জিনিস এক সেকশনে রাখা হয় না। প্রোগ্রামিংয়েও একই ধারণা আছে, মানে আমাদের সব কোড এক ফাইলে, যেমন app.py না লিখে ফাংশনস এবং ক্লাসেস গুলোকে আলাদা আলাদা ফাইলে ভাগ করা উচিত। প্রতিটি ফাইলকে আমরা একটি মডিউল বলি। এর ফলে আমাদের কোড আরো ভালোভাবে সংগঠিত ও গুছানো থাকে। আমরা একই কোড অন্য প্রোগ্রামে পুনর্ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ ধরুন এখানে app.py ফাইলের ভিতরে আমি দুটি ফাংশন লিখেছি। একটি হলো ওয়েটকে পাউন্ডস থেকে কিলোগ্রামসে রূপান্তর করার জন্য, আরেকটি হলো কিলোগ্রামস থেকে পাউন্ডসে রূপান্তর করার জন্য। এখন আমরা চাইলে এই দুটি আলাদা ফাংশন আলাদা একটি ফাইলে রেখে দিতে পারি। যেমন একটি নতুন মডিউল বানাই কনভার্টার্স ডট পাই এবং সেখানে এই ফাংশনস লিখে দিই। তারপর যেখানে যেখানে এই ফাংশনস দরকার হবে, আমরা সহজেই কনভার্টার্স মডিউলটি ইম্পোর্ট করে ব্যবহার করতে পারবো। এবার আমি আপনাকে দেখাবো কিভাবে এটা করতে হয়। আমাদের প্রজেক্ট প্যানেল ওপেন করি, প্রজেক্টে রাইট ক্লিক করি, নিউ ফাইল সিলেক্ট করি, নতুন ফাইলটির নাম দিই কনভার্টার্স ডট পাই। তারপর আবার আমরা ফিরে যাই app.py ফাইলে। এবার আমরা সব কোড সিলেক্ট করব, কাট করব এবং আমাদের নতুন মডিউল কনভার্টার্স ডট পাই এ পেস্ট করব। এতে আমাদের অ্যাপ মডিউল পরিষ্কার হয়ে গেল আর ভিন্ন ভিন্ন ফাংশনস দিয়ে ভরে নেই। তাহলে আমরা যখন আরো নতুন ফাংশন বা ক্লাস লিখব, তখন সেগুলো তাদের সংশ্লিষ্ট মডিউলে রাখবো। একটি মডিউলে শুধুমাত্র সম্পর্কিত ফাংশনস এবং ক্লাসেস থাকা উচিত। এখন আমরা চাই কনভার্টার্স মডিউলটিকে আবার অ্যাপ মডিউলে ইম্পোর্ট করতে। এটা খুবই সহজ। ফাইলে একদম উপরে লিখতে হবে ইম্পোর্ট কনভার্টার্স। এখানে ডট পাই এক্সটেনশন যোগ করতে হবে না, শুধু ফাইলের নামটাই লিখতে হবে। এখন প্রজেক্ট প্যানেল বন্ধ করি। কনভার্টার্স আসলে একটি অবজেক্ট, তাই আমরা ডট অপারেটরস ব্যবহার করে এর ভিতরের সদস্যদের বা ফাংশনস এবং ক্লাসেস অ্যাক্সেস করতে পারি। আমরা এই মডিউলের ভিতরে দুটি ফাংশন সংজ্ঞায়িত করেছি, কিলোগ্রামস টু পাউন্ডস, পাউন্ডস টু কিলোগ্রামস। এখন আমরা চাইলে এর যে কোনো একটি ফাংশন কল করতে পারি। ধরুন আমরা 70 কিলোস কনভার্ট করতে চাই। ফলাফল নিয়ে প্রিন্ট করে ফেলি। প্রোগ্রাম রান করুন আর আপনি দেখতে পাবেন আউটপুটে আসছে 155 পাউন্ডস। কিন্তু মডিউল ইম্পোর্ট করার জন্য আরেকটি ভিন্ন সিনট্যাক্সও আছে। চলুন সেটা দেখি। সম্পূর্ণ মডিউল ইম্পোর্ট করার পরিবর্তে আমরা চাইলে শুধুমাত্র নির্দিষ্ট কোনো ফাংশন ইম্পোর্ট করতে পারি। এটা করার জন্য লিখতে হবে ফ্রম কনভার্টার্স ইম্পোর্ট কিলোগ্রামস টু পাউন্ডস। এখানে প্রথমে লিখি ফ্রম,
তারপর আমাদের মডিউলের নাম কনভার্টার্স, এরপর লিখি ইম্পোর্ট, তারপর যেই ফাংশন বা ফাংশনস চাই সেগুলো উল্লেখ করি। এমনকি এখানে আপনি কন্ট্রোল প্লাস স্পেস প্রেস করতে পারেন, তাহলে এই মডিউলের সব ফাংশনসের একটি তালিকা দেখতে পাবেন। এখানে আমরা চাইলে এই ফাংশনসের যে কোনো একটি নিতে পারি। ধরুন কিলোগ্রামস টু পাউন্ডস ফাংশনটি নিলাম। এখন এটিকে আমরা সরাসরি কল করতে পারবো, ঠিক যেমন app.py ফাইলের ভিতরে ডিফাইন করা ফাংশনগুলোকে কল করি। আপনি যদি লাইন 4 আর লাইন 6 তুলনা করেন, দেখবেন যে লাইন 6 এ আমাদের ফাংশনের আগে কনভার্টার্স ডট লিখতে হয়েছে, কারণ পুরো মডিউল ইম্পোর্ট করলে ফাংশন অ্যাক্সেস করার জন্য মডিউলের নাম প্রিফিক্স হিসেবে ব্যবহার করতে হয়। মানে লিখতে হবে কনভার্টার্স ডট কিলোগ্রামস টু পাউন্ডস উইথিন প্যারেন্থেসিস 70। কিন্তু যদি আমরা শুধু নির্দিষ্ট একটি ফাংশন ইম্পোর্ট করি, যেমন ফ্রম কনভার্টার্স ইম্পোর্ট কিলোগ্রামস টু পাউন্ডস, তাহলে আমরা সরাসরি লিখতে পারি কিলোগ্রামস টু পাউন্ডস উইদিন প্যারেন্থেসিস 70। তাই এখান থেকে যা মনে রাখবেন, আমরা মডিউলস ব্যবহার করি কোডকে আরো ভালোভাবে গুছিয়ে রাখার জন্য। সব কোড বা সব ফাংশন এক ফাইলে না লিখে আমরা কোডকে একাধিক ফাইলে ভাগ করতে পারি। প্রতিটি ফাইলকে বলা হয় মডিউল, এবং একটি মডিউলে সব সম্পর্কিত বা ক্লোজ রিলেটেড ফাংশনস ও ক্লাসেস রাখা উচিত। এরপর আমরা চাইলে একটি মডিউল অন্য একটি মডিউলে ইম্পোর্ট করতে পারি। যেমন এখানে আমরা কনভার্টার্স মডিউলকে অ্যাপ মডিউলে ইম্পোর্ট করেছি, এবং যেমন আপনি দেখেছেন মডিউল ইম্পোর্ট করার দুটি উপায় আছে। পুরো মডিউল ইম্পোর্ট করে এতে মডিউলের নাম দিয়ে, যেমন কনভার্টার্স ডট ফাংশন ক্লাস অ্যাক্সেস করতে হয়, এবং নির্দিষ্ট ফাংশন বা ক্লাস ইম্পোর্ট করা ফ্রম ইম্পোর্ট স্টেটমেন্ট ব্যবহার করে। আর এতে সরাসরি ফাংশন কল করা যায়, মডিউলের নাম লিখতে হয় না। এখন আপনার জন্য একটি ছোট এক্সারসাইজ, এটি চেষ্টা করে দেখুন, শেখা আরো মজার হবে। কোর্সের শুরু থেকে আপনি একটি অনুশীলন করেছিলেন, যেখানে একটি লিস্টের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা খুঁজে বের করতে হয়েছিল। ধরুন আমাদের কাছে একটি সংখ্যার লিস্ট আছে। প্রথমে আমরা ম্যাক্সকে লিস্টের প্রথম সংখ্যাটির সমান সেট করি, তারপর পুরো লিস্টের মধ্যে ঘুরে ঘুরে প্রতিটি সংখ্যা বের করি। যদি কোনো সংখ্যা বর্তমান ম্যাক্সের চেয়ে বড় হয়, তবে আমরা ম্যাক্সকে সেই সংখ্যায় আপডেট করি। শেষমেশ লুপ শেষ হলে আমরা ম্যাক্স টার্মিনালে প্রিন্ট করি। এখন আমি চাই আপনি এই কোডটাকে একটু গুছিয়ে লিখুন। এখন যেভাবে লেখা আছে এতে কোনো অর্গানাইজড কোড নেই, কোনো ফাংশন নেই, কোনো মডিউল নেই। সব কোড আমরা একেবারে app.py ফাইলে লিখেছি। ছোট প্রোগ্রামের জন্য এটা ঠিক আছে, কিন্তু বড় প্রোগ্রামের জন্য কোডকে অবশ্যই ফাংশনস এবং মডিউলসে ভাগ করে রাখা উচিত। তাই এই এক্সারসাইজে আমি চাই আপনি একটি ফাংশন লিখুন, নাম দিন ফাইন্ড ম্যাক্স। এই ফাংশন একটি লিস্ট নেবে এবং সেই লিস্টের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি রিটার্ন করবে। এরপর ফাংশনটিকে আলাদা একটি মডিউলে নিয়ে যান, মানে app.py থেকে ফাংশন কেটে বের করে utils.py নামের একটি নতুন মডিউলে রাখুন। এই মডিউলে আমরা একাধিক ইউটিলিটি ফাংশনস রাখবো। এরপর ইউটিলস মডিউলটিকে আবার আমাদের app.py ফাইলে ইম্পোর্ট করুন এবং ফাইন্ড ম্যাক্স ফাংশন কল করুন। সবশেষে ফলাফল টার্মিনালে প্রিন্ট করুন। এটি একটি দুর্দান্ত অনুশীলন, কারণ এর মাধ্যমে আপনি শিখবেন কিভাবে বড় প্রোগ্রামকে সঠিকভাবে অর্গানাইজ করতে হয়। এখন ভিডিওটি 1 মিনিটের জন্য পজ করুন এবং এই ছোট এক্সারসাইজটি করুন। যখন কাজটি শেষ হয়ে যাবে তখন ভিডিওতে ফিরে এসে আমার সমাধানটি দেখে নিন। প্রথম ধাপ হলো একটি ফাংশন ডিফাইন করা, নাম হবে ফাইন্ড ম্যাক্স। তাহলে আমরা উপরে লিখব ডিফাইন ফাইন্ড ম্যাক্স নাম্বারস ক্লোন। এই ফাংশন একটি সংখ্যার লিস্ট নেবে, তাই আমরা প্যারামিটার হিসেবে নাম্বারস ব্যবহার করব। এখন ফাংশনের ভিতরে আমরা কয়েকটি লাইন রাখবো, যেগুলো হলো লিস্টের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা খুঁজে বের করা অ্যালগরিদম। তবে প্রথম লাইনটা আমরা আনবো না, কারণ সেখানে লিস্ট তৈরি করা হচ্ছে। লিস্ট আমরা প্রোগ্রামের অন্য কোথাও তৈরি করব এবং সেটিকে আর্গুমেন্ট হিসেবে ফাইন্ড ম্যাক্স ফাংশনে পাঠাবো। তাহলে আমরা কোডের প্রয়োজনীয় অংশ কেটে এনে ফাইন্ড ম্যাক্স ফাংশনের ভিতরে রাখি। শেষে আমরা সেই সবচেয়ে বড় সংখ্যাটি রিটার্ন করব। আমাদের ফাংশন এখন এমন হবে ডিফাইন ফাইন্ড ম্যাক্স নাম্বারস ক্লোন ম্যাক্স সমান নাম্বারস উইদিন থার্ড ব্র্যাকেট 0 ফর নাম্বার ইন নাম্বারস ক্লোন ইফ নাম্বার গ্রেটার দ্যান ম্যাক্স ক্লোন ম্যাক্স সমান নাম্বার রিটার্ন ম্যাক্স। এবার আমাদের এই ফাংশনটিকে আলাদা একটি মডিউলে নিয়ে যেতে হবে। তাহলে প্রজেক্ট প্যানেলে যাই, প্রজেক্টে রাইট ক্লিক করি, নিউ ফাইল বা নিউ পাইথন ফাইল সিলেক্ট করি। যদি আপনি নিউ পাইথন ফাইল ব্যবহার করেন, পাইথন স্বয়ংক্রিয়ভাবে .py এক্সটেনশন যোগ করবে, কিন্তু যদি নিউ ফাইল নেন তবে .py এক্সটেনশন ম্যানুয়ালি লিখতে হবে। এখন ফাইলটির নাম দেই utils.py,
অবশ্যই খেয়াল রাখবেন ফাইলের এক্সটেনশন .py দিতে যেন ভুল না হয়। এবার আমরা ফিরে যাই app.py-তে। আমরা এই কোডটি কেটে নতুন মডিউলে পেস্ট করি। নাইস। এখন আমরা আবার app.py-তে ফিরে গিয়ে আমাদের নতুন মডিউল ইম্পোর্ট করব। আমরা দুটি উপায়ে ইম্পোর্ট করতে পারি। পুরো মডিউল ইম্পোর্ট করে ইম্পোর্ট utils, তারপর আলাদা ফাংশন কল করতে হবে utils.findMax numbers, অথবা নির্দিষ্ট ফাংশন ইম্পোর্ট করা from utils import findMax। এক্ষেত্রে ফাংশন কল করতে হবে না, মডিউলের নাম প্রিফিক্স দিয়ে সরাসরি লিখতে পারি findMax numbers। এখন আমরা ফাংশন কল করব লিস্ট ইনিশিয়ালাইজেশনের পরে। প্রথমে লিস্ট তৈরি করব, তারপর সেই লিস্ট findMax ফাংশনে আর্গুমেন্ট হিসেবে পাঠাবো। ফলাফল লার্জেস্ট নাম্বার পাওয়া যাবে এবং আমরা সেটা টার্মিনালে প্রিন্ট করব। প্রোগ্রাম রান করলে লার্জেস্ট নাম্বার হলো 10। শেষে একটি ছোট্ট কথা, ম্যাক্সের নিচে একটি ওয়ার্নিং দেখা যাচ্ছে। টুলটিপ বলছে শ্যাডোজ বিল্ট ইন নেম ম্যাক্স। এর কারণ হলো পাইথনে ইতিমধ্যেই একটি বিল্ট ইন ফাংশন আছে ম্যাক্স, যা একই কাজ করে যা আমাদের findMax ফাংশন কল করে। কিন্তু আমি আপনাকে এটি এক্সারসাইজ হিসেবে করতে বলেছি, কারণ এটি শুরুতের জন্য একটি চমৎকার অনুশীলন। এখন ফিরে যাই ওয়ার্নিং এর দিকে। এই ওয়ার্নিং মূলত আমাদের বলছে যে আমরা পাইথনের বিল্ট ইন ম্যাক্স ফাংশনকে ওভাররাইড করছি, অর্থাৎ আমরা এই ফাংশনের অর্থ পরিবর্তন করছি এবং এটি খারাপ অভ্যাস হিসেবে ধরা হয়। আমি দেখাই আমি কি বোঝাচ্ছি। প্রথমে লাইন 4-এ যা আছে সেটা কমেন্ট করে দিন। আমরা হ্যাশ সাইন ব্যবহার করতে পারি, এছাড়াও শর্টকাট ব্যবহার করতে পারি উইন্ডোজে Ctrl+/। এখন এই লাইনটি কমেন্ট হয়ে গেছে। দেখুন ম্যাক্সের রং এখন পার্পল, প্রিন্টের মতোই। এই রং ব্যবহার করা হয় পাইথনের বিল্ট ইন ফাংশনস চিহ্নিত করার জন্য। এখন আমরা ফাংশন কল করতে পারি এবং একটি লিস্ট দিতে পারি। প্রোগ্রাম রান করলে আমরা একই ফলাফল পাবো। তবে যদি আমরা আবার লাইন 4 ফিরিয়ে আনি, আবার একই শর্টকাট ব্যবহার করে আনকমেন্ট করতে পারি উইন্ডোজে Ctrl+/। এখন আমরা ম্যাক্সকে আবার রিডিফাইন করছি, অর্থাৎ লাইন 4-এর আগে ম্যাক্স ছিল একটি ফাংশন, কিন্তু লাইন 4 এক্সিকিউট হওয়ার পরে ম্যাক্স একটি ইন্টিজার হয়ে যায়, যা এই লিস্টের সবচেয়ে বড় সংখ্যা। এখন আমরা আর লাইন 5-এ ম্যাক্স ফাংশন কল করতে পারবো না। প্রোগ্রাম রান করলে দেখা যাবে উইকেটে টাইপ এরর, ইন্ট অবজেক্ট ইজ নট কলেবল। কারণ ম্যাক্স এখন একটি ইন্টিজার ফাংশন নয়, তাই আমরা এটি কল করতে পারছি না। এই সমস্যার সমাধান হলো ভ্যারিয়েবলের নাম পরিবর্তন করা। এর জন্য ভ্যারিয়েবলের উপর রাইট ক্লিক করি, রিফ্যাক্টর, রিনেম, নতুন নাম দেই ম্যাক্সিমা। দেখুন ওয়ার্নিং চলে গেছে। আমাদের ইউটিলস মডিউলেও একই ওয়ার্নিং আছে, কারণ সেখানে আমরা আবার ম্যাক্স রিডিফাইন করেছি। যেমন আমি আগে বলেছিলাম এটি ব্যাড প্র্যাকটিস, কারণ আমরা পাইথনের বিল্ট ইন ফাংশন এর অর্থ পরিবর্তন করছি। সেটাই আমরা ঠিক করব। ইউটিলস মডিউলেও ভ্যারিয়েবল রিনেম করি। শর্টকাট ব্যবহার করতে পারেন Shift+F6, নতুন নাম দিন ম্যাক্সিমাম, এন্টার চাপুন, ডান। এবার আর কোনো ওয়ার্নিং নেই এবং আমরা বিল্ট ইন ফাংশন ওভাররাইড করিনি। এই টিউটোরিয়ালে আমরা পাইথনে প্যাকেজেস নিয়ে কথা বলবো। প্যাকেজেস আসলে আমাদের কোড সংগঠিত করার আরেকটি উপায়। এখন পর্যন্ত আমাদের প্রজেক্টে কেবল 3টি মডিউল ফাইল আছে, কিন্তু বাস্তব প্রজেক্টে শত শত এমনকি হাজার হাজার মডিউল থাকতে পারে। আমরা চাই না সবগুলো মডিউল একসাথে একটি ডিরেক্টরিতে রাখতে, কারণ সময়ের সাথে সাথে এই ডিরেক্টরি অনেক ফাইল দিয়ে ভরে যাবে। তাই ভালো পদ্ধতি হলো সম্পর্কিত বা ক্লোজ রিলেটেড মডিউলসগুলোকে একসাথে একটি প্যাকেজের ভিতরে রাখা। অর্থাৎ একটি প্যাকেজ হলো এক ধরনের কন্টেইনার যেখানে একাধিক মডিউল থাকে। ফাইল সিস্টেমে একটি প্যাকেজ আসলে একটি ডিরেক্টরি বা ফোল্ডার। সুতরাং আমাদের প্রজেক্টে আমরা একটি নতুন ডিরেক্টরি তৈরি করতে পারি আর সেই ডিরেক্টরির ভিতরে সম্পর্কিত বা ক্লোজ রিলেটেড মডিউলগুলো রাখতে পারি। একটি উদাহরণ হিসেবে ধরুন একটি শপিং মল। যখন আপনি কোনো মলে যান সেখানে আলাদা আলাদা সেকশন থাকে মেন, ওমেন এবং কিডস ক্লোথিং এর জন্য। এটি প্যাকেজের মতো। আর যদি আপনি মেন্স সেকশনে যান সেখানে আবার আলাদা আলাদা জায়গা থাকে শুজ, টি শার্টস, জ্যাকেটস ইত্যাদির জন্য। প্রতিটি জায়গাকে আমরা একটি মডিউলের মতো ভাবতে পারি। তাহলে এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কিভাবে পাইথনে প্যাকেজেস তৈরি ও ব্যবহার করতে হয়। এখন আমাদের প্রজেক্ট প্যানেলে প্রজেক্টে রাইট ক্লিক করুন এবং একটি নতুন ডিরেক্টরি যোগ করুন। চলুন এই ডিরেক্টরিটির নাম দেই ই-কমার্স, অর্থাৎ আমরা একটি ই-কমার্স নামে প্যাকেজ তৈরি করব। এই প্যাকেজের ভিতরে ই-কমার্স অ্যাপ্লিকেশনের সব মডিউলস থাকবে। উদাহরণস্বরূপ এখানে সেলস, শিপিং, কাস্টমার সার্ভিস ইত্যাদি মডিউলস রাখা যেতে পারে। এখন আমাদের কাছে একটি খালি ডিরেক্টরি আছে
এটিকে একটি প্যাকেজে রূপান্তর করার জন্য আমাদের একটি বিশেষ ফাইল যোগ করতে হবে। এর জন্য এই ডিরেক্টরিতে রাইট বাটন ক্লিক করে একটি নতুন পাইথন ফাইল তৈরি করুন। ফাইলটির নাম দিন __init___। এটি পাইথনের একটি বিশেষ কনভেনশন। যখন পাইথন ইন্টারপ্রিটার কোনো ডিরেক্টরির মধ্যে $_init__ নামের ফাইল দেখে, তখন সেটিকে একটি প্যাকেজ হিসেবে বিবেচনা করে। পাইথনে এই কাজের জন্য একটি শর্টকাটও আছে। এজন্য আমি এই ডিরেক্টরিটি মুছে ফেলছি এবং আবার শুরু করছি। ডিলিট করুন, তারপর আবার প্রজেক্টে রাইট ক্লিক করে নিউতে যান। তবে এবার নতুন ডিরেক্টরি তৈরি করার বদলে নিউ পাইথন প্যাকেজ তৈরি করুন। চলুন আমাদের প্যাকেজের নাম রাখি ই-কমার্স। দেখুন, পাইথন স্বয়ংক্রিয়ভাবে আমাদের জন্য $_init__ ফাইল তৈরি করে দিল। তাই আমাদের আর আলাদা করে এটি তৈরি করতে হবে না। ঠিক আছে, এবার এই প্যাকেজের মধ্যে একটি নতুন মডিউল যোগ করি। এজন্য একটি নতুন পাইথন ফাইল তৈরি করুন এবং তার নাম দিন শিপিং। এখন এই মডিউলের ভিতরে আমরা একটি ফাংশন তৈরি করব যা শিপিং কস্ট হিসাব করবে। ফাংশনের নাম দিন ক্যালকুলেট শিপিং। এখন প্যারামিটার্স বা ইমপ্লিমেন্টেশন নিয়ে চিন্তা করার দরকার নেই, আমরা শুধু ক্যালকুলেট শিপিং প্রিন্ট করব। ধরুন আপনি এই শিপিং মডিউলটি আমাদের অ্যাপ মডিউলে ইম্পোর্ট করতে চাইছেন। নতুন স্ট্রাকচার অনুযায়ী শিপিং এখন ই-কমার্স প্যাকেজের অংশ, তাই এটিকে সরাসরি ইম্পোর্ট করা যাবে না। আমাদের শুরু করতে হবে ই-কমার্স প্যাকেজ থেকে। তাহলে আবার app.py-তে ফিরে আসি। এখানে মূলত দুটি উপায়ে আমরা এই মডিউল ইম্পোর্ট করতে পারি: পুরো মডিউল ইম্পোর্ট করা এবং কেবল কোনো নির্দিষ্ট ফাংশন বা ক্লাস ইম্পোর্ট করা। আমি আপনাকে দুটো পদ্ধতি দেখাবো। প্রথমে আমরা পুরো মডিউল ইম্পোর্ট করব। আমাদের প্যাকেজের নাম কি? ই-কমার্স, তাই না? সুতরাং ecommerce.shipping, অর্থাৎ ইম্পোর্ট শিপিং না লিখে আমাদের লিখতে হবে import ecommerce.shipping। এখানে অবশ্যই প্যাকেজের নাম প্রিফিক্স হিসেবে ব্যবহার করতে হবে। এখন এই মডিউলের ভিতরে কোনো ফাংশন বা ক্লাস ব্যবহার করতে চাইলে আমাদের লিখতে হবে ecommerce.shipping.function বা ক্লাসের নাম। এইভাবে আমরা প্যাকেজ থেকে মডিউল এবং এর ভিতরের ফাংশন বা ক্লাস ব্যবহার করতে পারি। এখন আমরা সহজে ক্যালকুলেট শিপিং ফাংশন ব্যবহার করতে পারি। চলুন আমাদের প্রোগ্রাম রান করি। আমরা দেখি টার্মিনালে এই মেসেজ প্রিন্ট হচ্ছে। নাইস। তবে এই পদ্ধতিতে প্রতিবার যখন আমরা এই মডিউলের কোনো ফাংশন কল করব, তখন আমাদের ecommerce.shipping লিখতে হবে। এটা অনেকটা লম্বা হয়ে যায়, তাই প্যাকেজ নিয়ে কাজ করার সময় আমরা প্রায়শই দ্বিতীয় পদ্ধতি ব্যবহার করি, অর্থাৎ ফ্রম স্টেটমেন্ট। আমরা লিখতে পারি ফ্রম ecommerce.shipping import calculate_shipping। এবার আর ecommerce.shipping প্রিফিক্স দিতে হবে না, সরাসরি ক্যালকুলেট শিপিং লিখে ফাংশনকে একাধিকবার কল করা যাবে। ফলে কোড অনেকটা ছোট হয়ে যাবে। কিন্তু ধরুন আমরা এই শিপিং মডিউলের একাধিক ফাংশন ব্যবহার করতে চাই, তখন আমরা এক লাইনে একাধিক ফাংশন ইম্পোর্ট করতে পারি, যেমন ফ্রম ecommerce.shipping import calculate shipping, calculate tax। অথবা চাইলে পুরো মডিউলই ইম্পোর্ট করতে পারি, তারপর ডট অপারেটর ব্যবহার করে যে কোনো ফাংশন বা ক্লাস অ্যাক্সেস করতে পারি। এবার আগের অবস্থায় ফিরে যায়। পুরো মডিউল ইম্পোর্ট করার জন্য আমরা লিখব ফ্রম ই-কমার্স ইম্পোর্ট শিপিং। এখানে লক্ষ্য করুন ডট শিপিং আমরা সরিয়ে দিয়েছি, কারণ আমরা প্যাকেজ থেকে সরাসরি শিপিং মডিউল ইম্পোর্ট করছি। এখন শিপিং মডিউল নিজেই একটি অবজেক্ট, তাই ডট অপারেটর ব্যবহার করে এই সব ফাংশনস এবং ক্লাসেস অ্যাক্সেস করতে পারি। শিপিং ডট ক্যালকুলেট শিপিং। সংক্ষেপে বললে, যখন আমরা ফ্রম স্টেটমেন্ট ব্যবহার করি, তখন আমরা হয় প্যাকেজ থেকে একটি নির্দিষ্ট মডিউল ইম্পোর্ট করতে পারি, অথবা প্যাকেজ ডট মডিউল থেকে নির্দিষ্ট ফাংশন ইম্পোর্ট করতে পারি। এই ছিল পাইথন প্যাকেজ ব্যবহার করার বেসিক ধারণা। আমি আগে বলেছি প্যাকেজেস অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন আপনি জ্যাঙ্গো এর মতো ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করবেন। জ্যাঙ্গো ব্যবহার করা হয় পাইথন দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর জন্য। কোর্সের পরের অংশে আমি আপনাকে এটা দেখাবো। জ্যাঙ্গোতে অনেক প্যাকেজ আছে এবং প্রতিটি প্যাকেজের ভিতরে আবার একাধিক মডিউল থাকে, তাই মডিউলস এবং প্যাকেজেস নিয়ে এই টিউটোরিয়ালগুলো আরেকবার দেখে নিন, না হলে জ্যাঙ্গো শেখার সময় বিভ্রান্ত হতে পারেন। এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে পাইথনের বিল্ট ইন মডিউলস নিয়ে কথা বলবো। পাইথনের সাথে একটি স্ট্যান্ডার্ড লাইব্রেরি আসে, যেখানে অনেকগুলো মডিউল রয়েছে সাধারণ কাজের জন্য, যেমন ইমেল পাঠানো, তারিখ এবং সময় নিয়ে কাজ করা, র্যান্ডম ভ্যালু বা পাসওয়ার্ড জেনারেট করা ইত্যাদি। পাইথনে এতগুলো মডিউল আগে থেকেই বিল্ট ইন আছে। এর মানে হলো অনেক ফাংশনালিটি আমরা নতুন করে না লিখে সরাসরি রিইউজ করতে পারি। এখন আমি আপনাকে দেখাই কিভাবে আপনি এই স্ট্যান্ডার্ড লাইব্রেরি খুঁজে পাবেন। আপনি আপনার ব্রাউজার ওপেন করুন এবং সার্চ করুন Python 3 মডিউল ইন্ডেক্স।
অবশ্যই ভার্সন নাম্বার লিখবেন, কারণ পাইথন 2 এর মডিউলস এবং পাইথন 3 এর মডিউলস ভিন্ন। তাই আমরা এখানে পাইথন 3 মডিউল ইন্ডেক্স লিখে সার্চ করব। সার্চ করলে প্রথম যে পেজটা আসবে সেটাই হলো পাইথন মডিউল ইন্ডেক্স ফর পাইথন 3। এখানে ঢুকলেই আপনি দেখতে পাবেন পাইথনে বিল্ট ইন সবগুলো মডিউলের তালিকা। উদাহরণস্বরূপ ডেট এবং টাইম নিয়ে কাজ করার জন্য মডিউল আছে, ইমেল পাঠানোর জন্য মডিউল আছে, ভ্যালু ইনকোড করার জন্য মডিউল আছে, এছাড়াও আরো অসংখ্য মডিউল আছে এই তালিকায়। এখানে এই সব কিছু বিস্তারিত ব্যাখ্যা দেওয়া এই কোর্সের সীমার বাইরে। এগুলো শেখানোর জন্য আলাদা একটি কোর্সের প্রয়োজন, কারণ এখানে অসংখ্য মডিউল আছে। তবে এই লম্বা তালিকা দেখে ভয় পাওয়ার কিছু নেই। এগুলো এমন কিছু নয় যা আপনাকে একেবারে এখনই মুখস্থ করতে হবে। আপনি যখন পাইথন শিখবেন এবং ধীরে ধীরে আরো অ্যাপ্লিকেশন তৈরি করবেন, তখন ধাপে ধাপে নতুন নতুন মডিউলের সাথে পরিচিত হবেন। আসলে পাইথনের স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে যতগুলো মডিউল আছে সবগুলো কেউ জানে না। প্রত্যেকেই তাদের প্রয়োজন অনুযায়ী কিছু নির্দিষ্ট মডিউল ব্যবহার করে, যেগুলো তাদের প্রজেক্টে কাজে লেগেছে। তাহলে এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কিভাবে একটি বিল্ট ইন মডিউল ব্যবহার করতে হয়। উদাহরণ হিসেবে আমরা ব্যবহার করব র্যান্ডম মডিউল, যা র্যান্ডম ভ্যালু জেনারেট করতে সাহায্য করে। প্রথমেই আমাদের কোডের উপরে লিখতে হবে ইম্পোর্ট র্যান্ডম, কারণ র্যান্ডম একটি বিল্ট ইন মডিউল। তাই আমাদের আলাদা করে random.py নামে কোনো ফাইল রাখতে হবে না। পাইথন ইন্টারপ্রিটার জানে র্যান্ডম কোথায় পাওয়া যাবে, আর সেখান থেকেই এটি মডিউল লোড করবে। এখন যদি আপনি কৌতূহলী হন যে এই র্যান্ডম মডিউল আসলে কম্পিউটারে কোথায় সংরক্ষিত আছে, তাহলে আমি সেটাও দেখাই। প্রজেক্ট প্যানেলে যান, এক্সটার্নাল লাইব্রেরিজ এক্সপ্যান্ড করুন, তারপর পাইথন 3 এক্সপ্যান্ড করুন, এবং তারপর আবার পাইথন 3.13 লাইব্রেরি রুট ওপেন করুন, এবং তারপর আবার লাইব্রেরি ফোল্ডার ওপেন করুন। এটি আসলে আপনার কম্পিউটারে একটি ফোল্ডার যেখানে পাইথনের সব বিল্ট ইন মডিউল রাখা থাকে। তাহলে যদি আপনি একটু নিচে স্ক্রল করেন তবে র্যান্ডম মডিউল খুঁজে পাবেন। দেখুন এখানে আছে random.py। আপনি এটি ওপেন করলে মডিউলের সোর্স কোড দেখতে পাবেন। কিন্তু এই টিউটোরিয়ালে আমরা সেটি নিয়ে ভাববো না, বরং আমরা app.py তে ফিরে আসি এবং এই মডিউল ব্যবহার করে র্যান্ডম ভ্যালু জেনারেট করি। যখন আমরা এই মডিউল ইম্পোর্ট করি তখন আমাদের কাছে একটি অবজেক্ট আসে র্যান্ডম। এখন ডট অপারেটর ব্যবহার করে আমরা এর মেথডগুলো অ্যাক্সেস করতে পারি। একটি খুবই দরকারি মেথড হলো র্যান্ডম। প্রতিবার আমরা এটি কল করলে এটি 0 এবং 1 এর মধ্যে একটি র্যান্ডম ভ্যালু জেনারেট করে। চলুন একটি ফর লুপ ব্যবহার করি। ফর I in range 3 clone print random dot random। মনে করিয়ে দিই, রেঞ্জ ফাংশন একটি রেঞ্জ অবজেক্ট তৈরি করে। আমরা এই অবজেক্টের উপর লুপ চালাতে পারি, আর প্রতিটি ইটারেশনে এটি একটি নতুন ভ্যালু দেয়। তাহলে এই ফর লুপের মাধ্যমে আমরা 3 বার কোডটি চালাবো। প্রতিবার আমরা নতুন একটি 0 থেকে 1 এর মধ্যে র্যান্ডম ভ্যালু পাবো। আউটপুটে আপনি দেখতে পাবেন প্রতিবার নতুন সংখ্যা জেনারেট হচ্ছে। এখন ধরুন আমরা চাই একটি নির্দিষ্ট সীমার মধ্যে র্যান্ডম ভ্যালু, যেমন 10 থেকে 20 এর মধ্যে। এর জন্য আমরা ব্যবহার করব আরেকটি মেথড র্যান্ড ইন্ট। এখানে আমরা দুটি আর্গুমেন্ট দেবো রেঞ্জ নির্ধারণ করতে। প্রিন্ট র্যান্ডম ডট র্যান্ড ইন্ট 10, 20। এবার এটি 10 থেকে 20 এর মধ্যে যে কোনো একটি ইন্টিজার নাম্বার র্যান্ডমলি জেনারেট করবে। আবার একবার আমাদের প্রোগ্রাম রান করি। এবার আমরা পেলাম সংখ্যাগুলো 10, 12 এবং 17। যদি আবার প্রোগ্রাম রান করি তখন আবার ভিন্ন ভিন্ন মান পাবো, যেমন 12, 20 এবং 17। আরেকবার চালাই, প্রতিবারই নতুন সংখ্যা আসছে। এবার আরেকটি শক্তিশালী মেথড দেখি, যা একটি লিস্ট থেকে র্যান্ডম ভাবে একটি আইটেম বেছে নিতে পারে। ধরুন আমাদের কাছে একটি টিম মেম্বার্সদের লিস্ট আছে এবং আমরা এলোমেলোভাবে কাউকে লিডার হিসেবে বেছে নিতে চাই। তাহলে আমরা এভাবে করতে পারি। প্রথমে একটি লিস্ট বানাই, মেম্বার্স সমান রায়হান, কবির, শিপলু এবং হাসান। এবার আমরা ব্যবহার করব র্যান্ডম ডট চয়েস এবং আমাদের লিস্ট পাস করব। লিডার সমান র্যান্ডম ডট চয়েস মেম্বার্স প্রিন্ট লিডার। এই মেথড লিস্ট থেকে এলোমেলোভাবে একটি মান বেছে নিবে এবং রিটার্ন করবে। আমরা সেটি লিডারে সংরক্ষণ করলাম এবং টার্মিনালে প্রিন্ট করলাম। চলুন প্রোগ্রাম রান করি। একবার রান করলে আমরা পাই লিডার হলো কবির, আবার রান করলে পাই হাসান, আবার চালালে আবার হাসান এলো। এবার মনে হচ্ছে র্যান্ডম মেথড হাসানকেই খুব পছন্দ করেছে। তাহলে বুঝতে পারছেন র্যান্ডম মডিউল আসলে খুব শক্তিশালী এবং অনেক কাজে লাগে। এখন আপনার জন্য একটি ছোট এক্সারসাইজ, এটি চেষ্টা করে দেখুন, শেখা আরো মজার হবে। একটি প্রোগ্রাম লিখুন যা ডাইস করানোর মতো কাজ করবে। প্রতিবার যখন আমরা প্রোগ্রাম চালাবো তখন নতুন ফলাফল আসবে। উদাহরণ আউটপুট একবার চালালে 2 এবং 1, পরের বার চালালে 6 এবং 4, আবার চালালে 2 এবং 5, তারপর 6 এবং 2 বা এমনকি 4। খুব মজার একটি এক্সারসাইজ, তাই না?
শুরু করার আগে আমি চাই আপনি কিছু ব্যাপারে মনোযোগ দিন। প্রথমে আপনি একটি ডাইস নামে ক্লাস ডিফাইন করবেন। এই ক্লাসের ভিতরে আমরা একটি রোল নামে মেথড রাখবো। প্রতিবার যখন আমরা এই মেথড কল করব তখন একটি টাপল পাবো। টাপল স্মরণ করুন, এটি একটি লিস্টের মতো, তবে এর ভ্যালুগুলো পরিবর্তন করা যায় না। আপনি এতে নতুন কোনো আইটেম যোগ করতে পারবেন না, আবার কিছু মুছতেও পারবেন না। অর্থাৎ এটি এক ধরনের রিড অনলি লিস্ট। তাহলে প্রতিবার যখন আমরা রোল মেথড কল করব তখন দুটি র্যান্ডম ভ্যালুর একটি টাপল রিটার্ন হবে। এখন ভিডিওটি 1 মিনিটের জন্য পজ করুন এবং এই ছোট এক্সারসাইজটি করুন। যখন কাজটি শেষ হয়ে যাবে তখন ভিডিওতে ফিরে এসে আমার সমাধানটি দেখে নিন। ঠিক আছে, আমরা প্রথমে উপরে গিয়ে র্যান্ডম মডিউল ইম্পোর্ট করব। তারপর একটি ডাইস নামে ক্লাস ডিফাইন করব। এই ক্লাসে আমরা একটি রোল মেথড চাই, তাহলে রোল লিখে ডিফাইন করুন। এটি অটোমেটিকভাবে সেলফ প্যারামিটার যোগ করবে। এখন এই মেথডের ভিতরে আমাদের দুটি র্যান্ডম ভ্যালু জেনারেট করতে হবে 1 থেকে 6 এর মধ্যে। তাহলে আমরা ব্যবহার করব র্যান্ডম ডট র্যান্ড ইন্ট 1,6। এটি প্রথম নাম্বার জেনারেট করবে। এখন আরেকটি জেনারেট করতে হলে আবার একই কাজ করতে হবে। আমি লাইন 5 এর কোড কপি করে নিচে বসিয়ে দেব আর ভেরিয়েবলের নাম সেকেন্ড করে দিব। আমাদের এখন দুটি ভেরিয়েবল আছে, ফার্স্ট এবং সেকেন্ড, যেগুলোতে দুটি র্যান্ডম ভ্যালু থাকবে। শেষে আমাদের এই দুটি ভ্যালু টাপল আকারে রিটার্ন করতে হবে। তাহলে স্কোয়ার ব্র্যাকেটের পরিবর্তে প্যারেনথেসিস ব্যবহার করব। রিটার্ন উইদিন প্যারেনথেসিস ফার্স্ট কমা সেকেন্ড। পাইথনের ফাংশন থেকে টাপল রিটার্ন করার সময় প্যারেনথেসিস যোগ করা আবশ্যক নয়। আপনি কোডটিকে আরো সংক্ষিপ্ত করতে পারেন। পাইথন এটিকে স্বয়ংক্রিয়ভাবে টাপল হিসেবে বুঝবে। এভাবে আমাদের ক্লাসের ডেফিনিশন শেষ। এখন ইনডেটেশন সরিয়ে দিন, 2 লাইন ফাঁকা রাখুন। তারপর আমরা এই টাইপের একটি অবজেক্ট তৈরি করি। ডাইস সমান ডাইস ওপেন প্যারেনথেসিস ক্লোজ প্যারেনথেসিস। এখন ডাইস রোল করি। রেজাল্ট সমান ডাইস ডট রোল প্রিন্ট রেজাল্ট। এটাই করতে হবে। প্রোগ্রাম রান করলে আমরা পাই উদাহরণস্বরূপ 4 এবং 4, আবার চালালে পাই 6 এবং 4, এরপর 6 এবং 3। নাইস। এখন আমরা একটি ছোট ওয়ার্নিং দেখছি যা বলে এক্সপেক্টেড টু ব্ল্যাঙ্ক লাইন্স ফাউন্ড 1। এটি আসছে পেপ 8 থেকে। পেপ হলো পাইথন এনহ্যান্সমেন্ট প্রপোজালের সংক্ষিপ্ত রূপ। পাইথনে অনেকগুলো পেপ আছে আর পেপ 8 খুবই বিখ্যাত। পেপ 8 ডকুমেন্টে পাইথন কোড লেখার জন্য সেরা প্র্যাকটিসগুলো দেওয়া আছে, যেমন ফরম্যাটিং, ইন্ডেন্টেশন, স্পেসিং ইত্যাদি। পেপ 8 বলে আমাদের ক্লাস ডিফাইন করার পরে দুটি লাইন ফাঁকা থাকা উচিত। আমরা ইতিমধ্যেই এটি করেছি। যেটি ওয়ার্নিং দিচ্ছে তার কারণ হলো ক্লাসের আগে একটি লাইন ফাঁকা ছিল, তাই আরেকটি লাইন ফাঁকা যোগ করলেই পাইথন খুশি হবে। মূলত পাইথন পেপ 8 এ ডিফাইন করা সব সেরা প্র্যাকটিস অনুসরণ করছে। আপনাকে এই প্র্যাকটিসগুলো মুখস্থ করার দরকার নেই। পাইথনে কোড লিখতে লিখতে ছোট ওয়ার্নিং দেখায় আর ধীরে ধীরে আপনি শিখে যাবেন কিভাবে কোডকে সঠিকভাবে ফরম্যাট করা যায়, যাতে অন্যরা সহজে পড়তে পারে। এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কিভাবে পাইথনে ডিরেক্টরিজ নিয়ে কাজ করা যায়। পাইথন 3 মডিউল ইন্ডেক্সে আপনি দেখতে পাবেন পাথ লিব নামে একটি মডিউল আছে যা অবজেক্ট ওরিয়েন্টেড ফাইল সিস্টেম এপিআই দেয়। এর মানে হলো এটি এমন কিছু ক্লাস দেয় যা ব্যবহার করে আমরা ডিরেক্টরিজ এবং ফাইলসের সঙ্গে কাজ করার জন্য অবজেক্টস তৈরি করতে পারি। যদি আপনি এখানে ক্লিক করেন আপনি দেখতে পাবেন এই মডিউল কিভাবে কাজ করে এবং এর বিভিন্ন উদাহরণ রয়েছে। উদাহরণস্বরূপ বেসিক ইউসেসে দেখা যায় কিভাবে আমরা পাথ ক্লাস ইম্পোর্ট করি পাথ লিব মডিউল থেকে। আমি জুম করি যাতে আপনি ভালোভাবে দেখতে পারেন। ঠিক আছে, দেখুন ফ্রম পাথ লিব ইম্পোর্ট পাথ, এটাই আমাদের মডিউল। লক্ষ্য করুন নামকরণের নিয়ম পি ক্যাপিটালাইজড। এর মানে পাথ হলো একটি ক্লাস। আমাদের এখন এই ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করতে হবে, যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে ডকুমেন্টেশন অনেক আছে, আপনি চাইলে নিজের মতো পড়তে পারেন, কিন্তু আমি দ্রুত কয়েকটা উদাহরণ দেখাবো যাতে শুরু করতে সহজ হয়। পাইথনে অ্যাপ মডিউলের উপরে আমরা লিখব ফ্রম পাথ লিব ইম্পোর্ট পাথ। এবার আমাদের একটি পাথ অবজেক্ট তৈরি করতে হবে যা আমাদের কম্পিউটারের কোনো ফাইল বা ডিরেক্টরিকে রেফার করবে। মূলত দুটি উপায় আছে, অ্যাবসলিউট পাথ ব্যবহার করা এবং রিলেটিভ পাথ ব্যবহার করা। রিলেটিভ পাথ মানে হলো পাথ শুরু হবে কারেন্ট ডিরেক্টরি থেকে। উদাহরণস্বরূপ যদি আমাদের প্রজেক্টে থাকা ই কমার্স ডিরেক্টরিকে রেফার করতে চাই আমরা রিলেটিভ পাথ ব্যবহার করতে পারি। তখন আমরা কারেন্ট ডিরেক্টরি থেকে শুরু করে অন্য কোথাও যাব। অ্যাবসলিউট পাথ মানে হলো পাথ শুরু হবে ভার্টেক্সের রুট থেকে। উদাহরণস্বরূপ উইন্ডোজে অ্যাবসলিউট পাথ হতে পারে এরকম সি ক্লোন ব্যাকস্ল্যাশ প্রোগ্রাম ফাইলস ব্যাকস্ল্যাশ মাইক্রোসফট। এখানে পাইথনে ব্যাকস্ল্যাশের স্পেশাল মিনিং আছে,
তাই এই ব্যাকস্ল্যাশ এসকেপ করার জন্য আরেকটি ব্যাকস্ল্যাশ দিতে হবে। এখানে সিকুলন হলো ড্রাইভ এবং এর ভিতরে প্রোগ্রাম ফাইলস, মাইক্রোসফট হলো ডিরেক্টরিজ। উইন্ডোজে পাথ বানাতে আমরা ব্যাকস্ল্যাশ ব্যবহার করি। ম্যাক বা লিনাক্সে পাথ একটু ভিন্ন দেখায়, সেখানে ব্যাকস্ল্যাশের পরিবর্তে ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হয়। যেমন ফরওয়ার্ড স্ল্যাশ ইউজার, ফরওয়ার্ড স্ল্যাশ লোকাল, ফরওয়ার্ড স্ল্যাশ বিন। এগুলো অ্যাবসলিউট পাথের উদাহরণ। এই টিউটোরিয়ালে আমরা রিলেটিভ পাথ ব্যবহার করব আমাদের প্রজেক্টের ই-কমার্স ডিরেক্টরির সঙ্গে কাজ করার জন্য। যদি আপনি আগে এই ডিরেক্টরি তৈরি করে না থাকেন, তাহলে প্রজেক্টে রাইট ক্লিক করে নিউ ডিরেক্টরি করে এটি তৈরি করুন। এবার আমরা পাথ অবজেক্ট তৈরি করি। ফ্রম পাথলিব ইম্পোর্ট পাথ, পাথ সমান পাথ ই-কমার্স। যদি এখানে কোনো আর্গুমেন্ট না দেন, তাহলে এটি কারেন্ট ডিরেক্টরিকে রেফার করবে। অথবা আপনি স্ট্রিং পাস করতে পারেন, যেখানে আপনি ফাইল বা ডিরেক্টরি উল্লেখ করতে পারেন। যেমন এখানে আমরা ই-কমার্স ডিরেক্টরি উল্লেখ করেছি। এটি একটি পাথ অবজেক্ট তৈরি করবে এবং আমরা এটিকে ভ্যারিয়েবলে সংরক্ষণ করি। এই পাথ অবজেক্টের কিছু আকর্ষণীয় মেথড আছে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি কোনো পাথ আছে কিনা এক্সিস্ট মেথড ব্যবহার করে। প্রিন্ট পাথ ডট এক্সিস্ট এটি বুলিয়ান মান রিটার্ন করে। যদি পাথ থাকে ট্রু, যদি পাথ না থাকে ফলস। যদি আমরা পাথ পরিবর্তন করি, যেমন ই-কমার্স 1 এবং প্রোগ্রাম রান করি, তখন পাই ফলস। আমরা নতুন ডিরেক্টরি তৈরি করতে পারি। উদাহরণস্বরূপ পাথ সমান পাথ ইমেল, পাথ ডট এমকে ডিআইআর বা মেক ডিরেক্টরি। যেহেতু এই ডিরেক্টরি এখানে নেই, মেক ডিরেক্টরি মেথড ব্যবহার করে আমরা এটি তৈরি করতে পারি। চলুন আমাদের প্রোগ্রাম রান করি। ঠিক আছে, এই মেথড নান রিটার্ন করে, যার মানে হলো এটি কোনো ভ্যালু রিটার্ন করে না। এখন যদি আপনি প্রজেক্ট প্যানেল দেখেন, আপনি দেখতে পাবেন ইমেজ নামে একটি নতুন ডিরেক্টরি তৈরি হয়েছে। আমরা চাইলে এই ডিরেক্টরি মুছতেও পারি। মেক ডিরেক্টরির পরিবর্তে আমরা ব্যবহার করব RMDIR, শর্ট ফর্ম অফ রিমুভ ডিরেক্টরি। চলুন রান করি। এবার দেখুন ডিরেক্টরিটি মুছে গেছে। আমরা কোনো পাথের মধ্যে থাকা সব ফাইলস এবং ডিরেক্টরিজও দেখতে পারি। এটি খুবই ইউজফুল যদি আপনি ছোট একটি প্রোগ্রাম লিখে কোনো টাস্ক অটোমেট করতে চান। উদাহরণস্বরূপ আপনি একটি ডিরেক্টরির সব স্প্রেডশিট ইটারেট করে তাদের প্রসেস করতে পারেন। চলুন দেখি কিভাবে। প্রথমে পাথ সেট করি কারেন্ট ডিরেক্টরিতে, তারপর গ্লোব মেথড কল করি। ফ্রম পাথলিব ইম্পোর্ট পাথ, পাথ সমান পাথ, ফাইলস সমান পাথ ডট গ্লোব স্টারিস্ক। গ্লোব মেথড ব্যবহার করে আমরা কারেন্ট পাথের সব ফাইল এবং ডিরেক্টরি খুঁজতে পারি। প্রথম আর্গুমেন্টে একটি স্ট্রিং দিতে হবে যা সার্চ প্যাটার্ন নির্ধারণ করবে। যদি আপনি স্টারিস্ক দেন, এর মানে হলো সবকিছু, সব ফাইলস এবং ডিরেক্টরিজ। আপনি চাইলে এক্সটেনশনও স্পেসিফাই করতে পারেন। সব ফাইলস পেতে স্টারিস্ক ডট স্টারিস্ক, শুধুমাত্র ডট পাই ফাইলস পেতে স্টারিস্ক ডট পাই, সমস্ত এক্সেল স্প্রেডশিটস পেতে স্টারিস্ক ডট এক্সেল এসএক্স ইত্যাদি। এবার আমরা কারেন্ট ডিরেক্টরির সব ডট পাই ফাইলস খুঁজব। পাই আন্ডারস্কোর ফাইলস সমান পাথ ডট গ্লোব স্টারিস্ক ডট পাই। প্রোগ্রাম রান করলে আমরা পাই একটি ম্যাপ অবজেক্ট। ম্যাপ অবজেক্ট অ্যাডভান্স টপিক, যা এই বিগিনার পাইথন কোর্সের স্কোপের বাইরে। তবে বর্তমানে আপনার যা জানা দরকার তা হলো আমরা এই ম্যাপ অবজেক্টের উপর ইটারেশন করতে পারি। এখন আমরা ম্যাপ অবজেক্ট প্রিন্ট না করে ফর লুপ ব্যবহার করে ইটারেট করি। ফর ফাইল ইন পাথ ডট গ্লোব স্টারিস্ক ডট পাই ক্লোন প্রিন্ট ফাইল। এভাবে আমরা প্রতিটি ডট পাই ফাইলের নাম পেতে পারি। আমরা প্রোগ্রাম রান করি। দেখুন এগুলো হলো আমার কারেন্ট ডিরেক্টরিতে থাকা সব ডট পাই ফাইলস। আপনার কম্পিউটারে এগুলো আলাদা হতে পারে যদি আপনি আগে তো এক্সারসাইজেস অনুসরণ না করেন। উদাহরণস্বরূপ এখানে ইউটিলস ডট পাই আছে। এটি আমরা আগে একটি এক্সারসাইজের অংশ হিসেবে তৈরি করেছি। যদি আপনার কম্পিউটারে এটি না থাকে, চিন্তার কিছু নেই। তাহলে আমরা গ্লোব মেথড ব্যবহার করে প্যাটার্ন অনুযায়ী ফাইলস সার্চ করতে পারি। আমরা চাইলে কারেন্ট পাথের সব ফাইলস এবং ডিরেক্টরিজও পেতে পারি। শুধু একটি স্টারিস্ক ব্যবহার করলেই সবকিছু পাওয়া যায়। প্রোগ্রাম রান করি। দেখুন আমাদের কাছে আছে ই-কমার্স ডিরেক্টরি নোটস ডট টেক্সট। এই ফাইলটি আমি প্রেজেন্টেশনের জন্য লিখেছিলাম। আপনার কাছে এটি নাও থাকতে পারে। এছাড়াও আরো অনেক ডিরেক্টরিজ এবং ফাইলস আছে। যদিও পাইথনের স্ট্যান্ডার্ড লাইব্রেরি ব্যাপক এবং সাধারণ কাজের জন্য অনেক মডিউল রয়েছে, তবুও এটি সম্পূর্ণ নয়। এর কারণে আমাদের কাছে আছে পাইথন প্যাকেজ ইন্ডেক্স, সংক্ষেপে পাইপি। এই ডিরেক্টরিতে আপনি শত শত প্যাকেজ পাবেন যা বিভিন্ন ধরনের অসাধারণ কাজ করতে সাহায্য করে।
এই প্যাকেজগুলো তৈরি করেছেন ডেভেলপাররা আমাদের মতোই তাদের প্রজেক্টসের অংশ হিসাবে, এবং পরে তারা এই ডিরেক্টরিতে পাবলিশ করেছেন যাতে অন্যরা এটি ব্যবহার করতে পারে। এটাই পাইথনের কমিউনিটির বড় শক্তি। পাইথনের হাজার হাজার ডেভেলপার আছে এবং আমাদের সামনে এতগুলো প্যাকেজ রয়েছে যা আমরা সহজে রিউজ করতে পারি। উদাহরণস্বরূপ, যদি আপনার প্রোগ্রামে টেক্সট মেসেজ পাঠাতে চান তাহলে আপনাকে এই ফাংশনালিটি স্ক্র্যাচ থেকে বানাতে হবে না। আমরা সরাসরি pyp.org তে গিয়ে সার্চ করতে পারি SMS। দেখবেন এখানে অনেক প্রজেক্টস বা প্যাকেজেস আছে যা এই সুবিধা দেয়। অবশ্য সব প্যাকেজ বা প্রজেক্ট সম্পূর্ণ বা ফ্রি নয়। কিছু প্যাকেজ এখনো ডেভেলপমেন্ট ফেজে আছে বা তাদের মধ্যে বাগ থাকতে পারে। তবু আপনি খুঁজলে প্রায় প্রতিটি ফাংশনের জন্য একটি রিলায়েবল এবং ওয়েল ডকুমেন্টেড প্যাকেজ আপনি পেতে পারেন। কমপ্লিট পাইথন কোর্সে আমি আপনাকে পাইপি এর সবচেয়ে ব্যবহারযোগ্য প্যাকেজ দেখাবো। আপনি শিখবেন একটি প্রযুক্তি ব্যবহার করতে যাকে বলা হয় ওয়েব স্ক্র্যাপিং। ওয়েব স্ক্র্যাপিং মানে হলো আপনি একটি ইঞ্জিন বানাবেন যা কোনো ওয়েবসাইট ব্রাউজ করবে এবং HTML ফাইল থেকে তথ্য বের করবে। এটাই সেই প্রযুক্তি যা গুগল ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইট ইন্ডেক্স করার জন্য। গুগলের কাছে অনেকগুলো ইঞ্জিন বা ওয়েব ক্রলার আছে। এই ওয়েব ক্রলার্স ধারাবাহিকভাবে বিভিন্ন ওয়েবসাইটের পেজ পরীক্ষা করে তথ্য সংগ্রহ করে। যখন আপনি একটি ব্লগ পোস্ট পাবলিশ করেন, গুগলের ওয়েব ক্রলার পোস্টের টাইটেল, কিওয়ার্ডস ইত্যাদি খুঁজে বের করে। আপনি দেখবেন কিভাবে পাইথন ব্যবহার করে এটি করা যায়। এতে আপনি আপনার ওয়েব অ্যাপ্লিকেশনের টেস্টিং অটোমেট করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি টেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন, কোনো ওয়েবসাইট ব্রাউজ করা, এখানে সেখানে ক্লিক করা, ফর্ম পূরণ করা এবং নিশ্চিত করা ওয়েবসাইট ঠিকঠাকভাবে কাজ করছে, এইসব কাজ আপনি পাইথন প্যাকেজ সেলেনিয়াম ব্যবহার করে অটোমেট করতে পারেন। আমরা কমপ্লিট পাইথন কোর্সে এটি দেখব। এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কিভাবে pyp.org থেকে প্যাকেজ ইনস্টল করতে হয়। pyp.org এ আমরা সার্চ করি OpenPyExcel। এটি একটি প্যাকেজ যা এক্সেল স্প্রেডশিটস নিয়ে কাজ করার জন্য ব্যবহৃত হয়। সার্চ করার পর দেখবেন প্যাকেজ পাওয়া গেল। বর্তমানে এটি ভার্সন 3.1.5 এ আছে। উপরে ইনস্টলেশন ইনস্ট্রাকশন আছে। pip install OpenPyExcel। এটি হলো সেই কমান্ড যা আমাদের টার্মিনাল উইন্ডোতে টাইপ করতে হবে যাতে আমরা এই প্যাকেজ আমাদের প্রোগ্রামে ইনস্টল করতে পারি। চলুন পাইথনে ফিরে যাই। স্ট্যাটাস বারে আপনি একটি টার্মিনাল উইন্ডো খুলতে পারেন যেখানে বিভিন্ন কমান্ড এক্সিকিউট করা যায়। চলুন টার্মিনাল খুলে নেই। এখানে এই কমান্ড এক্সিকিউট করি, pip install OpenExcel। সবকিছু ঠিকভাবে স্পেল করা হয়েছে কিনা নিশ্চিত করুন। pip হলো একটি টুল যা পাইথন ইনস্টলেশনের সাথে আসে। আমরা এটি ব্যবহার করি প্যাকেজেস ইনস্টল বা আনইনস্টল করার জন্য, যেগুলো pyp.org এ রেজিস্টার করা আছে। এখানে আমরা pip ব্যবহার করে এই প্যাকেজ OpenExcel ইনস্টল করছি। এন্টার চাপুন, এটি কয়েক সেকেন্ড সময় নেবে। ডান। এখন আমরা এই প্যাকেজ এবং এর মডিউল ইম্পোর্ট করতে পারি, ঠিক যেমন পাইথনের বিল্ট ইন মডিউলস বা আমাদের প্রজেক্টের মডিউলস। আপনি যদি কিউরিয়াস হন এই প্যাকেজ ডিস্কের কোথায় স্টোরেড আছে তা দেখতে চাইলে প্রজেক্ট প্যানেল খুলুন, এক্সটার্নাল লাইব্রেরিজ এক্সপ্যান্ড করুন, পাইথন 3 এক্সপ্যান্ড করুন, তারপর সাইট প্যাকেজেস এক্সপ্যান্ড করুন। এখানে ইনস্টল হওয়া সব এক্সটার্নাল প্যাকেজেস থাকবে। এখানে এই সমস্ত প্যাকেজেস থাকে যেগুলো আমরা পিপ ব্যবহার করে ইনস্টল করেছি। এখানে আমাদের কাছে OpenPyExcel আছে। এই ফোল্ডারের মধ্যে আরেকটি ফোল্ডার আছে যার নাম সেল। এবার লক্ষ্য করুন এখানে আছে $_init_.py। আমি আগেই বলেছিলাম যখন আমরা কোনো ফোল্ডারে এই ফাইলটি রাখি, পাইথন সেই ফোল্ডারটিকে প্যাকেজ হিসেবে মনে করে। তাহলে সেল হলো একটি প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে আমাদের আছে কিছু মডিউলস, রাইটার, সেল, রিড অনলি, রিজটেক্সট এবং টেক্সট। যেমনটি আপনি দেখতে পাচ্ছেন OpenPyExcel প্যাকেজের কয়েকটি সাব প্যাকেজেস আছে, যেমন সেল, চার্ট, চার্টশিট ইত্যাদি, এবং প্রতিটি প্যাকেজের মধ্যে কয়েকটি মডিউলস আছে। পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে এক্সেল ফাইলস নিয়ে কাজ করা যায়। এভাবে আমরা পাইথনের সবগুলো কোর কনসেপ্টস কভার করেছি। আশা করি এই পাইথন বিগিনার কোর্স থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। এরপর আমরা খুব শীঘ্রই পাইথনের অ্যাডভান্স টপিকস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেখানে আমরা ধাপে ধাপে নতুন কিছু শিখব আরো সহজভাবে বোঝার জন্য। পাইথনের অ্যাডভান্স টপিক ভিডিওর প্রতিটি পর্বে আপনাকে দেখাবো নতুন ধারণা ও প্র্যাকটিক্যাল উদাহরণ। আমার কঠোর পরিশ্রমকে সমর্থন করতে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন টিউটোরিয়ালের জন্য কোডিং উইথ শামীম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। শেয়ার করুন বন্ধুদের সাথে যাদের এই স্কিলগুলো প্রয়োজন। আপনার শেখা যাত্রা হোক আরো শক্তিশালী, আরো কার্যকর। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
দেখা হবে পরে পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।